ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। মুহূর্তের নিমেষ কাল, তুচ্ছ পরিমাণ, গড়ে যুগ যুগান্তর, অনন্ত মহান। ৫৪তম শ্রী রামকৃষ্ণ মেলা এবং এক্সিবিশন উপলক্ষে আজকের সেমিনারের বিষয়বস্তু সেই অতি ক্ষুদ্র তুচ্ছ বিষয়বস্তু ন্যানো টেকনোলজি ইন এগ্রিকালচার। এই ন্যানো টেকনোলজির ন্যানো অর্থাৎ ১ মিটারকে যদি আমরা ১০ কোটি দিয়ে ভাগ করি, যে পরিমাণটা পড়ে থাকে সেটাই হচ্ছে ন্যানো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ কিংবা উচ্চতা। এই ছোট বস্তুকে বৃহৎ করে দেখার আজকের এই অনুষ্ঠানের আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এক্সপার্ট হিসেবে শ্রী পার্থ ভট্টাচার্য, ফর্মার ডিজিএম এবং স্টেট হেড ইফকো ওয়েস্ট বেঙ্গলের। উপস্থিত রয়েছেন শ্রী বিশ্বেশ্বর গড়াই, সায়েন্টিস্ট, সেন্ট্রাল সয়েল সেলিনিটি রিসার্চ ইনস্টিটিউট ICAR, বারুচ, গুজরাট থেকে। উপস্থিত রয়েছেন ডক্টর অভিজিৎ ঘোষাল, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, SSKVK RKMA। এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর মানস ঘোষ মহাশয়, ডাইরেক্টর সমিতি এবং প্রিন্সিপাল ATC। আমি ওনাদের অনুরোধ করব আপনারা আপনাদের আসন গ্রহণ করার জন্যে। আমাদের মধ্যে আরও উপস্থিত রয়েছেন পার্টিসিপেন্ট হিসেবে গভর্নমেন্ট অফিসিয়ালস। উপস্থিত রয়েছেন BCKV এবং IRDM ফ্যাকাল্টি সেন্টারের ছাত্রবৃন্দ। উপস্থিত রয়েছেন আমাদের নিজস্ব দেশি ব্যাচ। সবাইকে আমি আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এখন আপনাদের উদ্দেশ্যে স্বাগত ভাষণ রাখার জন্য আমি অনুরোধ করছি ডক্টর মানস ঘোষ মহাশয়, ডাইরেক্টর এবং প্রিন্সিপাল ATC সমিতি মহাশয়কে। সকলের জন্য সুপ্রভাত এবং শুভ দিন কামনা করি। সকলকে নমস্কার এবং আন্তরিক শ্রদ্ধা জানাই। আজকের আমাদের রামকৃষ্ণ মেলা এবং এক্সিবিশন উপলক্ষে দ্বিতীয় দিনের সেমিনারের বিষয়বস্তু অ্যাপ্লিকেশন অফ ন্যানো টেকনোলজি ইন এগ্রিকালচার। আপনারা শুনলেন। ন্যানো শব্দের অর্থ আমরা সকলেই জানি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। সাধারণ কথায় আমরা যখন বলে থাকি তার একটা পরিমাণ, যেমন সময়ের পলক ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে আমরা এক্সপ্রেস করার চেষ্টা করি। সেই রকমই একটি টার্মিনোলজি ন্যানো। সেই ন্যানোটি কত ক্ষুদ্র 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 হতে হতে কত ক্ষুদ্র তার একটা পরিমাপ ডক্টর পাল আমাদের কাছে একটু আগে রাখলেন। আজকের এই সেমিনারে আমরা এর সম্পর্কে যে খুব বড় বড় কিছু রিসার্চ এখনো পর্যন্ত ইন্ডিয়াতে হয়েছে তা নয়, কিন্তু দিস ইজ অ্যান ইমার্জিং এরিয়া, নো ডাউট। এটা আমরা সকলেই বুঝতে পারছি। আমি আমার স্বাগত ভাষণের যাওয়ার আগে সবার আগে আমি আমাদের মধ্যে একজন বিশেষ ব্যক্তি উপস্থিত আছেন, শ্রী সজল ঘোষ মহাশয়, আমাদের এক্স ডিরেক্টর অফ এগ্রিকালচার অ্যান্ড এক্স অফিসিয়াল সেক্রেটারি, এবং একই সাথে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এক্স ভাইস চ্যান্সেলর। আমরা খুবই সম্মানিত বোধ করছি উনি আছেন। উনি আমাদের মধ্যে কিছুক্ষণ থাকবেনও। তো স্যার, আমি আমাদের সকলের খুব ভালো লাগবে যদি স্যার যদি মঞ্চে আসেন। ওকে, ঠিক আছে। আমি সেই জন্যে স্যার যেখানে কমফোর্টেবল ফিল করবেন সেটাই ভালো। তো সবার প্রথম আমাদের মধ্যে যে এক্সপার্টরা রয়েছেন তাদেরকে আমি অবশ্যই স্বাগত জানাই। শ্রী পার্থ ভট্টাচার্য, আপনারা শুনলেন, ইফকোর এক সময়ের খুব রিসেন্ট পাস্টে উনি বড় বড় কাজ করেছেন, ইফকোকে একটা নূতন মাত্রায় নিয়ে গিয়েছেন, এবং একই সাথে তারপরেও উনি থেমে থাকেননি। ইফকোর মাধ্যমে ন্যানো ফার্টিলাইজারের যে যুগ শুরু হয়েছিল তার হাত দিয়ে হয়েছে, এবং স্টিল হি ইজ কন্টিনিউইং হিজ ওয়ার্ক, মেবি রিসার্চ অ্যান্ড বোথ এক্সটেনশন ওয়ার্ক। সেটা তিনি কন্টিনিউ করছেন মানুষের মধ্যে আস্তে আস্তে সেটাকে পপুলারাইজ করার, তাদের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেট করার। তাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। আমরা খুবই খুশি এবং আনন্দিত, এবং আমার মনে হয়
তার এক্সপিরিয়েন্স থেকে আজকে আমার সামনে যে ছাত্রছাত্রী আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা উপস্থিত আছেন তারা সকলেই উপকৃত হবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী বিশ্বেশ্বর গড়াই, সায়েন্টিস্ট, ICAR এগ্রিকালচারাল কাউন্সিল অফ রিসার্চ ইন্ডিয়া। তো উনি বর্তমানে গুজরাটের ভারুচে পোস্টেড আছেন, কিন্তু বাঙালি হওয়ার সূত্রতে আমাদের সাথে তার যোগাযোগ রয়েইছে এবং সৌভাগ্যক্রমে তিনি ন্যানো টেকনোলজির উপরেই কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন। সেই সুযোগটা আমরা নিয়েছি, তিনি এসেছেন আমাদের মাঝে, আমরা তার কাছে কৃতজ্ঞ, আমরা তাকে স্বাগত জানাই। আর আছেন আমাদের শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট এবং পেস্টিসাইড এবং এন্টোমোলজি বিশেষজ্ঞ ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয়। এই তিনজন আমাদের মধ্যে রয়েছেন। ডক্টর ঘোষাল মহাশয়ও আমাদেরকে একদম অতি তৎপরতার সাথে এই সহযোগিতা করার চেষ্টা করছেন, সেজন্য তার কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। এছাড়া আমার ছাত্রছাত্রীরা IRDM, আমাদের RKM VERI এর ছাত্রছাত্রীরা রয়েছেন, রিসার্চ স্কলাররা রয়েছেন, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলাররা রয়েছেন, আছেন আমাদের ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিসেস এর স্টুডেন্টরা, এবং এছাড়াও রয়েছেন আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের যারা সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট তারা রয়েছেন, আমার এগ্রিকালচার ট্রেনিং সেন্টার এবং সমিতির যারা ফ্যাকাল্টি তারা রয়েছেন, আছেন আমাদের IRDM ফ্যাকাল্টি সেন্টারের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর তারা। আমি সকলকে আজকের এই সকালবেলায় স্বাগত জানাই। আমরা মূলত যে কারণের জন্য এখানে ওয়েট করে আছি সেই সাবজেক্টে আমরা দ্রুত চলে যাব, তার আগে আমরা খুব ছোট্ট করে আমাদের যারা স্পেশাল গেস্ট রয়েছেন তাদেরকে আমরা ফেলিসিটেট করব। আমাদের আজকের কৃষিতে ন্যানো টেকনোলজির ব্যবহার সম্বন্ধীয় এই যে সেমিনার, সেখানে আমরা যে বিশেষ ব্যক্তিবর্গকে পেয়েছি যাদের পরিচয় স্যার অলরেডি দিয়েছেন, তাদেরকে এবার আমরা ফেলিসিটেট করে নেব। আমরা প্রথমেই ফেলিসিটেট করব, আমাদের ফেলিসিটেট করবেন ডক্টর মানস ঘোষ স্যার, ডিরেক্টর সমিতি। প্রথমেই আমরা ফেলিসিটেট করব একদম মঞ্চের বাদিক থেকে ডক্টর অভিজিৎ ঘোষালকে ফেলিসিটেট করছেন ডক্টর মানস ঘোষ স্যার। এরপরে শ্রী পার্থ ভট্টাচার্য স্যার, তাকে ফেলিসিটেট করবেন ডক্টর মানস ঘোষ স্যার, ডিরেক্টর সমিতি এবং প্রিন্সিপাল ATC RKM নরেন্দ্রপুর। আমরা এরপরে শ্রী বিশ্বেশ্বর গড়াই, সায়েন্টিস্ট, ICAR CSSRI বারুচ গুজরাট, তাকে ফেলিসিটেট করবেন ডক্টর মানস ঘোষ স্যার, ডিরেক্টর সমিতি এবং প্রিন্সিপাল ATC নরেন্দ্রপুর। এবং আমরা আমাদের মধ্যে আজকে বিশেষ অতিথি শ্রী সজল ঘোষ স্যার, ফর্মার এক্স ডিরেক্টর অফ এগ্রিকালচার অ্যান্ড এক্স অফিসিও সেক্রেটারি অ্যান্ড ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তাকে ফেলিসিটেট করছেন ডক্টর মানস ঘোষ স্যার, ডিরেক্টর সমিতি এবং প্রিন্সিপাল ATC নরেন্দ্রপুর। দাদা এরপরে আমরা ডক্টর মানস ঘোষ স্যারকে ফেলিসিটেট করবে সৃজিতা পল, সিনিয়র লেকচারার ATC নরেন্দ্রপুর।
যারা পার্টিসিপেন্ট সকলের জন্য। আমাদের ফেলিসিটেশন পর্ব শেষ হলো। এরপরে আমরা মূল আমাদের যে টেকনিক্যাল পার্ট সেটাতে প্রবেশ করব। আমরা প্রথমেই আজকের যে সেমিনারের টপিক সেটা দেখে আমরা বুঝেছি যে ন্যানো টেকনোলজি ইন এগ্রিকালচার, মানে ন্যানো প্রযুক্তির কৃষিতে কী ধরনের ব্যবহার হতে পারে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমরা সবাই জানি যে একদম ঊনবিংশ শতাব্দীর গোড়ায় বিভিন্ন যে সিনথেটিক প্রসেস বা সিনথেটিক যেই সমস্ত বিভিন্ন প্রসেস, যেমন হ্যাবার বস প্রসেস বা অন্যান্য বিভিন্ন প্রসেস, সেগুলোর মাধ্যমে কিন্তু সিনথেটিক সার, কীটনাশক এগুলোর উৎপাদন এবং তারপরে সেগুলোর ব্যবহার কিন্তু বাড়তে থাকে। এবং একটা সময় অবধি আমরা কিন্তু কৃষিকে, একেবারে আধুনিক যে কৃষিকে, তাকে কিন্তু সিনথেটিক বা কেমিক্যাল ইন্টেন্সিভ বা রাসায়নিক নিবিড় কৃষি হিসাবেই আমরা জেনে এসেছি। কিন্তু এখন কিন্তু দীর্ঘদিন পরে আমরা কিন্তু এখন বুঝতে পারছি যে মাটিতে এবং জলের যে দূষণ হচ্ছে এবং সারের যে রেসিডিউ রয়েছে, মাটির যে লবণাক্ততা, আম্লিকতা রয়েছে, কীটনাশকের যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, সেই সব কিছু সমস্যা কিন্তু আমাদের আবার নতুন করে ভাবাচ্ছে যে আমরা সুস্থির কৃষির দিকে কিভাবে এগোতে পারি। এবং এই ক্ষেত্রে প্রিসিশন এগ্রিকালচারের কনসেপ্টটা সবার মাথায় এসছে, যেটাকে আমরা বলছি যথাযথ কৃষি, যথার্থভাবে কৃষিজ উপাদানের প্রয়োগ। মানে আমরা শুধুমাত্র সার বা কীটনাশক জমিতে ছড়িয়ে দেব না, তার সাথে সাথে সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক উৎস থেকে সঠিক পরিমাণে যাতে আমরা এই সার এবং কীটনাশক প্রয়োগ করতে পারি, সেদিকে সমস্ত বৈজ্ঞানিকগণ তারা কিন্তু বিশেষভাবে চিন্তিত। এই সুবাদেই আজকের এই সেমিনারের যে মূল প্রতিপাদ্য বিষয় আমাদের ন্যানো টেকনোলজি, সেই বিষয়টি আসছে যে তার মাধ্যমে, এই ন্যানো টেকনোলজির মাধ্যমে কিভাবে আমরা এই যে রাসায়নিকগুলির কথা বলা হচ্ছে, যাদের খারাপ দিকগুলোর কথা আমরা অনেক সময় আলোচনা করে থাকি, সেই রাসায়নিকগুলিকে কিভাবে ন্যানো স্কেল বা স্কিম কিংবা ন্যানো ডাইমেনশনে আমরা প্রয়োগ করতে পারি, সেই বিষয়গুলির মাধ্যমে প্রিসিশন এগ্রিকালচারের যা উদ্দেশ্য আছে সেটাকে কিভাবে আমরা সার্থক করতে পারি, সেটাই আজকের সেমিনারে আমরা আলোচনা করব। এবং এই যে ন্যানো টেকনোলজি, আজকের দিনে দাঁড়িয়ে এই ন্যানো প্রযুক্তির মাধ্যমে ন্যানো সার, ন্যানো পেস্টিসাইড এগুলো তো তৈরি হচ্ছেই, এছাড়াও খাদ্যদ্রব্য প্রিজার্ভেশন এবং শস্য সুরক্ষার বিভিন্ন দিক কিংবা উন্নত মানের খাদ্য উৎপাদন, সবেতেই ন্যানো টেকনোলজির যে অভাবনীয় ভূমিকা আছে সেটা কিন্তু সকলেই মেনে নিয়েছেন। এবং এর মাধ্যমে কিভাবে একদম শেষে আর্থসামাজিক উন্নতির পথে আমরা এগোতে পারি, সেই সব বিষয়েই কিন্তু সকলে সচেষ্ট হয়েছেন। ন্যানো প্রযুক্তির বিভিন্ন ধরনের কার্যকারিতা আছে, আমরা সকলেই জানি, এবং তা নিয়ে বিস্তারিত জানতে পারলে আমরা সকলেই সমৃদ্ধ হব। তাই আজকের এই সেমিনারের প্রথম বক্তা শ্রী বিশ্বেশ্বর গড়াই, সায়েন্টিস্ট, ICAR CSSRI বারুচ, গুজরাট, ওনাকে আমরা ডেকে নেব। উনি স্কোপ অফ ন্যানো টেকনোলজি ইন ডিফারেন্ট সেক্টরস ইন এগ্রিকালচার সেটা নিয়ে বিস্তারিতভাবে বলবেন। আমরা শ্রী গড়াইকে রিকোয়েস্ট করব মঞ্চে আসার জন্য। Respected delegates on and off the dais, ছাত্রছাত্রীরা, the academicians and researchers from different institutes, good morning to you all. আজকে যেই টপিকের উপরে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি ন্যানো টেকনোলজিক্যাল অ্যাপ্রোচেস ফর ইমপ্রুভড এগ্রিকালচার। তো আমরা সবাই জানি যে আজকের দিনের সবথেকে বড় চ্যালেঞ্জ আমাদের হচ্ছে পপুলেশন ইনক্রিজ। ম্যাপটা দেখে বুঝতে পারছেন যে এই গ্রাফের মধ্যে যে ইন্ডিয়া অ্যাবাউট 150 crores পপুলেশন বাই 2050 গেইন করতে চলেছে, এবং যেগুলো ডেভেলপিং কান্ট্রিজ সেগুলোর মধ্যে ইন্ডিয়া হচ্ছে কি সব থেকে এগিয়ে যাচ্ছে পপুলেশনের। কিন্তু তার থেকেও বড় প্রবলেম হলো, আমরা যদি পরের গ্রাফের মধ্যে দেখি রুরাল অ্যান্ড আরবান পপুলেশনের রেশিও, আপনারা দেখছেন যে রুরাল পপুলেশন কিন্তু কন্টিনিউয়াস ডিক্রিজ হচ্ছে। মানুষ শহরে আসতে চায়, মানুষ সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে চায়, কিন্তু কৃষিকাজে মানুষের আর ইন্টারেস্ট সেরকমভাবে দেখা যাচ্ছে না, পপুলেশন ডিক্লাইন করছে। এখন প্রশ্নটা হচ্ছে তাহলে যে এত পপুলেশন, তাদের অন্য সংস্থান হবে কিভাবে?
আবার অন্যদিকে আরেকটা জিনিস আপনাদের বলি, আমরা জানি যে বিভিন্ন ধরনের যে নিউ ভ্যারাইটিস যেগুলো গ্রিন রিভলিউশনে আমাদের এসেছিল, সেই সমস্ত ভ্যারাইটির যেটা ম্যাক্সিমাম ইল্ড পোটেনশিয়াল সেটা অলরেডি অ্যাটেন্ড করে ফেলেছে। এরপরে কিন্তু এর আর ইল্ড পোটেনশিয়াল কিন্তু ইনক্রিজ করা কিন্তু মুশকিল। তাহলে এই কন্ডিশনে এখন আমরা করব কি? আমাদের কিছু ইমপ্রুভড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস চাই, যেগুলো আমাদের ম্যাক্সিমাম আউটপুট দেবে উইথ মিনিমাম ইনপুট, দ্যাট উইল বি সাস্টেনেবল টু দ্য এনভায়রনমেন্ট। তার জন্য আমাদের প্রথমে ইন্ট্রোডাকশনের সময় বললেন তিনি যে প্রিসিশন ক্যানোপি, প্রিসিশন ম্যানেজমেন্ট, প্রিসিশন এগ্রিকালচার। তো এই চার্টের মধ্যে যেন আপনারা দেখতে পাচ্ছেন যে এমন এক ধরনের এগ্রিকালচার, যে এগ্রিকালচারে আপনি লেবার এক্সটেন্সিভ, লেবার দরকার নেই বেশি, আপনার মনিটরিং করার দরকার নেই ফিজিক্যালি। এই যে এর মধ্যে দেখছেন যে প্ল্যান্ট ওয়াটার, প্ল্যান্ট নিউট্রিয়েন্ট কন্ডিশন কী আছে, সেটা আপনি ঘরে বসেই জানতে পারছেন যে আপনার কোথায় কী প্রবলেম। যেমন এই চার্টের মধ্যে দেখুন, যে প্ল্যান্ট আছে, প্ল্যান্টের মধ্যে হয়তো জল কমেছে বা গাছ হলুদ হয়ে আসছে। তো যেই জায়গার মধ্যে সয়েলের মধ্যে, মানে মাটির যেই জায়গাটাতে নিউট্রিয়েন্ট কম বা এটা, এই জিনিসটা এই ন্যানো চিপসের মাধ্যমে সেন্স করলো, জিনিসটাকে সেন্স করে এটাকে একটা কম্পিউটারের মাধ্যমে আপনার বাড়িতে জিনিসটা ওয়াইফাই সিগন্যালিংয়ের মাধ্যমে চলে গেল। আপনি বাড়ি বসে জানতে পারলেন যে আমার মাঠের অমুক জায়গার মধ্যে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, সয়েলের মধ্যে বা অমুক ক্রপের মধ্যে ডেফিসিয়েন্সি, তো আমার একটা অ্যাকশন নেওয়া উচিত। এবং এটা ডেভেলপড কান্ট্রিজে এতটা উন্নত যে এই জিনিসটাকে আপনি ইনস্ট্রাকশন দিলেন, একটা ড্রোন বা একটা কম্পিউটারের মধ্যে দিলেন আপনি, সেটা গিয়ে সেই যে গাছগুলোকে ছাঁটাই করে দিল ঠিকভাবে, সেটা গিয়ে যতটা নাইট্রোজেন দরকার সেরকমভাবে তাকে অ্যাপ্লাই করে দিল। তাহলে এই জায়গায় এগ্রিকালচারটা চলে গেছে অন্যান্য জায়গায়। এবং এই যে জিনিসগুলো যে মেন যেটা থিম, যেটা যে চিপস, এই যে ন্যানো চিপস, এই চিপসগুলোর মাধ্যমে কিন্তু মেন জিনিসটা হচ্ছে। এখন এই যে জিনিসটার তাহলে মূল হলো আমাদের ফোকাস হচ্ছে ন্যানো টেকনোলজি, যেটার জন্য ন্যানো চিপস এগুলো তৈরি হচ্ছে। তো ন্যানো টেকনোলজি জিনিসটা কী? তো ন্যানো টেকনোলজি হচ্ছে কি, ম্যাটারকে আমরা সেই লেভেলে ম্যানিপুলেট করব যেটা একটা অ্যাটমিক বা মলিকুলার স্কেল। আমরা জানি যে একটা পার্টিকেলের 3টে ডাইমেনশন হয়, লেংথ, ব্রেথ আর হাইট। তো 3টের মধ্যে যদি যে কোনো একটা ডাইমেনশনে এটা 1 থেকে 100 ন্যানোমিটার সাইজের হয়, তখনই ওই পার্টিকেলকে আমরা ন্যানো ম্যাটেরিয়াল বলতে পারবো। কিন্তু এই যে ন্যানো ম্যাটেরিয়াল যখন আমরা শুনি, তখন হচ্ছে 10⁻⁹ অফ এ মিটার। এই যে এত একটা ক্ষুদ্র জিনিস, এটা আমরা কল্পনা করতে পারি না, আসলে এত ছোট একটা জিনিস। সেইটা কম্পারিজনের জন্য আমি চার্টটা দিয়েছি। এই চার্টের মধ্যে দেখুন, যেমন একটা যদি আপনি ধরেন যে বেসবল, একটা বেসবলের সাইজ 10⁸ ন্যানোমিটার, মানে ধরুন 10 সেন্টিমিটার। তাকে যদি আমি 10 টুকরো করি, তাহলে একটা হিউম্যান হ্যান্ডের থিকনেস আসে আঙুলের একটা, তাকে 10 ভাগ করলে একটা আসে একটা অ্যান্ট বা একটা পিঁপড়ের একটা সাইজ। এমন করে যদি ভাঙতে থাকি আমরা, আপনারা দেখবেন যে 100 ন্যানোমিটার যেখানে ভাইরাস, সেখান থেকে শুরু হলো অ্যাকচুয়ালি ন্যানোমিটার সাইজ। আমাদের অ্যানিমেল বা যেগুলো জানি প্ল্যান্ট সিস্টেমের মধ্যে যারা প্ল্যান্ট সায়েন্টিস্ট আছেন, ভাইরাস পার্টিকেল থেকে ন্যানো ম্যাটেরিয়াল শুরু হলো ন্যাচারালি, এবং শেষ হচ্ছে কোথায়? গ্লুকোজ মলিকিউল। তাহলে যেটা ওয়াটার মলিকিউল বা এগুলো কিন্তু ন্যানোর থেকেও ছোটো। তাহলে একটা আইডিয়া আপনারা এখন পেলেন যে ন্যানো ম্যাটেরিয়াল আসলে কী জিনিস। এবং এখানে দেখুন, লক্ষ্য করুন, ভাইরাস এবং গ্লুকোজ মলিকুলের মাঝে এই যে ন্যাচারাল জিনিসগুলো আছে, সেগুলো আর্টিফিশিয়ালি আমরা কী কী জিনিস তৈরি করেছি। আর্টিফিশিয়ালের মধ্যে আপনারা দেখতে পাবেন ফুলারিন, কার্বন ন্যানোটিউব, গ্রাফিন, ডেনড্রিমার। এগুলো হচ্ছে এক একটা ধরনের স্ট্রাকচার যেগুলো আমরা ন্যানো ম্যাটেরিয়ালের সাইজে তৈরি করেছি আমাদের নিজস্ব বিভিন্ন পারপাস সলভ করার জন্য। তো এই যে স্ট্রাকচারগুলো বললাম, তো ন্যানো ম্যাটেরিয়াল এগ্রিকালচারে কী কী স্ট্রাকচার হয় যদি দেখি আমরা, তো এগুলো হচ্ছে ন্যানো পাউডার, কার্বন ন্যানোটিউবস, ফুলারিনস, কোয়ান্টাম ডটস। আমার নেক্সট ডিসকাশনে এই জিনিসগুলো নিয়ে আমি বারবার বলবো, তার জন্য এগুলো প্রথমে জেনে নিই যেগুলো আসলে কী। তো ন্যানো পাউডার বুঝছেন, এটা একটা পাউডার ফর্ম। তো এগুলো স্পেসিফিক সারফেস এরিয়াটা হচ্ছে অনেক হাই, তার জন্য কম অ্যামাউন্ট আমরা বেশি ইউজ করতে পারবো। এছাড়া হচ্ছে ন্যানো টিউবস, যেগুলোর সিলিন্ডার, যাদের ডায়ামিটার হবে 1 ন্যানোমিটার। এগুলো হচ্ছে খুবই স্ট্রং পার্টিকেলস, বাট অত্যন্ত লাইট। এগুলো বিভিন্ন সিঙ্গেল ওয়ার্ল্ড হতে পারে, ডাবল ওয়ার্ল্ড হতে পারে এবং মাল্টি ওয়ার্ল্ড হতে পারে। ডিপেন্ডিং আপন আওয়ার রিকোয়ারমেন্ট, উই ক্যান ম্যানিপুলেট দি স্ট্রাকচার্স ইন্টু দিস। সাপোজ ইফ ইট ইস এ মাল্টি ওয়ার্ল্ড, then the surface area is much more compared to the single wall nanotubes. নেক্সট হচ্ছে ফুলারিনস। এই স্ট্রাকচারটা বাকমিনস্টার ফুলার বলে একজন সায়েন্টিস্ট প্রথম এটা ডিসকভার করেন। এটাকে বাকি বলা হয়।
এই একটা ন্যানো পার্টিকেলে 60 কার্বন অ্যাটমস আছে। তো আপনারা দেখছেন যখন একটা পার্টিকেলকে আমরা স্পেরিক্যাল সাইজ করি তখন তার সারফেস এরিয়াটা কম্পেয়ার অনেক বেশি বেড়ে যায় অন্যান্য শেপের থেকে। তো যখন আমাদের এটা দরকার হবে তখন আমরা ফুলারিন্স ইউজ করতে পারি। এছাড়াও মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য কোয়ান্টাম ডটস। এদের সাইজ 2 to 10 ন্যানোমিটার। এগুলো বিহেভ করে ইলেকট্রনের মতো, চার্জড পার্টিকেলস। এগুলো অ্যাবজর্ব করতে পারে লাইট এবং লাইটকে রিমিট করতে পারে। আপনি দেখছেন যে বিভিন্ন কালারগুলো যেগুলো আছে, সেম জিনিস যখন একটা সাইজ ছোটো হলে কীরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে তার কালার। এখন হলো ন্যানো পার্টিকেল। আমরা কেন ন্যানো পার্টিকেল, হোয়াই ডু ইউ কেয়ার ফর দ্য ন্যানো পার্টিকেলস? বিকজ অ্যাট দিস স্কেল দ্য থিংস বিহেভ ডিফারেন্টলি এবং তাদের ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল প্রপার্টিস চেঞ্জ ট্রিমেন্ডাসলি। যখনই একটা সেম জিনিসকে আমরা ন্যানো পার্টিকেল করবো তার প্রপার্টিস কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। যেমন ধরুন ন্যানো টিউবস, এগুলো হচ্ছে স্টিলের থেকেও স্ট্রং, বাট দে আর লাইটার দেন অ্যালুমিনিয়াম। এই স্ট্রাকচারের মধ্যে দেখুন গোল্ড ন্যানো পার্টিকেলস আমি দেখেছি। এই গোল্ড ন্যানো পার্টিকেলসের সাইজ যত ছোট হচ্ছে তত দেখুন তার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে তার স্ক্যাটারিং প্রপার্টিস অফ লাইটস চেঞ্জ। আমরা জানি রামান ইফেক্টের জন্য যে লাইট চেঞ্জ হয়, সেটা যখন পার্টিকেলের সাইজ ছোটো হচ্ছে তখন কিন্তু সে কমপ্লিটলি ডিফারেন্ট বিহেভ করছে। সেম পার্টিকেল বিহেভস ডিফারেন্টলি। এখন প্রশ্ন হচ্ছে এই যে ন্যানো পার্টিকেলসগুলো, এগুলো আমরা তৈরি কীভাবে করব? এগুলো তৈরি করার জন্য বেসিক দুটো অ্যাপ্রোচ আছে। একটাকে বলা হয় টপ ডাউন, অ্যানাদার ইজ দ্য বটম আপ অ্যাপ্রোচ। তো ফার্স্ট লেটস ডিসকাস অ্যাবাউট দ্য টপ ডাউন অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচ আপনারা দেখছেন ওপরে দুটো ব্লকস আছে, এগুলো অনেক বড় সাইজ। এগুলোকে আলট্রাসনিক ভাইব্রেশন বা ফটোফ্যান্টন রিয়াকশনস এগুলো বিভিন্ন এমপ্লয় করে এগুলোকে আমরা ছোটো ছোটো পার্টিকে ভাঙছি। এটা হচ্ছে টপ ডাউন, বড় জিনিসটাকে ছোটোভাবে কীভাবে আমরা করছি ন্যানো। নেক্সট অ্যাপ্রোচ ইজ দ্য বটম আপ অ্যাপ্রোচ। এখানে আমরা কী করি, এখানে ছোটো জিনিসটা দিয়ে দিয়ে আমরা বড় জিনিস বানাচ্ছি। মানে ন্যানো ম্যাটেরিয়াল আমার কাছে আছে এবং এই ন্যানো ম্যাটেরিয়াল দিয়ে কীভাবে এটা করবো, যেমন একটা আমরা ন্যাচারালি জানি ডিএনএ ডাবল হেলিক্স, যেখানে একটা রাইবোজ সুগার আছে, একটা ফসফেট বেস এবং নাইট্রোজেন বেস, মানে অ্যাডিনিন, গুয়ানিন। এগুলো যেমন একটা ন্যানো পার্টিকেল, এগুলোকে অ্যাটাচ করে করে নেচারে একটা ডিএনএ ডাবল হেলিক্স হয়েছে। ঠিক সেরকম ন্যানো পার্টিকেলের বিভিন্ন জিনিস, হয়তো গোল্ড ন্যানো ম্যাটেরিয়াল একটা নিলাম আমি, দুটো ন্যানো সিলিকন পার্টিকেল নিলাম, এগুলো নিয়ে আমি একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করতে পারি, যেটা বিভিন্ন মানে তার মাল্টিফ্যাসেট ইউজ তখন আমরা পাবো। এগুলো দেখানো হচ্ছে গ্রাফিন কোয়ান্টাম ডটস। আপনি দেখুন গ্রাফাইট, ইট ইজ অ্যান অ্যালোট্রপ অফ কার্বন। গ্রাফাইটটাকে আমি ভেঙেও গ্রাফিন কোয়ান্টাম ডটস তৈরি করতে পারি। আবার অন্যদিকে যে সাইট্রিক অ্যাসিড, গ্লুকোজ এগুলো আছে, এগুলো কার্বন কম্পাউন্ড, এগুলো দিয়েও আমি সিনথেসিস করে একটা করে অ্যাড করে করে 10টা সাইট্রিক অ্যাসিড মলিকুল দিয়ে একটা গ্রাফিন কোয়ান্টাম ডট তৈরি করতে পারি। তাহলে এটা হচ্ছে টপ ডাউন, একটা হচ্ছে বটম আপ, দুভাবেই করতে পারি। এখন হচ্ছে যে বিভিন্ন ফর্মুলেশনস আমরা কীভাবে ইউজ করবো ন্যানো টেকনোলজিতে। আমরা জানি আমাদের কাছে এগ্রিকালচারাল ইনপুটস আছে, দেখছেন ফার্টিলাইজার্স, পেস্টিসাইডস এগুলো আছে, এবং এগুলোকে আমরা বিভিন্ন জিটা সিনথেসাইজার বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে, বল রোলার আছে, এগুলো দিয়ে আমরা ন্যানো পার্টিকেলস তৈরি করবো, এগুলো ছোটো ছোটো। এই ফর্মুলেশনগুলো আমরা ইউজ করতে পারি ন্যানো বায়োটেকনোলজিতে, অ্যাগ্রোকেমিক্যালস প্রোডাকশনে এবং আদার ন্যানো প্রোডাক্টস। এগুলো যদি আমরা অপটিমাম ইউজ অফ দিস কেমিক্যালস উইল লিড টু দ্য ইম্প্রুভমেন্ট অফ দ্য ক্রপ, যেমন টার্গেট জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ইট উইল হেল্প ইন দ্য নিউট্রিশন like foliar application of urea as we know today. Protection, this will help in the higher efficiency, কম অ্যামাউন্ট দিয়ে বেশি পেস্ট ডিজিজ ম্যানেজমেন্ট করতে পারবো। দ্যাট উইল বি এনভায়রনমেন্টালি it will give the environmental protection as well as it will help in the regulation like plant growth stimulation, বিভিন্ন হরমোনস, বিভিন্ন এনজাইমস, এগুলো টার্গেট স্পেসিফিক সাইটে আমরা দিতে পারবো। So this will help in the sustainable agriculture, help in the enhanced crop yield and sustainable environment. So nanotechnology to বিভিন্ন use. In this table I have summarized the different facets in which nanotechnology can be used in agriculture. তো ফার্স্ট যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট। ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে কী কী জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারি ন্যানোটেকনোলজি? ফার্স্ট ইজ দ্য এনার্জি সেক্টর। এনার্জি সেক্টরে আমরা জানি যে কার্বন ন্যানো টিউবস বলে এক ধরনের স্ট্রাকচার, যেটা কার্বন দিয়ে আমরা তৈরি করি, এগুলো হাইড্রোজেন স্টোরেজ করতে পারে। আমরা জানি যে হাইড্রোজেন ইজ এ সেলফ কম্বাস্টিবল গ্যাস। এই হাইড্রোজেন গ্যাস যখন বার্ন করা হয় ইট উইল প্রডিউস ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ এনার্জি। তো এই কার্বন ন্যানো টিউবের মধ্যে আমরা হাইড্রোজেন গ্যাসটাকে রাখতে পারি স্টোর করে, এবং বিভিন্ন কম্পাউন্ড, বিভিন্ন চিপসের মাধ্যমে এগুলো ছোটো ছোটো জিনিসগুলোকে আমরা রাখলাম, সেখান থেকে কন্টিনিউয়াস এনার্জি দেবে। এটা হয়তো ফিল্ডে আপনি একটা চিপ লাগালেন, কার্বন ন্যানো টিউব ইজ দ্য সোর্স অফ দিস এনার্জি, লং টাইম আপনাকে এনার্জি দেবে। এখানে ন্যানো টিউব ইউজ করতে পারি আমরা। ওয়াটারের ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি ইউজ করতে পারি?
যেমন হচ্ছে ন্যানো সেন্সার্স বানাতে পারি, ন্যানো ক্লে, জিওলাইটস, দে উইল হেল্প টু রিক্লেম দ্য কন্টামিনেটেড সয়েলস। এগুলো পরে বলবো, এই জন্য ডিটেলস আমি যাচ্ছি না। নেক্সট হচ্ছে সয়েল, দিস ইজ দ্য ন্যানো জিওলাইটস, দিস উইল হেল্প ইন দ্য স্লো রিলিজ অফ ফার্টিলাইজার্স। দিস আর ন্যানো ম্যাগনেটস, যেখানে হেভি মেটাল কন্টামিনেটেড সয়েল, সেখানে আমরা ন্যানো ম্যাগনেটসের সাহায্যে সয়েলকে পলিউশন ফ্রি করতে পারি। নেক্সট ইজ দ্য ভ্যালু অ্যাডিশন পার্ট। আমরা জানি যে বিভিন্ন এগ্রি ওয়েস্ট বা বায়োমাস জেনারেটেড ক্রপস আছে, যেমন হচ্ছে জুট, এগুলো থেকেও আমরা কিন্তু ন্যানো ম্যাটেরিয়াল তৈরি করতে পারি। তাহলে এগ্রিকালচার ইজ দ্য বোথ, মানে বলতে পারি আমরা একভাবে যে ইট ইজ দ্য সোর্স অ্যান্ড সিঙ্ক অফ ন্যানো টেকনোলজি। যেমন ন্যানো টেকনোলজির ইউজ এগ্রিকালচার আছে, এগ্রিকালচারের ম্যাটেরিয়াল দিয়েও ন্যানো পার্টিকেল তৈরি করা যায়, যেমন হচ্ছে জুট থেকে হয় ন্যানো সেলুলোজ, ন্যানো লিগনিন, এগুলো আমরা করতে পারি। এছাড়াও ডেলিভারি মেকানিজমস, যেমন ডিজিজ অ্যান্ড পেস্ট কন্ট্রোল, ক্রপ অ্যান্ড অ্যানিমাল প্রোডাকশনেও আমরা বিভিন্ন এনক্যাপসুলেটেড ন্যানো ম্যাটেরিয়ালস ইউজ করতে পারি। ডিজিজ ডায়াগনোসিস, এটা আমরা আর্লি ডিটেকশন করতে পারি, যে কোনো ডিজিজ হওয়ার আগেই আমরা জিনিসটা জানতে পারতে পারি। তাছাড়াও আছে ট্র্যাকিং ইউজ অফ বায়োডাইভার্সিটি। কোনো জায়গাতে আমার চিপসের মাধ্যমে যদি কোনো রকমের কোনো মিউটেশন দেখতে পাই ব্রিডিংয়ের মধ্যে, যেমন আমরা জানি যে অনেক সময় মিউটেশন হয়, যেগুলো হচ্ছে আমাদের ডিজায়ারেবল ক্যারেক্টার কিছু কোনো পাওয়া যায়, এগুলো কীভাবে আমরা করতে পারবো, যে বায়োডাইভার্সিটিটা মেজার করতে পারি, যে অমুক একটা প্ল্যান্টের মধ্যে, যেটা একটা ব্রিডার ফিল্ডে গিয়ে হয়তো অতটা চোখে দেখতে পারেন না, কারণ অনেকটা ক্রপ থাকে তার মধ্যে কোনো একটা সিঙ্গেল জিনিস, কিন্তু যেটা মলিকুলার লেভেলে এটা অ্যাটাচ হচ্ছে জিনিসটা, আমরা ওটা দেখতে পারতে পারি। বিসাইডস হর্টিকালচার চেনে বিভিন্ন ন্যানো ইমালসেন্স আছে, যেগুলো সেলফ লাইফ ইনক্রিজ করতে পারে। একটা আপেল বা একটা পেয়ারা যেটা আমরা ট্রান্সপোর্ট করছি অনেক দূর থেকে, সেটাকে এক্স্যাক্ট তার প্রোডাক্টটাকে এক্স্যাক্ট রাখলাম, যেমন কালকে একটা পেয়ারা পাড়ার মতো, তো বিদেশে আমরা ইম্পোর্ট করতে পারলাম, এটা ভ্যালু আমাদের বেড়ে যাচ্ছে জিনিসটা, তো এগুলো আমরা ইউজ করতে পারি। তো ফার্স্ট ইজ দ্য মলিকুলার ট্রিটমেন্ট অফ ডিজিজ। বিভিন্ন ধরনের কম্পাউন্ডস আছে, সিলিকন, ন্যানো সিলভার সলিউশন, এই জিনিসগুলো আমরা বিভিন্ন ইনসেক্ট ডিজিজ প্ল্যান্টে এগুলো ইউজ করতে পারি। তাছাড়া হচ্ছে র্যাপিড ডিজিজ ডিটেকশন। এই যেমন দেখুন পিকচারের মধ্যে বিভিন্ন ন্যানো চিপস দূরে দূরে লাগানো আছে স্ট্যাগার্ড, এটা আপনি প্ল্যান্ট বেসিসও করতে পারেন, একটা ফিল্ডের বিভিন্ন জায়গায় করতে পারেন, পুরোটা কভার করে। এবার আমরা জানি যখনই একটা ডিজিজ ইনসিডেন্স হয় একটা প্ল্যান্টের মধ্যে বা একটা ফিল্ডের মধ্যে, বিভিন্ন ধরনের রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, বিভিন্ন ধরনের এলিক্সির মলিকিউলস বা কার্বন মনোক্সাইড, বিভিন্ন ধরনের কম্পাউন্ড জেনারেট হয়। দিস উইল চেঞ্জ দ্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট উইথিন দ্য সিস্টেম, যেটা আমরা চোখে দেখতে পাই না, সিমটমটা এখনও প্ল্যান্টে আসেনি, কিন্তু এই ধরনের যখনই কোনো চেঞ্জেস হবে, ইলেকট্রোকেমিক্যাল চেঞ্জেস, রিডক্স পোটেনশিয়ালের চেঞ্জেস, দিস উইল বি অ্যানালাইজড বাই দ্য চিপ দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য ক্রপ, অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ ইট গেটস দ্যাট ইনপুট, ইট উইল ট্রান্সফার উইথ এ ওয়াইফাই সিগন্যাল টু দ্য হোস্ট কম্পিউটার। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, কিছু লাল রঙের আছে, কিছু হলুদ রঙ, কিছু সবুজ রঙ, মানে কোন জায়গাতে ডিজিজ ইনসিডেন্সটা বেশি, এই জিনিসটা আপনি ঘরে বসে জানতে পারলেন, এবং সিমটম আসার আগেই আপনি এটা অ্যাকশন নিতে পারলেন। কারণ আমরা জানি কিছু কিছু রোগ এমন আছে যেটা আজকে আপনি দেখলেন 5 দিনের মধ্যে পুরো ক্রপ শেষ, তখন আপনার কিছু করার নেই। কিন্তু এই যে ন্যানো ম্যাটেরিয়াল, ন্যানো চিপস, এটা কত ইউজফুল হতে পারে একটা চাষির পক্ষে। এই যে ন্যানো সেন্সার্সগুলো বললাম, যেগুলো চিপ, এগুলো বিভিন্নভাবে হতে পারে। অন দ্য বেসিস অফ এনার্জি এগুলোকে ভাগ করা হয়েছে। এবার আমি এটাকে 3 ভাগে দেখাচ্ছি, যে অন দ্য বেসিস অফ রিসেপ্টর মলিকুলস, যেমন বললাম অ্যাফিনিটি বেসড ন্যানো সেন্সার্স। কিছু ন্যানো সেন্সার আছে যেগুলো লাইক অ্যান্টিবডিজ, হরমোনস অ্যান্ড নিউক্লিক অ্যাসিড রিসেপ্টার্স দ্যাট বাইন্ড দ্য মলিকুলস অফ ইন্টারেস্ট। কিছু আছে ক্যাটালিটিক বেসড সেন্সার্স, মানে সাপোজ একটা অ্যান্টিবডি আমি একটা রেখেছি এখানে, যে অ্যান্টিবডিটা ওই কেমিক্যালটা এলে অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন এটা আমরা বলবো অ্যাফিনিটি বেসড ন্যানো সেন্সার্স। ক্যাটালিটিক্যাল, যেটা হচ্ছে অ্যাজ ক্যাটালিস্ট দ্যাট এনহ্যান্স দ্য রেট অফ রিয়াকশন, কিছুটা এটার রিয়াকশন বাড়ায়, সেগুলো ক্যাটালিটিক বেসড সেন্সার্স। যদি অন দ্য বেসিস অফ স্ট্রাকচার ভাবি, তাহলে আছে অপটিক্যাল ন্যানো সেন্সার্স, ইলেকট্রো কেমিক্যাল সেন্সার্স। যদি অ্যাপ্লিকেশনভাবে ভাবি, তাহলে এগুলোকে ভাগ করা যেতে পারে কেমিক্যাল ন্যানো সেন্সার্স, ডিপ্লয়েবল সেন্সার্স, ইলেকট্রোমিটার্স অ্যান্ড বায়োসেন্সার্স। নট অল আর ইউজড ইন এগ্রিকালচার, বাট দ্য কেমিক্যাল ন্যানো সেন্সার্স and then electrometers and biosensors that consist of polymers to detect cancer, DNA, প্ল্যান্টের আমরা DNA চেক করতে পারি, এগুলো দিয়ে কোনো চেঞ্জেস এগুলো চেক করতে পারি, এগুলো আছে। এগুলো কীভাবে কাজ করে, যেমন দেখুন এখানে অ্যানালাইট বা স্যাম্পল ম্যাট্রিক্সের মধ্যে বিভিন্ন ধরনের কম্পাউন্ড আমার কাছে থাকতে পারে সয়েলে। এখন এটা প্রথমে রিকগনিশন করতে হবে। ফার্স্ট পার্ট ইজ দ্য রিকগনিশন। সো দ্য বায়ো রিকগনিশন এলিমেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ন্যানোচিপ that will identify that which hormone, which antibody, which microbe is coming into the system. As soon as it attaches to it, there is a signature electrochemical gradient change, মানে ওইটা ওই পার্টিকুলার
অ্যানালাইটের জন্য প্রযোজ্য, সেইটা এই ট্রান্সডিউসার সিস্টেমে রেকর্ড হবে। এটা ইলেকট্রোকেমিক্যাল ওয়েতে হতে পারে, আমি যেটা বললাম, অপটিক্যাল কিছু দেখতে পারে যে লাইট ইন্টেন্সিটি এটাতে পাস করছে কম, হ্যাঁ, হতে পারে মেকানিক্যাল। এবং যখনই এটা অ্যাজ সুন অ্যাজ ইট রিডস, it will transfer the system to the readout technology and amplifier system, that is the output system, and finally the data what is acquired is processed into your computer system. So direct report you can get of the whole field. আপনার 5 বিঘা জমি আছে, আপনি ঘরে বসেই এটা তদারকি করতে পারলেন কোন কোন পয়েন্টের মধ্যে আমার কী প্রবলেম আছে। It is the target specific herbicide molecules, এগুলো আমরা তৈরি করতে পারি এনক্যাপসুলেটেড। যেমন দেখুন এই প্ল্যান্টের মধ্যে এই যে হলুদের মধ্যে যে জিনিসগুলো আছে ভেতরে, এটা হচ্ছে কি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, এবং বাইরে আছে এর একটা ন্যানো ম্যাটেরিয়ালের এনক্যাপসুলড। যখন আমি এটা অ্যাপ্লাই করলাম, যেটা মেন ক্রপ তার মধ্যে কিছু হলো না, কিন্তু উইড প্ল্যান্ট যেটা আছে, উইড প্ল্যান্টের রুট মরফোলজি স্টাডি করে আমরা জানতে পেরেছি সাপোজ যে অমুক একটা কেমিক্যাল, যে দিস কেমিক্যাল ইজ রিলিজড বাই দিস উইড প্ল্যান্ট। So as soon as it is encapsulated nanoherbicide comes in contact with that root, it will get dissolved. So the active ingredient comes out, it goes into the system and kills the weed plant. So this is the mechanism by which these nanoherbicide molecules, encapsulated nanoherbicide molecules work. Similar is for the pests. যেটা আমার টার্গেট পেস্ট, তাকে স্টাডি করব তার মধ্যে কী অ্যাসিড পাওয়া যায় যেটা ইজ নট ফাউন্ড ইন দ্য আদার বেনিফিশিয়াল অর্গানিজমস। তাকে স্টাডি করার পর আমরা এমন একটা এনক্যাপসুল বানাবো, এটা ক্যাপসুল বানাবো এটার, যে ক্যাপসুলটা ওর গাটসের মধ্যে গেলে এটা ডিজলভ হয়ে যাবে ওই ইনসেক্টের মধ্যে গিয়ে। তো বেনিফিশিয়াল অর্গানিজমস খেলে এটা কোনো প্রবলেম হবে না, কিন্তু ডিজিজড হলে মরে যাবে। তাহলে আমরা যে বলি যে ন্যানো টেকনোলজি ইজ নট সাস্টেনেবল, ইট ইজ এগেনস্ট দ্য এনভায়রনমেন্ট, তো এখান থেকে ক্লিয়ার হচ্ছে যে আদারওয়াইজ যে বেনিফিশিয়াল মাইক্রোবসগুলো ক্ষেতের মধ্যে মরে যেত, আমি কিন্তু ন্যানো টেকনোলজি ইউজ করে দিয়ে তাদেরকে সেভ করতে পারি। তাছাড়া নিউট্রিয়েন্ট ডেলিভারি, এটা সম্বন্ধে পরে আমাদের এক্সপার্ট বলবেন, আমি এটা স্কিপ করছি। এটা আমি ন্যানো টেকনোলজি যে কাজ করছি আমার রিসার্চ প্লটের ছবি। আচ্ছা, এইটুকু একটু বলে নেবো আমি, যেটা ফোলিয়ার অ্যাপ্লিকেশন, যেটা ইফকো যেটা করেছেন, আর একটা হচ্ছে গিয়ে ল্যান্ড অ্যাপ্লিকেশন, সয়েল অ্যাপ্লিকেশন। সেখানে ন্যানো জিওলাইট বলে একটা কম্পাউন্ড, দ্যাট ইজ অফ ট্রিমেন্ডাস ইম্পর্টেন্স। আপনি দেখছেন যে স্ট্রাকচারটা কীরকম থাকে, নিচে দেখুন সিলিকন এবং অ্যালুমিনিয়াম দিয়ে স্ট্রাকচারগুলো তৈরি হয়, এবং মাঝে দেখুন M2+, দ্যাট ইজ দ্য সাইট ওয়্যার এ ডাইভ্যালেন্ট ক্যাটায়ন ক্যান অ্যাটাচড, মানে কোনো হেভি মেটাল হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে। এবার এইটাকে যদি আমি গোলভাবে উপরে করা হয়েছে স্ট্রাকচারটা, যেখানে কম্পাউন্ডের নাম নেই, এবার দেখুন বিভিন্ন ফাঁক, তার মানে বিভিন্ন স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন গ্যাপ আছে। এগুলো বিভিন্ন নিউট্রিয়েন্টকে দিয়ে আমি প্যাক করে দিতে পারি জিনিসটাকে, ওয়াটার মলিকুলস দিয়ে প্যাক করে দিতে পারি, এবং ওভার দ্য পিরিয়ড অফ টাইম অ্যাজ ইট ডিকম্পোজেস ইট উইল রিলিজ দেম ইন্টু দ্য সিস্টেম। সো it can help in the water use efficiency as well as the smart delivery of nutrients. এগুলো হচ্ছে ন্যাচারালি অকারিং কিছু জিওলাইটস। আপনি দেখবেন যেগুলো যেমন স্ট্যাবেজাইট, এটা 47% পোরোসিটি। আপনার দেখুন আয়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটিও মোরলেস 2 to 4 এর রেঞ্জে আছে। এইগুলো থেকে বোঝা যায় যেগুলো হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ, এবং এগুলোকে আমরা খুবই ভালোভাবে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিতে কামিং জেনারেশনে এমপ্লয় করতে পারি। নেক্সট ট্রিমেন্ডাস ইউজ ইজ দ্য ট্রিটমেন্ট অফ ওয়েস্ট ওয়াটার। এখন নালার জল চারিদিকে প্রবলেমের দেখি, আমরা দেখি যে এই যে ওল্ড গঙ্গা ক্যানেলগুলো জল কেমন খারাপ হয়ে আছে, এগুলো ওয়েস্ট ওয়াটার অ্যাকচুয়ালি। এদিকে জলের কিন্তু ট্রিমেন্ডাস আমাদের দরকার। তো ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রেও ন্যানো টেকনোলজি কীভাবে কাজে আসতে পারে দেখুন। বিভিন্ন ধরনের পার্টিকেলস যেগুলো মিডিলে আছে, বাকিবলস, ফ্লোরিন স্ট্রাকচার, কার্বন ন্যানো টিউবস, এগুলো আছে। এগুলো মেনলি তৈরি হচ্ছে কি কম্পাউন্ডের, জিঙ্ক সালফাইড, ন্যানোস্কেল জিরো ভ্যালেন্ট আয়ন, আয়রন অক্সাইড ন্যানো পাউডার। এই যে জিনিসগুলোকে যদি আমরা দিই, এর মধ্যে এগুলো অ্যাক্টিভ এবং হাইলি চার্জড পার্টিকেলস। এগুলো ওয়েস্ট ওয়াটারের মধ্যে যে ইম্পিউরিটিসগুলো আছে সেগুলোকে থেতিয়ে দেবে, প্রিসিপিটেট করে দেবে। তো এবারে কোন কম্পাউন্ড কখন দেবো, এটা করার আগে আমাকে ওয়াটার টেস্ট করতে হবে, কি মেটাল কন্টামিনেটেড মোর। আমরা খাওয়ার জলের মতো গ্লাস হয়তো করতে পারবো না, কিন্তু ফর আদার পারপাসেস উই ক্যান ইউজ ইট, ফর ইরিগেশন অন অল উই ক্যান ইউজ ইট। তো আমাদেরকে প্রথমে দেখতে হবে যে কী কম্পাউন্ড আছে। এটা জেনোবায়োটিক্স, মানে যেগুলো হচ্ছে পলিউটেন্ট মেটালস, এগুলোকেও ট্রিটমেন্টের ক্ষেত্রে, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে এই পার্টিকেলসগুলো আমরা ইউজ করতে পারি। এছাড়াও ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের আরেকটা পার্ট হচ্ছে ফিল্ট্রেশন। তো আপনারা দেখছেন এখানে মাইক্রো, আলট্রা অ্যান্ড ন্যানো ফিল্ট্রেশন, 3 ধরনের ফিল্ট্রেশন। এখানে দেখুন, আপনি যদি মাইক্রো ফিল্টার করে একটা জল খান, আপনার কিন্তু ভাইরাস পার্টিকেলকে আটকাতে পারবে না, কারণ এটা ন্যানোমিটার রেঞ্জে। ভ্যারাজ আলট্রা ফিল্ট্রেশনে সেটা পারছে, কিন্তু মাল্টিভ্যালেন্ট আয়ন্সগুলোকে সবগুলো
ট্রান্সফার হতে পারছে। কিন্তু ন্যানো ফিল্ট্রেশনে দেখুন এটা ভাইরাস, ব্যাকটেরিয়া, সাসপেন্ডেড সলিডস তাদেরকেই যে আটকাতে পারছে, ফিল্টার করছে তাই নয়, কিছু মাল্টিভ্যালেন্ট আয়ন্স যেগুলো একটু বড়ো সাইজের বা হেভি মেটালস এগুলোর থেকেও আমরা মানে বাঁচতে পারি বাই দ্য প্রসেস অফ ন্যানো ফিল্ট্রেশন। এটা একটা সিমেটিক ডায়াগ্রাম কীভাবে এই ন্যানো ফিল্টার মেমব্রেনগুলো তৈরি করা যায়। পিপারাজিন বা ট্রাইমেথাইল ক্লোরাইড এগুলোকে দিয়ে হিট করে এই যে অ্যাকোয়াস অ্যামিন সলিউশন এগুলো তৈরি করা যায় এবং এরকমভাবেই ন্যানো ফিল্টার তৈরি করা যায়। মানে এটা খুব একটা রকেট সায়েন্স নয়, এগুলো বিভিন্ন অর্গ্যানিক কম্পাউন্ডস এগুলো ল্যাবরেটরিতে সিনথেসিস করা যায় এবং ন্যানো ফিল্টার তৈরি করা যায়। আরেকটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাসেট দ্যাট ওয়্যার ন্যানো টেকনোলজি ক্যান ওয়ার্ক ইজ দ্য রিক্লেমেশন অফ কন্টামিনেটেড সয়েলস। আজকে আমরা যথেচ্ছ পেস্টিসাইড ইউজ করেছি গ্রিন রিভলিউশনের পরে। সয়েলস আর ল্যাডেন উইথ মেটাক্লোর, হেক্সাক্লোরোবেনজিন, ডাইকোফল, সাইপারমেথ্রিন, ম্যালাথিয়ন, তাছাড়াও ডিডিটি, ডাইঅক্সিন, হেপ্টাক্লোর পুরো কন্টামিনেটেড। হেভি মেটাল কন্টামিনেশন থ্রো ফার্টিলাইজার্সও হেভি মেটালস কিন্তু আসে। এবার এই সয়েলগুলো কিন্তু আদারওয়াইজ আনপ্রোডাক্টিভ, বা আপনি করলেন কিন্তু যে ফুড প্রডিউস সেট ইজ ভেরি ব্যাড ইন কোয়ালিটি। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন ধরনের টাইটেনিয়াম ডাইঅক্সাইডের কার্বন ন্যানোটিউব, জিঙ্ক অক্সাইড, হেক্সাভ্যালেন্ট জিঙ্ক, আয়রন, প্যালাডিয়াম এই ধরনের বায়োমেটালিক ন্যানো পার্টিকেলস আমরা ইউজ করতে পারি। দিজ অ্যাক্ট অ্যাজ ন্যানো ম্যাগনেটস। তারা গিয়ে কী করবে, ওই যে পলিউট্যান্টগুলোকে, সেগুলো পার্টিকুলার পলিউট্যান্টগুলোকে অ্যাবজর্ব করে নেবে সবকে এবং এগুলোকে আনরিঅ্যাক্টিভ করে দেবে। মাটির মধ্যে সেটা থাকবে কিন্তু নন রিঅ্যাক্টিভ ফর্ম, সো ইট উইল নট বি অ্যাবজর্ব বাই দ্য রুটস, সো ইট উইল নট ড্যামেজ দ্য হিউম্যান বিংস, ইট উইল নট কাম ইন টু দ্য সিস্টেম। আরেকটা মডার্ন ডেজে হচ্ছে গিয়ে ট্রান্সজেনিক রিসার্চ। এটা অনেকে আপনারা শুনে থাকবেন যে সেলের মধ্যে যে আমরা জানি যে মিউটেশন একটা হয়, একটা হচ্ছে কনভেনশনাল ব্রিডিং আমরা করি, 8 বছর 10 বছর ধরে একটা ক্রপ ব্রিডাররা করেন, সেখানে একটা পার্টিকুলার ডিজায়ারেবল ট্রেটের জন্য তারা পিছনে পড়ে থাকেন। কিন্তু এই ন্যানো টেকনোলজি কিন্তু ডাইরেক্ট আপনার ল্যাবরেটরিতে মিউটেশন করতে সক্ষম। কিন্তু কিছু রিসার্চে দেখা গেছে যে এই যে আমরা দেখছেন এই পিকচারের মধ্যে কীভাবে বোম্বার্ডমেন্ট করা হচ্ছে একটা প্ল্যান্ট টিস্যু সেলের মধ্যে এবং কীভাবে টার্গেটেড টিস্যুগুলোকে ড্যামেজ করা হচ্ছে উইথ এ পার্টিকুলার টিআই প্লাজমিড, টিউমার ইনডিউসিং প্লাজমিডস। এগুলো এর ভেতরে আছে ন্যানো পার্টিকেলস যেটা ওই জেনেটিক ম্যাটেরিয়ালটাকে ক্যারিয়ার হিসাবে ইউজ করছে এবং এই টিআই প্লাজমিডের যে ডিএনএটা আছে সেটা দেখুন আপনি গিয়ে ক্রোমোসোমের মধ্যে গিয়ে কীভাবে অ্যাড হয়ে যাচ্ছে। তো নেক্সট জেনারেশন যে ক্রপটা হবে তার মধ্যে কিছু ডিজায়ারেবল ট্রেটস কিন্তু আমরা পেতে পারি। এগুলো এখন রিসার্চ পর্যায়ে চলছে, কিন্তু এগুলো হচ্ছে গিয়ে স্কোপ, এগুলো কিন্তু ভবিষ্যতে আমাদের পথ দেখাবে। এছাড়াও বিভিন্ন এগ্রিকালচারাল ইমপ্লিমেন্টস আমরা ইউজ করি, যেমন হচ্ছে গিয়ে স্প্রেয়ার বা এগুলো, যেগুলোতে ইলেকট্রিক কারেন্ট একটা ইউজ হয়। তো ফার্মার যখন এটা ফিল্ডের মধ্যে ইউজ করছে, আমরা কিছু সোলার প্যানেল ইউজ করা ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারি যেটা সোলার এনার্জি দিয়ে চার্জ হবে। তো ফটোভোল্টাইক সেলস, ফটোন মিন্স লাইট, ভোল্টাইক মিন্স ভোল্টেজ, মানে লাইট টু ইলেকট্রিক এনার্জি। এটা তো নর্মালি তো হয়ই, কিন্তু ন্যানো টেকনোলজির রোল হচ্ছে গিয়ে এই যে আমরা দেখছেন ন্যানোপোরাস টাইটেনিয়াম অক্সাইডের একটা ফিল্ম দেখছেন আপনারা, এটা কি করে যতটুকু লাইট আসছে হয়তো মেঘলা আচ্ছন্ন ওয়েদার, এটাকে সে অ্যামালগামেট করতে পারে, এটাকে প্রোপাগেট করতে পারে, মানে বেশি অ্যামাউন্ট স্টোর করতে পারবে সে। তো এটাই হচ্ছে গিয়ে ন্যানো টেকনোলজির ফাংশন ইন দ্য প্রিপারেশন অফ ফটোভোল্টাইক সেলস অ্যান্ড এগ্রি ইঞ্জিনিয়ারিং ইমপ্লিমেন্টস প্রোডাকশন। তাছাড়া যেটা বললাম কার্বন ন্যানোটিউবস ফর হাইড্রোজেন স্টোরেজ, আপনারা দেখছেন যে কীরকমভাবে একটা গ্রাফাইট লাইক স্ট্রাকচার এই ন্যানোটিউবগুলোর মধ্যে থাকে এবং কীভাবে লাল লাল ডটগুলোর মধ্যে হাইড্রোজেন মলিকুলগুলো স্টোর করা যেতে পারে। অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট ফেসেট ইজ দ্য ন্যানোটেকনোলজি ইউজ ইন দ্য ফুড ইন্ডাস্ট্রি। ফুড ইন্ডাস্ট্রিতে দুইভাবে করতে পারবো আমরা, একটা হচ্ছে ফুড প্রসেসিং অ্যাজ ওয়েল অ্যাজ ফুড প্যাকেজিং। ফুড প্রসেসিংয়ের ক্ষেত্রে আমরা জানি যেমন বিভিন্ন খাবারের মধ্যে হাওয়া লেগে গেলে খাবারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল, তাহলে আমরা বিভিন্ন অ্যান্টি কেকিং এজেন্টস তৈরি করতে পারি, ন্যানো অ্যাডিটিভস অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস, জিলেটিং এজেন্ট দ্যাট হেল্পস টু ইমপ্রুভ দ্য ফুড টেক্সচার as well as the nano capsulation and nano carriers. So this is food processing part. This will increase the shelf life. অনেক দিন ধরে আমরা রাখতে পারলাম খাবারটাকে। Another important is the food packaging. So this is more important. Why? Because food packaging এ আমরা কিছু ন্যানো চিপ এমন ইউজ করতে পারি যার মধ্যে যদি কোনো খাবার নষ্ট হয়ে যাচ্ছে বা কোনো গন্ধ হচ্ছে, কোনো কেমিক্যাল ডিটেক্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে সেটা স্মার্ট প্যাকেজিংয়ের ন্যানো বায়ো সেন্সার্সের দ্বারা আমরা প্যাথোজেনও ডিটেক্ট করতে পারি। তাহলে পুরো একটা লট খারাপ হওয়ার আগেই আমরা জানতে পারবো যে অমুক একটা কেমিক্যাল দ্যাট ইজ বিং রিলিজড,
So this chemical can be identified and actions can be taken beforehand. এখানের মধ্যে দেখুন যেমন হচ্ছে কি পেরিসেবল ফুড প্রোডাক্টস, যেমন হচ্ছে মাছ। এই মাছটা আপনি বিদেশে পাঠাবেন, তো আপনি নর্মাল ফ্রিজের মধ্যে পাঠাবেন, বরফের মধ্যে, ওজন বেড়ে গেল, জিনিসটাকে ট্রান্সপোর্ট করতে মুশকিল, কোনো কারণে ওপেন জায়গায় রাখলে নষ্ট হতে পারে। আপনি ইউজ করলেন কি দু ধরনের, একটা হচ্ছে ফিল্ম প্যাকেজিং, এটাও ন্যানো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, আর একটা করতে পারেন আপনি জাস্ট কোটিং প্যাকেজিং, এর মধ্যে কোট করলেন দেখা যাবে না জিনিসটা। এবং এই ম্যাটেরিয়াল কি ইউজ হচ্ছে না কার্ভাক্রল, ইউজেনল, এগুলো অর্গানিক ম্যাটেরিয়াল। অ্যাজ সুন অ্যাজ ইউ হিট দ্য প্রোডাক্ট, this turns into some non-toxic, means it will turn into simpler compounds. It has no impact on the body, but it has long shelf life. So these novel food packaging systems can also be done through nanotechnology. And another thing is the textile industry. So it is said that nanotechnology can play a very important role in the fabric of the future. আপনারা যে দেখছেন বাঁ দিকের ছবিটা, যেটা হচ্ছে আপনার বাঁ হাতের ছবিটা, যেটা হচ্ছে জুট। এটা নর্মাল জুট, যেটা সে বাজারে এত দাম পাওয়া যায় না, কিন্তু এই জুটটাকে যদি একটু জিঙ্ক অক্সাইড বা সিলভার ন্যানো পার্টিকেলস বা এই ধরনের যখন ট্রিট করা হচ্ছে, তার যে বিভিন্ন জামা কাপড় তৈরি করা হচ্ছে সেগুলোর কিন্তু বিভিন্ন প্রপার্টিস চেঞ্জ হয়ে যাচ্ছে। ইট ইজ সেলফ ক্লিনিং। ওপরে ন্যানো পার্টিকেল থাকার জন্য এটার ডাস্ট ক্যানট ইনভেড ইনসাইড ইট। ইট ইজ ডিঅডরাইজিং। Microbes cannot attack on this, so it will not form any bad odors in this clothes. It is water repelling. It is microbial resistant. Besides রেডিয়াম ন্যানো পার্টিকেলস, এগুলো দিয়ে বিভিন্ন ধরনের এখন টি শার্ট তৈরি হচ্ছে যেগুলো বিভিন্ন ধরনের সিনথেটিক টাইপের একটা নাইট গ্লো বা এই ধরনের প্রপার্টিজ, এগুলো মানে চলছে আজকাল বাজারে। সো উইথ দিস মাই সে ইজ দ্যাট উই হ্যাভ এ লট অফ বেনিফিটস ফ্রম ন্যানোটেকনোলজি। উই ক্যান ইনক্রিজ দ্য ফার্ম প্রোডাক্টিভিটি, we can better integrate the agricultural value chain from production till the consumer's plate. From field to fork, nanotechnology has a role to play. It has a more accurate future outlook, and rapid product development initiatives are already involved in different companies. Let's see what is waiting before us in this century. But we should also remember that there are a lot of headwinds. এই সব রিসার্চের জন্য হাই আপফ্রন্ট ইনভেস্টমেন্ট ইজ রিকোয়ার্ড। এগুলো রিসার্চেবল ইস্যুস, এগুলো রিসার্চ না করলে কিন্তু এগুলো ডাইরেক্ট ফিল্ডে দেওয়া যাবে না। তাছাড়াও আমাদের মতো দেশে যেখানে মার্জিনাল ফার্মার্স বেশি, সেখানে আর এমনকি অ্যাওয়ারনেস লেভেলও অনেক কম এসব ব্যাপারে। তো এটাই হচ্ছে গিয়ে ন্যানোটেকনোলজির মেন থিম। আর একটা জিনিস বলবো, বিভিন্ন এক্সপার্টসরা বিভিন্ন জায়গায় এটা বলা হয় যে এটা বিভিন্ন ক্ষতিও করতে পারে ন্যানোটেকনোলজি, তার পারসিস্টেন্স, তার এটা কী হবে না হবে। তো আমার বক্তব্য হচ্ছে গিয়ে যে কোনো জিনিস ইফ ইট ইজ নট ওয়াইজড ইউজলি, ইট উইল বি টক্সিক টু দ্য এনভায়রনমেন্ট। তার জন্য এটা ঠিক পরিমাণে ইউজ করতে হবে, ঠিকভাবে গাইডলাইন্স মেনে ইউজ করতে হবে, এবং যেখানে দরকার সেখানেই আমরা ইউজ করব। দেন অনলি ইউ ক্যান সেভ দিস প্ল্যানেট অ্যান্ড উই ক্যান অলসো সেভ আওয়ার সেলফ। থ্যাংক ইউ। ধন্যবাদ শ্রী বিশ্বেশ্বর গড়াই মহাশয়কে, সায়েন্টিস্ট CSSRI বারুচ গুজরাট। উনি খুব স্বল্প সময়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলেন এগ্রিকালচারে আমাদের ন্যানো টেকনোলজি কীভাবে ইউজ হতে পারে এবং তার ফিউচারে কী স্কোপ আমরা পাচ্ছি। ধন্যবাদ উনাকে আবার। এখন শুধুমাত্র যদি ফার্টিলাইজার নিয়ে আমরা কথা বলতে চাই, তাহলে কখনো ফার্টিলাইজারকে আমরা কোটেড ফার্টিলাইজার হিসেবে বাজারে নিয়ে আসছি, যেটা কিনা দেখতে অনেকটা বড় মাপের হয়। আবার কখনো সেই ফার্টিলাইজারকেই অতি ক্ষুদ্র মাইক্রোস্কোপিক ফর্মে নিয়ে এসে সেটা আমরা বাজারে নিয়ে আসছি, বলছি ন্যানো ফার্টিলাইজার। তো এই বড় এবং ছোট, তার কি সুবিধা, বড় থেকে ছোট করে নিয়ে আসার কি অ্যাপ্লিকেশন আমাদের এগ্রিকালচারে, সেগুলো নিয়েই বিস্তারিতভাবে ইউজ অফ ন্যানো ফার্টিলাইজার এ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইটস স্কোপ নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করবেন শ্রী পার্থ ভট্টাচার্য, ফর্মার DGM এবং স্টেট হেড ইফকো ওয়েস্ট বেঙ্গলের। আমি ওনাকে অনুরোধ করছি আপনি আপনার মূল্যবান সময় এখানে দেওয়ার জন্যে। তোমার এটা নাও নি না?
Pen drive. এটা অসুবিধা হবে। পিছিয়ে যাবে এদিকে। নমস্কার, রেসপেক্টেড শ্রী সজল ঘোষ মহাশয়, আমাদের এক্স ডাইরেক্টর অফ এগ্রিকালচার। ওনাকে দেখতে পাচ্ছি না। ওকে, এখানে আছেন ডক্টর মানস ঘোষ, সমিতির হেড এবং বিশিষ্ট কৃষিবিদ। বিশেশ্বর গড়াই, এআরএস সায়েন্টিস্ট, আইসিএআর, এবং আছেন ডক্টর অভিজিৎ, এবং আমার ভাতৃপ্রতিম, আমার অত্যন্ত প্রিয় ডক্টর নারায়ণচন্দ্র সাহু, কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধ্যক্ষ, এবং এই বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ফ্যাকাল্টি আছেন তাদের সকলকে আমার নতুন বছরের অভিবাদন জানিয়ে, এবং উপস্থিত ছাত্র এবং কৃষির সঙ্গে যুক্ত সবাই যারা আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমার আজকে যে সুযোগ আমি পেয়েছি সেটা আপনাদের সামনে বলার চেষ্টা করি। এবং আমার পরিচয় হচ্ছে, আমি একজন মাঠকর্মী বা কৃষিকর্মী। চাষির সঙ্গে মাঠে মাঠে গিয়ে আইসিআর এবং বিশ্ববিদ্যালয়ে যে নতুন প্রযুক্তিগুলো আছে, স্পেশালি রিলেটেড টু সয়েল হেলথ অ্যান্ড নিউট্রিশন, কনজারভেশন অফ এনভায়রনমেন্ট, এই বিষয়ে কাজ। Friends, you know very much that we are an agrarian country, and 70% of people are engaged on agriculture either directly or indirectly. Right from mid-60s, we have had enough development. Our scientists, our university scholars, our agri-input dealers and farmers, they have done lot of things. And from ship to mouth, now we are a grain surplus nation. We are exporting a lot. But you see, at the end of the day, that's not the entire story. Farmers are finding it very hard. Rather, it's a tedious job for him to live his livelihood. Rather, he is on the treadmill with skyrocketing cost of production. And on the other hand, the volatility of agri-produce pricing. So, he is a great problem. এখন কিভাবে আমরা কৃষকদেরকে একটু হেল্প করতে পারি? আর throughout pandemic for last 2 years, the entire, not only our country, the all over the world,
people have come to know, especially the economic fraternity and the scientific fraternity, who believed the industry had been as being the main component of economy, they came to know that the importance of agriculture during pandemic. But we have to safeguard these farmers. We have to safeguard the environment, the planet. So, নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন উদ্ভাবন, নতুন ভাবনা এগুলো যেমন আনতেই হবে, তার সাথে সাথে কিন্তু শুধু ভাবনা আনলে মত বিনিময় করলে চলবে না। We need to be actor, economic actor at ground zero. So what to do? Today, it's my proud privilege to be here to share my experience on nanotechnology. In brief, I will try exactly what the science is. But I am not a scientist. Earlier, Mr. Gorai has very nicely explained the inner part of the technology. See, nanotechnology is what already explained by Mr. Gorai, so I am not going into that detail. You know, 1 billionth of a part of a meter or 1 millionth part of a millimeter is what about nano, nanoscale. So, it has already been touched upon. See, the broader perspective, lack of adequate non-farm jobs in rural area. I think all of you might have come from the rural area, other than agriculture, no non-farm job. Fragmented farm holding, more than 80% below 2 hectares. Agricultural employment elasticity is rather dropped to 0, if not minimum. Then cost of cultivation rising. Instability of agri-produce price and hence reducing income, because especially phosphate and potash we need to bring in from abroad. So it depends upon the international market scenario. Then absence of application of appropriate technology. Still farmers are using the old fashion of technology. And finally the climate change. And none other than this district faces more untoward weather events. You know it much better. Now, in this paradox, this point of time, what has been the mandatory demand? Ensuring food and nutritional security. Then saving environmental health, the biodiversity we need to preserve. Then meeting SDGs, you might have heard, the development goals. Then reducing high energy inputs, conserving natural resources, and addressing dependency on subsidy burden, enhanced farm income for better livelihood, with just a minute while I told it. See, this slide is very important. In nutshell, you will come to know what is going on. You see the graph. How it was. In the year, how our factor productivity we call for application of 1 kg of fertilizer, how much output we used to get. Now it is getting down and down and down, and now it is around 3 kg per use of fertilizers. And you see, these are the columns, And on your left you see a plant, how many nutrients and what are the different type of nutrients, 16 or 17 nutrients. Calcium, magnesium, sulfur, carbon, hydrogen, oxygen, nitrogen, phosphate, potash, iron, manganese, zinc, copper, boron, molybdenum, blah, blah, blah. These are the importance. But we are used to use only NPK. And what happened? The major factor productivity reduced, the law of minimum. I think the soil science students, agriculture students, they know it much better. Everyone is independent and every element has a specific role. So, we are more confined to নাইট্রোজেন ফসফেট পটাশ আমরা নজর দিইনি যে অন্য সারগুলোর জন্য, সেইগুলো কী হতে মাটিতে সেগুলোর অভাব হয়েছে এবং ফসল তার যে উৎপাদন ক্ষমতা উৎপাদনশীলতা সেগুলো ক্রমশ কমে গেছে। দিস ইজ ওয়ান পার্ট। কাম টু দি সেকেন্ড পার্ট, ইউরিয়া, the major part of it. As of now, already we had more than 2 lakh crore subsidy this year. Last year, more than 2 lakh crore subsidy Government of India paid, and it is expected that around 2.5 lakhs rupees subsidy likely to be incurred by the Government of India this year, either in fiscal 22-23. So you see, out of that urea occurs a measure. এখনো নুনের দাম কত আপনারা জানেন? 20 টাকার কাছাকাছি বেশি। ইউরিয়ার দাম 5 টাকা 60 পয়সা।
এবং ভারত সরকার প্রচুর পরিমাণে ভর্তুকি দেন। ইউ সি অলমোস্ট 10 million tons of urea imported every year, and it reached as high as 17 million tons in the year 2020-21. And almost 50,000 crores, the bottom table, subsidy paid by the government of India just on the part of the urea. You see, 50,000 crore of subsidy, a huge subsidy which otherwise could have been used for the developmental purpose. But we could not. Yes, this is the 4R nutrient stewardship. Dr. Ghosh, I think in first year we used to study in our agriculture course why this 4R nutrient stewardship important. The right source, I mean the material, then the right rate, at what quantity you need to apply, then right time, at what time. Matlab, time means as per the metabolic requirement. Mind it, in nanotechnology when we will slowly and readily getting into the point, this time means the metabolic requirement of the plant. I mean the peak vegetative period, flowering period, grain filling period. You know, these are the important points where the plants needs nutrition. Just a couple of minutes earlier, Mr. Gorai told the targeted delivery, right? So here comes the important or the interplay of this nanotechnology. So what happened? 4R nutrients stewardship, we could not make it. Lot of imbalanced use of fertilizers. But at the end of the day, the soil has become safe. And today, more than 90 million hectares of soil in India is deteriorated, if I am not wrong. And our Prime Minister has kindly consented to arrange fund in the international community to bring only 26 million hectares of degraded soil into being for correction, amelioration, you know. This much of fund we can give by 2030 in COP27. You see how the soil deterioration is happening over the years. And on your left you see nanotechnology, how could it play an important role. My next slide, and moreover, you see, I meant to say, Mr. Gorai, in tune with his earlier remark, you see, this is the plant. This is the plant you are seeing. আচ্ছা এখানে পয়েন্টেডটা নেই না, আমি তো এখানে তারা দিয়ে কোনটা এইটা, হ্যাঁ, এই যে গাছটা দেখছেন, এই গাছটার মধ্যে এই যে আমাদের 16টা 17টা খাবার আছে, সবগুলো কিন্তু সেরমভাবে চলে না। এই গাছের মধ্যে কিছু নিউট্রিয়েন্ট আছে, যেমন হচ্ছে যে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, হ্যাঁ, মলিবডেনাম, ম্যাগনেসিয়াম. They move very fast inside the soil. So you see the symptoms you will see in the older part. Some nutrients are there, iron, manganese, iron, zinc, copper. In the middle part, they move a little bit faster than the slowest one, but speed is not much more. So you will see the deficiency symptoms over here. And the apical part, যেগুলো বর্ধনশীল এরিয়া আছে, the nutrients move very slow, like molybdenum, you know. So copper. So targeted delivery, now the time has come for a scientist or a technologist or an extension worker to advise the farmers as to exactly where the targeted delivery and what point of time we apply the nutrients. Right? This is very important point. Note. Okay. আচ্ছা, এটা আমি বেশিক্ষণ বলবো না, এটা অলরেডি মিস্টার গড়াই বলেছেন, ন্যানো অ্যাগ্রো ইনপুটস। শুধু আমি বলি যে অলরেডি দেখুন বাজারে চলে এসছে যে ন্যানোর যে একটা বিশাল পার্ট আছে, বিভিন্ন ধরনের পেস্টিসাইড, তারপর ধরুন হচ্ছে যে কলা গাছ থেকে, এই দেখুন কলা গাছ থেকে একটু আগেও বলছিল যে ফাইবার, এই দেখুন প্লাস্টিক্স তৈরি হচ্ছে ন্যানো যে ফিল্ম দিয়ে, ঠিক আছে। তারপরে দেখুন, এই দেখুন ন্যানো এখানে কিন্তু যে রোল বর্ধক আছে, আপনার হচ্ছে যে প্রমোটার, গ্রোথ প্রমোটার হিসেবে কাজ করছে। তারপর এখানে দেখুন একটু আগে মিস্টার গড়াই বলছিলেন এই যে স্টেম বোরার, এবং তারপর এটা হচ্ছে যে টি মস্কুইটো বাগ, একদম এটা তামিলনাড়ু এগ্রিকালচার ইউনিভার্সিটি প্রোডাক্ট। Dr. Ghosh, I think also we get in touch with the scientists concerned, we can do practice over here. So much advanced work is going on. You see,
the nanonutrients can be, film, সিডের সাথে কোট করে আমরা হরমোন বিভিন্ন রকমের যে সমস্ত অ্যাঙ্কর ইনপুট আছে সেটা ন্যানো স্কেলে নিয়ে গিয়ে আমরা সেটা খুব সুন্দর করে দিতে পারি। অ্যান্ড ফাইনালি ইউ সি অন দি রাইট পার্ট the nano urea, nano copper, nano zinc, then nano DAP, very likely to come in the market. So now I will confine to my discussion on this, the latest part, I mean the commercial part, the most important part. And Government of India has already planned 17 crore bottle to reach to the farmers so as to save a huge government subsidy this fiscal 23-24. Now what is the science behind? I am just repeating it কারণ কি মিস্টার গড়াই বলেছেন, শুধু দেখুন এই পয়েন্টটা, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আছে আমি বলছি। colloidal system of the formulation of organic catalysts and enzymes become active when they are in colloidal condition, right? Just this is the most important point. Other aspects already explained Mr. Gorai, so not for wasting time, I am skipping it. See, higher yield crops due to what? More surface area to volume ratio. This is very important one. He has also touched upon on it. For the conventional fertilizers, আমরা কি করি, কত দিচ্ছি, মাটি থেকে কত অপসারণ হচ্ছে আর আমরা কতটা দিচ্ছি, রাইট? ইজ ইট নট? কিন্তু আমরা এতদিন জেনেছি যা, তা দিয়ে কিন্তু যদি নতুন টেকনোলজিকে, দ্যাট কুড বি দ্য বেস্ট, এবং সেটাকেও নতুনভাবে ভাবতে হবে। কারণ আমরা যদি বিজ্ঞানের ইতিহাস দেখি, একজন বিজ্ঞান বলেছেন ভুল, পরবর্তী বিজ্ঞানী বলেছেন ঠিক এইটা, আবার আরেক পরবর্তী বিজ্ঞানী বলেছেন না এটা এই রকম। কিন্তু খোলা মনে, ইন আ স্পিরিট অফ ইনকোয়ারি, উই নিড টু থিঙ্ক ওভার। তো আজকে কনভেনশনাল ফার্টিলাইজার যে ফান্ডা সেটা হচ্ছে মাস ভলিউম রেশিও। ন্যানো টেকনোলজি দ্য ফান্ডা ইজ দি the surface area volume ratio. How best we can increase the volume. ক্ষেত্রফল আমরা একই ভলিউম রেখে কি করে আমরা পার্টিকেলের ক্ষেত্রফল বাড়াবো, এবং ক্ষেত্রফল বাড়ানো মানে হচ্ছে ইলেকট্রিক্যাল কনসেন্ট্রেশন বাড়াবো, তড়িৎচুম্বকীয় আবেশের পরিধি বাড়াবো। দ্যাট উইল বি দি ফান্ডা ইন কেস অফ ন্যানোডাইনামিক্স, রাইট? এগুলো তো হচ্ছে সেফটি প্রিকশনস, একটু আগে যেটা বলে শেষ করলেন মিস্টার গড়াই, যে বিজ্ঞানকে ঠিকমতো ব্যবহার করতে হবে। যে প্রোডাক্ট এখন বাজারে আপনারা পাচ্ছেন ন্যানো ইউরিয়া, এটা আমাদের ভারতের যে গাইডলাইন আছে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, এবং আন্তর্জাতিক যে গাইডলাইন আছে সেটা হচ্ছে OECD, অর্গানাইজেশন অফ ইকোনমিক অ্যান্ড কোঅপারেশন ডেভেলপমেন্ট, তাদের যে ইন্টারন্যাশনাল গাইডলাইন্স আছে ফ্লোরা ফাউনা এবং অ্যারাউন্ড দি এনভায়রনমেন্ট, তাদের সমস্ত যে মাত্রাগুলো আছে সেগুলোকে পাস করবার পরই যে হ্যাঁ দিস ইজ সেফ, সেটাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এইবার আমরা একটু ছোট করে একটুখানি কেমিস্ট্রি এবং বায়োলজিতে ঢুকবো, তাহলে আমাদের মনে হয় সুবিধা হয়। আমি প্রথমেই বলছি, আমি কিন্তু সায়েন্টিস্ট নই, একজন কৃষি কর্মী হিসেবে আপনাদের কাছে বক্তব্য পেশ করছি। একটু আমাদের খোলা মনে নতুন পড়াশোনা একটু করতে হবে, সেটা আমিও এখন করে যাচ্ছি। আমরা দেখুন যে আমাদের মেজর নিউট্রিয়েন্টস আমরা যেগুলো বলি যে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, মোটামুটি যদি আপনি ড্রাই ওয়েট বেসিসে ক্যালকুলেশন করেন দেখবেন 1.5% নাইট্রোজেন আছে, বাকিগুলো আছে আপনি দেখছেন। আচ্ছা 1.5% মনে রাখবেন, 1.5% কিন্তু নাইট্রোজেন। যদি ন্যানো ইউরিয়ার কথা বিচার করি তাহলে কি না, আমাদের 4% ফর্মুলেশন যেটা আছে 4% নাইট্রোজেন আছে। আচ্ছা এখন দেখুন নাইট্রোজেন, হাউ ইট ইজ ইম্পর্টেন্ট, বিকজ উই আর কনফাইনিং নাও অ্যাবাউট দি ন্যানো ইউরিয়া। দেখুন ক্লোরোফিলের স্ট্রাকচার, প্রোটিনের স্ট্রাকচার, কার্বোহাইড্রেট স্ট্রাকচার, অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচার, জেনেটিক মেটেরিয়াল, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডস অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এবার দেখুন একটা ইউরিয়া প্রিলের 1 মিলিমিটার দেখছেন তো আপনারা ওপরে, এটা দেখুন এই ইউরিয়া এর যা ভলিউম আছে আর যা ওজন আছে, এটাকে যদি 55,000 ভাগ করি, তার একটা পার্ট হচ্ছে ন্যানো ইউরিয়া পার্টিকেলের সাইজ। এই দেখুন এই ইউরিয়াটাকে যদি আমরা 55,000 ভাগ করি, তাহলে তার একটা দানা হচ্ছে ন্যানো ইউরিয়া। এবং কি ফান্ডাটা কি একটু আগে বলছিলাম, মোর সারফেস এরিয়া টু ভলিউম রেশিও।
ভলিউম কিন্তু একই আছে, কিন্তু এই যে 55,000 পার্টিকেল 1 গ্রামের মধ্যে রাখা হলো, দেখুন কত চার্জ। দিস আর অল দি চার্জ পার্টিকলস। নেক্সট, কীভাবে স্প্রে করা যায় ড্রোন আমি একদম লাস্টে বলবো। কনভেনশনাল ইউজ করতে পারেন এবং ড্রোনেও ইউজ করতে পারেন, এবং হচ্ছে যে ভেজিটেটিভ যে আপনার পিরিয়ড, পিক ভেজিটেটিভ পিরিয়ড, জার্মিনেশনে 30 দিন পর ফার্স্ট স্প্রে, এটা অন অ্যান অ্যাভারেজ ডিপেন্ডিং আপন ক্রপ ইট উইল ভ্যারি। এবং তারপর এটা হচ্ছে 15 দিন পর, বা ভ্যারাইটি বা ক্রপের ওপর নির্ভর করে ফ্লাওয়ারিংয়ের 1 সপ্তাহ আগে আপনাকে সেকেন্ড স্প্রে করতে হবে। 2 to 4 মিলিলিটার পার লিটার অফ ওয়াটার, ঠিক আছে। এবং আপনাকে এইটাও নির্ভর করবে কি ক্রপ, কি ভ্যারাইটি, তার কি ইল টার্গেট আছে আপনার, সেটার ওপর নির্ভর করে এটা হবে। দেন ইউ সি the specification as per the standard Government of India Essential Commodity Act FCO 1985 এইটা একটু ভালো করে আপনারা নজর দিন, যে 1 থেকে 5%, আমি বললাম কি ন্যানো ইউরিয়া বাজারে যেটা আপনারা এখন পাচ্ছেন 4%, কিন্তু থাকতে হবে 1 থেকে 5%। দেন পার্টিকেল সাইজ, যে ফিজিক্যাল পার্টিকেল সাইজ হচ্ছে 20 to 50, যদি ওর ওয়াটার ফিল্মের যেটা আমি বলছিলাম যে ইলেকট্রিক্যাল যে তড়িৎচুম্বকীয় ক্ষেত্র যেটা আছে জলের সাথে মিশে, সেটা কিন্তু তার সাইজ হচ্ছে 20 থেকে 80। তারপর কি জিটা পোটেনশিয়াল, এটা আপনারা অনেকে জানেন বা হয়তো জানেন না। জিটা পোটেনশিয়াল ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফিচার অফ এ ন্যানো প্রোডাক্ট। হোয়াট ইজ ইট? জিটা পোটেনশিয়াল হচ্ছে যে এই যে ন্যানো পার্টিকেলগুলো যখন করা হচ্ছে, যখন একটা ফর্মুলেশন তৈরি করা হলো, তার মধ্যে কিন্তু ওরা, ভালো করে শুনুন, কোলয়েডাল, আগে আমি দেখিয়েছিলাম কোলয়েডাল সিস্টেমে আছে, এখানেও কিন্তু কোলয়েডাল সিস্টেমে আছে। এখন এটা হচ্ছে ডিগ্রি অফ রিপালশন। আপনারা ব্রাউনিয়ান মুভমেন্ট শুনেছেন নিশ্চয়ই। একই ধরনের পার্টিকেল যখন ডিসপার্স ফেডে ওরা থাকবে, পরস্পরকে লড়বে। আমার তো সলিউশনটা একটা স্টেবিলিটি চাই, তা একটা ইলেকট্রোলাইটিক, একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সলিউশন করতে গেলে আমার কিন্তু এই যে জিটা potential is very important. We need to keep it around 25 to 30. তাহলেই আমার এটা সাসপেনশনটা পড়বে না, অ্যাগ্রিগেট মিলে পার্টিকেলগুলো জড়ো হয়ে যাবে না। আচ্ছা, আমি একটু বলি, জাস্ট 1 সেকেন্ড বলি একটু এই বিষয় নিয়ে, আমাদের সলিউশনের মানে ধারণার জন্য। দেখুন, আমরা যখন একটা যদি সোডিয়াম ক্লোরাইড জলের মধ্যে মেশাই, কী হবে? ইট ডিজলভস, রাইট? অ্যান্ড দে ক্যানট গেট ইন টু ব্যাক, NaCl হতে পারে না, ইটস এ সলিউশন। আচ্ছা, আমরা যদি একটুখানি তেল আর জল মেশাই, ইমিসিবল ফ্লুইডস, লিকুইডস, মিলবে না। শেক করলাম, কিছুক্ষণ পরে ওরা, যেটা স্পেসিফিক গ্র্যাভিটি কম আছে জলের থেকে, সেটা ওপরে যাবে, নিচে থাকবে। আচ্ছা, যদি আমরা এরকম করি, একটুখানি পুকুরের মাটি 1 গ্লাস জলের মধ্যে রাখলাম বা একটা বোতলে রাখলাম, রেখে ঝাঁকালাম, রিভার্স সিল্ট, ক্লে ঝাঁকানোর পর যদি রেখে দিই, কী হবে? থিতিয়ে পড়বে, সাসপেন্স হয়ে যাচ্ছে। তো এটা কি সাসপেনশন। তাহলে এখন এই যে আমি ধরুন সালফার দানা ওয়াটারের মধ্যে মিশছে না, যেমন তেল আর জল মিশলো না, বাট আমার তেল আর জলেরই কিন্তু একটা মিশ্রণ চাই, এ সলিউশন চাই, নট সলিউশন, আই মিন সলিউশন, হাউ Here comes the role of an emulsifier, right? তৃতীয় কোনো জিনিস, যদি সালফার আমরা একটুখানি অ্যালকোহলের সাথে মিশিয়ে দিই, আমরা তো এখন অনেক বেশি সচেতন প্যান্ডেমিকের পর, যখন আমরা তৈরি করছি কি স্যানিটাইজার, তো আমরা যখন যদি একটু অ্যালকোহলের সাথে মিশিয়ে দিই, দেন a stable liquid, rather a fluid. Here comes the bringing into a colloidal system. কি বুঝতে পারলেন ব্যাপারটা? আমি এই কারণে এটা বোঝালাম, বুঝতে সুবিধা হবে বলে। অল কিন্তু ফর্মুলেশন, নট সলিউশন, নট সাসপেনশন, নট ইমালশন, বাট এ কলয়েডাল সিস্টেম। এই যে জিটা পোটেনশিয়াল কিন্তু থাকতেই হবে, অ্যান্ড ভিসকসিটি, হোয়াট ইজ দি ইন্টারনাল রেজিস্ট্যান্স অপোজিট টু ফ্লুইডিটি। ইট শুড বি সাচ, দিস ইজ দি ফান্ডা অফ এ ন্যানো এরোসল। আপনি একটা তরল ন্যানো প্রোডাক্ট তৈরি করবেন, তার মধ্যে ছোট্ট ছোট্ট পার্টিকেলগুলো পরস্পরের সাথে মিশে যাবে না, ওরা ছড়িয়ে ছিটিয়ে থাকবে, ওরা থিতিয়ে পড়বে না, প্রত্যেকে ইলেকট্রিক চার্জ আছে। When they will spray as an aerosol suspended in the air
ultimately land on the leaf surface. Leaf হচ্ছে কি protoplasm, cytoplasm negatively charged, and these particles here are the positively charged. Now they will come. This is not the case of ionic transfer, you know. What you used to say in terms of conventional fertilizers uptake through soil, water, plant system from soil. Mind it, this is very important. It's not the same chemistry. এবার একটু সেলটা যদি ভাবি, টিস্যুর কথা ভাবি, তারপর যদি অ্যাপ্লাই করি আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। আপনারা সকলেই জানেন এটা একটা সেলের চিত্র। সেলের মধ্যে নানান জিনিস আছে, প্লাজমা মেমব্রেন আছে, এর মধ্যে এই দেখুন একটা বড় ভ্যাকুয়েল আছে, সে স্টোর হাউস অফ অল দি দি ইনপুটস, the plant inputs, the cell inputs when in excess are stored in this. And this is then the plastids. Plastids of three types, leucoplast, then chromoplast. Chromoplast, chlorophyll, xanthophyll. All of us we know a little bit. এখন এই যে ক্লোরোফিল আছে সবুজ রং, যে xanthophyll দেখুন, এই যে ক্যারোটিন, xanthophyll, এই যে রেড থেকে ইয়েলো নানান রকমের যে রঙগুলো হয়, ফলের রং, ফুলের রং, সব কিন্তু এগুলোর উপর নির্ভর করে। এবং কি ইন্টারেস্টিং পার্ট, ইন্টারসেল প্লাসমোডেসমাটা, রাইট? অ্যান্ড হোয়াট ইজ মোর, নেক্সট স্লাইডে যাচ্ছি আমি। এবার টিস্যু, এটা বুঝতে সুবিধা হবে বলে আমি একটু পরিশ্রম করেছি এটা আপনাদের, এটা দেখুন আপনারা। এই যে 3 বেস টিস্যু সিস্টেম, আমরা যদি টোপোগ্রাফিক্যাল বেসিসে ডিপকে ভাগ করি তাহলে দেখুন কি এপিডার্মাল সিস্টেম, কি না আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস, তারপর কি গ্রাউন্ড টিস্যু, এই যে প্যালেসিড প্যারেনকাইমা অ্যান্ড স্পঞ্জি প্যারেনকাইমা, যেটা কিনা ঘিরে রাখছে ভাইজোভাস্কুলার বান্ডিলকে, জাইলেম এবং কেন্দ্রে হচ্ছে ফ্লোয়েম, তাই তো? এই দেখুন হচ্ছে এটা হচ্ছে স্টোমাটা, কি দেখতে পাচ্ছেন তো? এই স্টোমাটা কিন্তু আবার এই যে দেখুন স্টোমা, এখানে কিন্তু এই যে গার্ড সেল আছে, এই যে গার্ড সেল এটা হচ্ছে একটু চওড়া, এর যে সেল মেমব্রেনটা আছে এটা একটু পাতলা, এটা একটু চওড়া, এটা একটু পাতলা, এবং এদের যে টার্গার, এই টার্গারের বেশি কমের জন্য, বেশি কম কেন হয়? বাইরে থেকে সলিউডস ছাড়লো। 2 নম্বর হচ্ছে যে ফটোসিনথেসিস হচ্ছে, সুগার স্টার্চের যে রিভার্সেবল যে আপনার কনভার্সন, বায়োকেমিক্যাল রিয়াকশানস হতেই থাকছে, তার কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে কিন্তু এর টার্গারটা নির্ভর করবে। এবার স্টোমাটা খুলবে কি খুলবে না, বন্ধ থাকবে কি থাকবে না, based on the concentration and based on the biochemical reactions and the external stimuli. এই যে entry of solutes, this will be next stage. I will say these solutes will be our nano fertilizers, nanoparticles or other units. দেখুন কিভাবে কাজ হচ্ছে। যখন আমরা যখন ন্যানো আমরা ফার্টিলাইজার দিলাম, এখানে আমি আগে বলেছি এটা 3 ভাবে কাজ করে। একটা হচ্ছে কি, যে সেল মেমব্রেনের ছোট ছোট মাইক্রোপোর আছে, সরাসরি ঢুকে যাবে, কারণ যাদের 20 ন্যানো স্কেল 90 ন্যানোমিটার আছে সাইজ, এমনি এমনি ঢুকে যাবে। যাদের 20 থেকে 40 আছে, তারা কি করবে, 20 থেকে 40 যাদের সাইজ আছে তারা কিন্তু প্লাসমোডেসমাটা, যেটা একটু আগে আমি বলছিলাম, এই যে প্লাসমোডেসমাটা, এই দুটো সেলের মাঝখানে যেটা দেখতেছো, এদিক দিয়ে ঢুকে যাবে। আর যাদের একটু বড় সাইজ, মোর দ্যান 20 to 40, ডিপেন্ডিং আপন দি স্পেসিফিক সিচুয়েশন ইন দ্যাট পার্টিকুলার টাইম, এরা কিন্তু স্টোমাটা দিয়ে ঢুকে যাবে। এই ঢোকার 3টে পদ্ধতি আছে। 3টে পদ্ধতি হচ্ছে যে, এক তো ডাইরেক্ট ঢুকে যাবে, এটা প্রোটোপ্লাজম হচ্ছে মিস্টেরিয়াস ফ্লুইড, নট লিকুইড। এর মধ্যে 75% হচ্ছে জল, আর বাকি 25% হচ্ছে অন্য সাবস্ট্যান্স। এই 25%-এর মধ্যে হচ্ছে কি 90% অর্গ্যানিক সাবস্ট্যান্স, বাকি 10% হচ্ছে ইনঅর্গ্যানিক, মানে সালফেট, ক্লোরাইড, ব্লা ব্লা ব্লা, সল্টস। এখন 3 রকম পদ্ধতি আছে, একটু মন দিয়ে দেখুন, ধ্যান দিন এখানে। একটা হচ্ছে যারা একদম স্মল পার্টিকেল আছে তারা কিন্তু ডাইরেক্টলি মেমব্রেন ভেদ করে চলে যাবে। আচ্ছা, এখানে কিন্তু কোনো আয়ন নয়, ভালো করে শুনুন, অল দি মলিকুলস, ইউরিয়া কিন্তু করা হয়েছে। ইউরিয়া, ন্যানো ইউরিয়ার ক্ষেত্রে ন্যানো ইউরিয়া পার্টিকলস মানে ন্যানো স্কেলে যে কার্বন পলিমার যে ফাইবার আছে, যেটা একটু আগে মিস্টার গড়াই ছবিতে দেখালেন স্ফেরিক্যাল, আপনি একটু আগে দেখিয়েছিলেন যে স্ফেরিক্যাল, তাতে এখানে পুঁতির মতো করে ওগুলো এমবিডেড করা আছে। ও সরাসরি স্ফেরিক্যাল মানে কম এনার্জি লাগে, ও সঙ্গে সঙ্গে সেল ভেদ করে ঢুকে যাবে। আরেকটা কি আছে দেখুন, এটা হচ্ছে, বুঝতে পারছেন তো,
প্লাজমা মেমব্রেনটা এনগালফ করছে, বাইরের এটাকে নিয়ে নিচ্ছে, নিয়ে ভেতরে ঢুকে যাবে। থার্ড কি আয়ন চ্যানেলস, এবং এখানে দুরকম আছে, একটা হচ্ছে অ্যাকুয়াপোরিন, মানে কি জল ঢোকার যে চ্যালেঞ্জ, জল ঢোকার ইলেকট্রিক চার্জে পুরো ঢুকে যাবে, কোলোয়েডাল সিস্টেম একটু আগেই বলেছি। আরেকটা হচ্ছে কি না আয়ন চ্যানেলস, আয়ন যেখানে ঢুকছে তার মধ্যে দিয়েও নাইট্রোজেন ঢুকবে, আবার জলের সঙ্গে যে ঢুকছে এই যে আপনার যে টার্জিডিটির ওপর এই যে স্টোমাটা নির্ভর করছে ভেতরে ঢুকে যাবে। এত সুন্দর এবং এত ফাস্ট, উইথিন 4 to 6 hours দি এন্ট্রি মাইট হ্যাপেন। এবার একদম বাংলা, পশ্চিম বাংলায় কী কাজ হয়েছে সেইটার ওপর আমি বলছি। আমরা প্রায় 1000-এর ওপর ট্রায়াল করেছি, all major crops, and in consultation, in collaboration with our BCKB, UBKB, and then all the Krishi Bigyan Kendras and ICA institutes. Here Dr. Shahu, he is also with us for 2 seasons, maize and paddy we have done over here. তো আমরা দেখেছি অন অ্যান অ্যাভারেজ 8% yield পেয়েছে, এবং প্রায় হচ্ছে যে ডিপেন্ডিং আপন দি ক্রপ 2 থেকে 5,000 টাকার ওপর বেশি আমাদের লাভ হয়েছে। দেখুন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। দেখুন এই যে হোসেন সাহেব মুর্শিদাবাদে মেজ, ওখানে দেখুন এই কৃষি বিজ্ঞান কেন্দ্রের ডক্টর উত্তম মণ্ডল, ইনি অধ্যক্ষ আছেন মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের। দেখুন উনি দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে ন্যানো ইউরিয়া ব্যবহার করা হয়েছে, এবং 50% ব্রডকাস্টেড দানা ইউরিয়া পরিবর্তে 2টো স্প্রে করা হয়েছে, আর এটা হচ্ছে নর্মাল, যেখানে নর্মাল ইউরিয়া দেওয়া হয়েছে। ওনার হাইটটা দেখুন, এখানে হাইট দেখুন 1 ফুট লম্বা, এবং ফসলটা 7 থেকে 8 দিন আগে কেটেছে। দেখুন 4, 78 আর 3 মানে 4 কুইন্টাল পার হেক্টর, পার হেক্টরে চাষির লাভ হয়েছে 7,028 টাকা। দেখুন এটা আপনি চেনেন হয়তো ভদ্রলোককে, গোট্টা সমবায় সমিতির ডাইরেক্টর রামবাবুকে আপনারা চেনেন, হি ইজ এ ভেরি ফেমাস অলসো অ্যাজ এ ফার্মার। দেখুন এই যে ব্যবহার করা হয়েছে এটা ন্যানো, এবং এখানে এই সাধারণ এবং ন্যানো দুটো ফুল দেখুন, একটা থোকা ফুল আর একটা সাধারণ ফুল। এটাও প্রায় 7 থেকে 8 দিন আগে কাটা হয়েছে। 8,400 টাকা প্রতি হেক্টর জমিতে অ্যাডিশনাল ইল্ড পাওয়া গেছে, এবং 2 কুইন্টাল প্রতি হেক্টর বেশি সর্ষের বিনয় জাত এটা বেশি পেয়েছেন চাষি। দেখুন পাট, এটা নদিয়ার দেবদুলাল সরকার, দেখুন পাটের হাইট, এবং এখানেও কিন্তু দেখুন প্রায় হচ্ছে 2 কুইন্টাল এক্সট্রা ফলন পাওয়া গেছে, এবং পার হেক্টর দাম ভালো ছিল, 12,000 টাকা অতিরিক্ত ফলন পেয়েছেন। এখানে যারা আছেন এখানে আপনারা তো চিনবেন, এই বছর দেড়েক আগে ইনি হচ্ছেন সঞ্জয় ভট্টাচার্য, আমাদের ম্যানিউরস অ্যান্ড ফার্টিলাইজার্সের হেড ছিলেন। আচ্ছা এখানে ডক্টর কাজল সেনগুপ্ত অ্যাগ্রোনমির হেড, উনিও এখানে অলরেডি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, আমি ছিলাম। এবং ডক্টর কিরণময় বারুই দেখুন হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধ্যক্ষ, উনি আছেন। এই পোটাটোতে ন্যানো জিঙ্ক, ন্যানো ইউরিয়া, ন্যানো কপার প্রয়োগ করে কি হয়েছে, এবং দেখুন যে আমরা প্রায় এখানে 3 কুইন্টাল বেশি ফলন এবং 22,000 টাকা অতিরিক্ত প্রতি হেক্টর জমিতে পাওয়া গেছে। আচ্ছা এটা আদার দেন নর্মাল ক্রপস, এখানে এই যে এলিফ্যান্ট ফুড ওল, এটা উত্তর 24 পরগনা, এই ভদ্রলোককেও চিনবেন, ইনি একজন খুব ভালো কৃষক এবং সমবায়ের সঙ্গে যুক্ত আছেন। দেখুন আমরা এখানে চাষিকে যখন আমরা কোনো প্রযুক্তি ট্রান্সফার করছি, চাষিকে এটা বলি আমরা যে চাষি যেন মার না খায়, তো আমরা এখানে একটা এক্সট্রা রেখেছিলাম যে গ্রোথ প্রমোটার হিসেবে। তো দেখা যাচ্ছে যে প্রায় যখন ন্যানো শুধু দেওয়া হয়েছে, ব্রডকাস্টেড ইউরিয়া অর্ধেক করা হয়েছে, প্রায় 10% ফলন বেড়েছে, এবং 8 থেকে 12,000 টাকা অতিরিক্ত প্রতি হেক্টর জমিতে ফলন হয়েছে। আমের ক্ষেত্রে দেখুন এটা মালদার আম, এবং এখানে এই যে একজন কৃষি আধিকারিকের বাবা, আমি নাম করছি না, তো উনার ক্ষেতে দেখুন আমরা এখানে এই যে একই গাছের দেখুন কিছুটা আম আগে পেকেছে, কিছুটা আম পরে পেকেছে। শুধু ন্যানো ইউরিয়ার স্প্রের টাইমের হেরফের ঘটিয়ে আমরা যে নানান রকম পরীক্ষা নিরীক্ষা, এটা কোনো প্রোটোকলে আইসিআর বলেনি, কিন্তু আমরা এটা করেছিলাম, করে দেখেছি যে একটা গাছেরই আম আমরা প্রায় 8 থেকে 10 দিন পরে পরে আমরা শিপমেন্ট করতে পেরেছি। কারণ ওই যে ফিজিওলজি এবং মেটাবলিক্যাল যে অ্যাক্টিভিটি সেগুলোকে রেগুলেট করা যাচ্ছে, টার্গেটেড ডেলিভারি করে অ্যান্ড স্লো ডেলিভারি করে, প্রেসাইজ ডেলিভারি করে, মাচ বেটার। এটা আমরা বিসিকেবিতে ন্যানো ডিএপি এবং ন্যানো ইউরিয়ার, ন্যানো কপার জিঙ্কের ট্রায়াল হচ্ছে, এটাও খুবই আশাব্যঞ্জক। 50% ন্যানো ডিএপি চেঞ্জ করে সেখানে আমরা সিড ট্রিটমেন্ট করছি, আমরা 2.5 ml এবং 5 ml পার কেজি অফ সিডসকে ন্যানো ডিএপি সিড ট্রিটমেন্ট করা হচ্ছে, অ্যান্ড আফটারওয়ার্ডস 30 ডেজে আফটার জার্মিনেশন সেখানে আমরা
50% কিন্তু বেসাল ডোজ কমিয়ে দিচ্ছি ডিএপি, যেটা কিনা চাষির কাছে বিরাট লাভ। এবং সেক্ষেত্রেও আমরা দুটো সিজনে দেখেছি যে প্রায় 12% ইল্ড কিন্তু ইয়ের ক্ষেত্রে ধানের ক্ষেত্রে কিন্তু হচ্ছে। এটা মানে মিনিকিট ধানে যেটা শতাব্দী সেটাতে করা হয়েছে। নাও হোয়াট হ্যাপেন্স when urea is used in excess? এয়ার পলিউশন, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন। দেখুন এইটা হচ্ছে চাষিকে ভালো করে বুঝতে হবে যে আজকে আমরা যদি দিই এই যে সয়েল প্ল্যান্ট ওয়াটার সিস্টেমে ন্যানো সার যদি আমরা দিই, এই তলার পুরো রাসায়নিক বিক্রিয়াগুলো কিছু হচ্ছে না। কিন্তু আমরা যদি কনভেনশনাল যে কোনো সার দিই, ইউরিয়া বা অন্য কোনো নাইট্রোজেনাস ফার্টিলাইজার্স দিই, ও কি করবে, মাটিতে এই যে নাইট্রেট পলিউশন হচ্ছে যা খেয়ে আমাদের লিভার এবং কিডনি সর্বনাশ হচ্ছে। তারপরে দেখুন আমি বাংলা এটা তৈরি করেছি বোঝানোর জন্য, বায়ুমণ্ডল যখনই আমরা দিচ্ছি এটা, যেহেতু মাটিতে এটা প্রয়োগ করা হচ্ছে না, ন্যানো পার্টিকেল ক্রপের ক্যানোপিতে স্প্রে করা হচ্ছে, 80% কিন্তু 4 ঘন্টার মধ্যে 4 থেকে 8 ঘন্টার মধ্যে শোষণ হয়ে যাচ্ছে ডিউ টু ইটস কেমিস্ট্রি অর থার্মোডাইনামিক্স। কিন্তু আমরা যদি মাটিতে প্রয়োগ করি, দেখুন এমিশনস হচ্ছে নক্স মানে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, তারপর দেখুন হচ্ছে যে অ্যামোনিয়া ভলাটিলাইজেশন, যেটা হচ্ছে আমাদের উষ্ণায়নের জন্য এবং পরিবেশ দূষণের জন্য খারাপ, এবং ফার্টিলাইজার ইউজ এফিসিয়েন্সি যেটা একটু আগেই প্রশ্ন তুলেছিলাম প্রথম থেকে, সেটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। So finally, where we'll land up with nano urea. Nano urea যদি দিই, it requires less to produce more and better, requires less to conventional area compared to conventional area, increase crop productivity. আমি দেখালাম বিভিন্ন ক্রপের, ইকোনমিক্যালি অ্যাফোর্ডেবল। এখনও যা দাম আছে 225 টাকা, এক বস্তা ইউরিয়ার দাম 267 টাকা সরকারি দাম, কিন্তু বাইরে কত দাম আপনারা জানেন, কিন্তু এটার দাম 225 টাকা। সেফ, ফ্লোরা ফাউনা এবং যে ইউজ করছে এনভায়রনমেন্টের জন্য এটা সেফ, দেশীয় এবং আন্তর্জাতিক গাইডলাইন মেনে পাশ করেছে পরীক্ষায়, আপনারা দেখতে পাচ্ছেন। এবং হিউজ অ্যামাউন্ট অফ সাবসিডি, ইউরিয়ার জন্য বছরে আমরা 50,000 কোটি টাকা দিই। যদি আমরা দানা ইউরিয়ার পরিবর্তে কমিয়ে ন্যানো ইউরিয়া প্রয়োগ করি, আমরা এটা উন্নয়নের কাজে ব্যবহার করতে পাবো। প্রিভেন্ট সয়েল, এয়ার, ওয়াটার পলিউশন কজড বাই ইউজ অফ প্রিল অ্যান্ড গ্র্যানুলার ইউরিয়া। আমরা যখন মাটিতে দিচ্ছি, শুধু নাইট্রেট দূষণ ছাড়াও কিন্তু মাটির পিএইচ বাড়িয়ে দিচ্ছে এবং সেখানে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিগুলো কমে যাচ্ছে। এই দেখুন আমরা যে একটু আগে ইউএন ডেভেলপমেন্ট গোলের কথা বলেছিলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, এই 8টা গোল কিন্তু ওই সরাসরি কৃষির সঙ্গে যুক্ত আছে। আমরা যদি হেলদি সয়েল, হেলদি এয়ার, হেলদি ওয়াটার রাখতে পারি, ডক্টর ঘোষ যখন প্রারম্ভিক বক্তব্য রাখছিলেন উনি বারবার বলছিলেন যে আমাদের পরিবেশকে ঠিক রাখতে হবে, তো ন্যানো ইউরিয়া অ্যান্ড ন্যানো আদার ফর্মুলেশনস রিয়েলি উইল প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। এবং এনহ্যান্ড ইজ ইনকাম আমাদের পেতে হবে, আমাদের হাঙ্গার কমাতে হবে, এগুলো সব তো আপনারা জানেন। আমার লাস্ট স্লাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট মাই ডিয়ার ফ্রেন্ডস। সি হাউ আওয়ার টেম্পারেচার ইজ রাইজিং। Even day before yesterday, Antonio Guterres told, we have only one planet, either there is a catastrophe or peaceful coexistence. See, we have done enough. We have done enough, but at the cost of nature. Rather, it's a self-defeating war on nature. We use science like so badly like anything. আজকে দেখুন অলরেডি কিন্তু 2000 এটা কত 20 সাল তো 1 ডিগ্রি কিন্তু হয়ে গেছে। এবং প্রাক যে শিল্প বিপ্লবের আগে যে তাপমাত্রা ছিল, এই যে আমি বললাম 1850 থেকে 1900 ইন সেলসিয়াস, সেই যে ছিল তার নিরিখে কিন্তু একটা মাপ করেছেন 1.5, যদিও আপার থ্রেশহোল্ড করা হয়েছে 2 ডিগ্রি, কিন্তু 1.5এই আমাদের ভালনারেবল কমিউনিটি শেষ হয়ে যাবে। তাতে কিন্তু অলরেডি 2020তে দেখুন আমরা 1-এর বেশি হয়ে গেছে। এখন যদি আমরা বিভিন্ন কাজ ঠিক মতো করতে পারি, নাইট্রাস এমিশন কমাতে পারি, কার্বন বাজেট ঠিকঠাক করতে পারি, আর এই করবেন না ওই করবেন না, জাস্ট অ্যান অ্যাক্টর, অ্যান ইকোনমিক অ্যাক্টর অ্যাট গ্রাউন্ড জিরো, এভরি ওয়ান অফ আস রিলেটেড টু এগ্রিকালচার, আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। অ্যান্ড যেটা ডক্টর মানস ঘোষ প্রথমেই বলেছিলেন যে পিপল, প্ল্যান অ্যান্ড প্রফিট আমাদের এমন এক উন্নয়নের মডেল। পিপল মানে হচ্ছে মানুষ, যেখানে ন্যায় থাকবে, নো ওয়ান শুড বি লেফট বিহাইন্ড। এটা মিস্টার গড়াই এটা উনি টাচ আপন করেছেন যে একজনও যেন বাইরে না থাকে। তারপর কি হচ্ছে প্ল্যানেট, এমনভাবে আমরা আমাদের কার্যক্রম করব, এমনভাবে আমাদের
টেকনিক্যাল কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম করব যেখানে ন্যাচারাল রিসোর্সেস কোনো রকমভাবেই ডিগ্রেডেশন না হয়। অ্যাজ ফর ইনস্ট্যান্স, যেমন আজকে আমাদের 90 মিলিয়ন হেক্টর সয়েলস ডিগ্রেডেড, অ্যান্ড সাম অফ উইচ ক্যানট ব্রিং ইট ব্যাক, তো যেটা ডক্টর ঘোষ প্রারম্ভিক বক্তব্যে বলেছেন, নো ওয়ান শুড বি লেফট বিহাইন্ড। দিস সোশ্যাল ইকুইটি, দিস প্রফিট মিনস হোয়াট? All transactions should be such that there has to be sustainability on the part of your transactions. I mean your crop production, your industrial production, anything. It should be such that a win-win for the friendly for the nature and your technology, your intervention. And here social equity. There should divide between rich and poor should be as minimum. And the fruit of the development should reach to all of us. All of us means not only people, human being, but all the living beings. The 8 billion people on the earth, and a single gram also has the 8 billion living organisms. So everyone has the responsibility. My dear friends, I tried my best. So thank you very much for patient hearing and giving me a chance. Thank you. ধন্যবাদ শ্রী পার্থ ভট্টাচার্য স্যারকে। আমরা যখনই স্যারের বক্তব্য শুনি যে কোনো কৃষি বিষয়ে, আমরা সকলেই সবসময় সমৃদ্ধ হই। এবং স্যার একটি বক্তব্যের মধ্যে বলছিলেন স্যার একজন কৃষিকর্মী। এটাও একেবারে নির্ভুল, কিন্তু কিছুটা সংক্ষিপ্ত পরিচয়, কারণ খানিকটা এনক্যাপসুলেটেড মতোই আর কি। কারণ স্যার অ্যাকচুয়ালি বিভিন্ন বিষয়ে, কৃষির বিভিন্ন বিষয়ে স্যারের যে অসীম জ্ঞান এবং তার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা তিনি সবসময় আমাদের সাথে শেয়ার করেন, এবং তার বক্তব্যে সেগুলো আমরা বুঝতে পারি, সেটা আমরা সম্যক ধারণা লাভ করি যে কোনো বিষয়। স্যারকে আবার ধন্যবাদ জানাই। এবং আমরা স্যারের যে বক্তব্য সেখানে আমরা শুনছিলাম যে বিভিন্ন যে সারগুলো রয়েছে বা বিভিন্ন যে ন্যানো যে প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সার এবং কীটনাশকগুলি আমরা এখন সমস্ত বৈজ্ঞানিক মহলে যেগুলো তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেগুলি একদিকে যেমন ফসলে উদ্ভিদ খাদ্যের প্রয়োজনীয়তাগুলোকে পূরণ করবে, তেমনি বার বৃদ্ধিতে সাহায্য করে, উৎপাদনশীলতা বৃদ্ধি করে এবং কৃষকের আয় বাড়ায় এবং একই সাথে ব্যয় কমায়। এবং এই যে সার বা কীটনাশকগুলোর প্রয়োজনীয়তাও কিন্তু অনেকটা, রাসায়নিক সার বা কীটনাশকের প্রয়োজনীয়তাও কিন্তু অনেকাংশে কমানো সম্ভব হয়। ফলে মাটি, জল এবং বাতাস, স্যার বলছিলেন, তাদের একদম সঠিক উপায়ে গুণগত মান সংরক্ষিত হয়। এবার কৃষিক্ষেত্রে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল জায়গা হলো শস্য সুরক্ষা। কিভাবে শস্য সুরক্ষায় ন্যানো প্রযুক্তির যথাযথভাবে প্রয়োগ একদিকে যেমন কীট দমন করবে, অন্যদিকে মাটি এবং পরিবেশের স্বাস্থ্য রক্ষা করবে এবং খাদ্য সুরক্ষায় যোগদান করবে, সেই বিষয়ে আমরা এবার আলোচনা করব। আমাদের এর পরের বক্তা ডক্টর অভিজিৎ ঘোষাল, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আমি ডক্টর ঘোষালকে ডেকে নেব। শুরু করি। হ্যাঁ, একটু কথাবার্তা কম বললে ভালো হয়। প্রথমেই আজকে আমাদের যে 54তম শ্রীরামকৃষ্ণ মেলা আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রমে, তাতে প্রত্যেকটি আগত যারা এখানে রয়েছেন আমাদের স্টুডেন্টস এবং যারা
বিভিন্ন জায়গা থেকে এসছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আমরা এতক্ষণ যে আলোচনাটার উপরে ফোকাস করছি সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি মেনলি। তো এই ন্যানো টেকনোলজির উপরে আপনারা দুটো আলোচনা করলেন। এখানে আমাদের কৃষকরা রয়েছেন, আমাদের যারা আগামী দিনে এগ্রিকালচারাল টেকনোক্র্যাট তারা রয়েছেন, এবং দুটো ফার্টিলাইজার এবং ওভারঅল যে ন্যানো টেকনোলজির উপরে যে আলোচনা হয়েছে তার সাথে সাথে এই পার্টটা এবার আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে পেস্ট ম্যানেজমেন্টের উপরে, যেটা কৃষকদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সংবেদনশীল বিষয়। এখানে যারা ডিলার বন্ধুরা রয়েছেন তাদের কাছেও এই বিষয়টা অত্যন্ত আগামী দিনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ কৃষক সবথেকে বেশি সংবেদনশীল এই প্ল্যান্ট প্রোটেকশন অ্যাসপেক্টটাতে। তো এখানে ন্যানো টেকনোলজি কীভাবে আগামী দিনে পথ দেখাতে পারে সেটা একটা বিষয় যেমন বিচার্য, তার সাথে সাথে আমরা যারা রিসার্চের সঙ্গে যুক্ত রয়েছি বা আগামী দিনে যারা এই পার্টিকুলার ন্যানো টেকনোলজির উপরে কাজ করবেন তাদের কোন কোন দিকের উপর বিশেষ করে ফোকাস করা দরকার সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সেই জন্যে জাস্ট ছবিটা যেটা দেখানো আছে দেখুন, জাস্ট first slide picturize that whether this nanotechnology brings smiles to our mother, child, earth, and it is under questionable, still dead. Okay, so let's start. আমরা একদমই প্রথম থেকেই জানি যে একদম শুরুতে যদি দেখি ন্যানো টেকনোলজিটা কখন এলো। একটা আমেরিকান ফিজিসিস্ট একদম মানে ন্যানো টেকনোলজি আপনারা জানেন যে ইট ইজ এন ন্যানো ফর্মে রয়েছে, তো আমরা স্বাভাবিকভাবে ফিজিক্সের সঙ্গে যুক্ত এটা। এবার রিচার্ড ফেনিম্যান 1959-এ প্রথম এই মানে এই কথাটা বলেন, এবং তারপরে নিয়ার অ্যাবাউট 66 নাগাদ ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয় পার্টিকুলারলি এই টপিকটার উপরে বলার জন্য। এবং তারপরে দেখুন নারিও তানিগুচি 74-এ আবার এই ন্যানো টেকনোলজির কথা বলছেন, মানে 59 to 74 25 ইয়ার্স আর অলরেডি পাস্ট। একটা টপিক শুধু জাস্ট বলা হয়েছে, তারপরে ইন দ্য মিন টাইম 25 বছরের কোনো সেভাবে ডেভেলপমেন্ট নেই। 74-এ গিয়ে আবার টপিকটা উঠে এলো, এবং তারপরে এরিক ডেক্সটার যখন তার বইটা লিখলেন তখন একটু আলোড়ন হলো, যেটা 86-তে, মানে জাস্ট ফিউ 35 ইয়ার্স ব্যাক অনলি। ওকে, সো এগ্রিকালচারে কীভাবে এগুলো কাজে লাগবে। এখন তো আমরা অনেক জিনিস, যে কোনো সায়েন্স মানেই সেখানে নিত্য নতুন ইনভেনশন হচ্ছে, এবং ইনভেনশনের সঙ্গে অনেকগুলো দিক জড়িত থাকে। যে কোনো রিসার্চ যখন আমরা করি এটা হিউম্যান একটা ব্যারিয়ার, যে আমরা যখনই কোনো পার্টিকুলার টপিকের উপরে ডিসকাশন করি উই আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য বেনিফিশিয়াল অ্যাসপেক্টস অফ দিস পার্টিকুলার টেকনোলজি। নো ওয়ান উইল বদার অ্যাবাউট দ্য আদার সাইড এফেক্টস অ্যান্ড আদার pros and cons related with this technology. That is the most important issue. And in the field of plant protection nowadays, আমি একটা জাস্ট সিম্পল স্ট্যাটিস্টিক্স বলছি আপনাদেরকে। লাস্ট 2021 আমাদের যে ভারতবর্ষের যে ইকোনমিক বাজেট মানে ইকোনমিক যে স্ট্যাটাস, সেখানে পেস্টিসাইড ইন্ডাস্ট্রির ব্যবসার অঙ্কটা আপনারা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আপনাদের কারোর আইডিয়া আছে কি না জানি না, 212,000 কোটি টাকা ব্যবসা করেছে শুধুমাত্র সিঙ্গেল ইয়ারে, এবং সেখানে মাত্র ক্রপ পেস্ট, যেটা আমরা সবসময় বলি যে পেস্টিসাইডস ক্যান সলভ অল দোজ প্রবলেমস অ্যান্ড রিলেটেড সো অন অ্যান্ড সো ফোর্থ, তো সেখানে মাত্র 45,000 crores of crops has been saved, and there is a huge gap. 212,000 and 45,000. You can imagine how much exploitation has been conducted during this financial year only. Okay,
So how nanotechnology can be a boon or curse in agriculture? As you can see that food safety and biosecurity তে এর একটা রোল থাকতে পারে, ম্যাটেরিয়ালসের রোল থাকতে পারে, প্রসেসিংয়ের রোল থাকতে পারে, প্রোডাক্টের রোল থাকতে পারে। প্রোডাক্টে এখন অনেক জায়গায় আমাদের যে টেবিলগুলো এখন আসছে, এইগুলোর বেশিরভাগই ন্যানো ট্যানো দিয়ে হচ্ছে, কিন্তু এগ্রিকালচারে এখন পেস্টিসাইডস রিলেটেড ইস্যুতে আমরা বলছি কন্ট্রোল রিলিজ, আমরা বলছি যে লো পারসিস্টেন্স, উই আর টকিং অ্যাবাউট লো পারসিস্টেন্ট, উই আর টকিং অ্যাবাউট লো রেসিডিউস। সেক্ষেত্রে ন্যানো টেকনোলজির বিভিন্ন ফর্মুলেশনস রয়েছে, স্যার বলছিলেন বিভিন্ন রকমের কলয়েডাল বেস ফর্মুলেশনস রয়েছে, সেই ফর্মুলেশনসগুলো কীভাবে এই জিনিসগুলোকে শর্ট আউট করতে পারে সেটা আমাদেরকে চিন্তাভাবনার জায়গা রয়েছে, সেইগুলোই আমরা এখানে ডিসকাস করব। সো এবারে তাহলে পেস্ট ম্যানেজমেন্টে এদের রোল কী হতে পারে, কেন আমরা ন্যানো নিয়ে বলছি? ফার্স্ট যেটা আমি বলছিলাম যে এখন আমাদের কাছে তিনটে বড় ইস্যু, স্যার 4R এর কথা বললেন, আমি 3R এর কথা বলবো, যেটা পেস্ট ম্যানেজমেন্টে ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ দ্য রেজিস্ট্যান্স, সেকেন্ড ওয়ান ইজ দ্য রেসিডিউ, অ্যান্ড থার্ড ওয়ান ইজ দ্য রিসার্জেন্স, মানে পুনরুত্থান, অবশিষ্টাংশ, আর একটা হচ্ছে আমাদের প্রতিরোধ ক্ষমতা। এই তিনটে বড় ইস্যুস রয়েছে। যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত তারা জানেন যে লাস্ট 15 ইয়ার্সে কীভাবে আমাদের পেস্টের স্ট্যাটাস রিগার্ডিং শুধুমাত্র ইনসেক্ট নয়, সবাই পেস্ট ভাবতে ইনসেক্ট ভাবেন, ইট ইজ নট অ্যাবাউট অনলি ইনসেক্টস। সো ইউ হ্যাভ টু কাম আপ ফ্রম দিস ব্যারিয়ার, অল দ্য পেস্ট মিনস ইনসেক্টস, ওকে। সো সেখান থেকে যে লাস্ট ট্রেন্ডগুলো দেখুন, হোয়াইট ফ্লাই, আপনারা যারা এখানে ডিলার দাদা দিদিরা আছেন জমিতে গেলেই দেখতে পাবেন না, আগে লোকাস্ট ইজ দ্য মেজর থ্রেট ছিল। লোকাস্ট আমরা জাস্ট প্যান্ডেমিক সময় দেখেছি হাউ মাচ সোয়ার্ম হ্যাজ বিন কন্ডাক্টেড ডিউরিং রাজস্থান, হরিয়ানা, ইউপি, এবং উই আর মানে প্রেডিকশন হ্যাজ বিন দ্যাট যে আমরা এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পর্যন্ত সেটা আসতে পারতো সোয়ার্মটা। তো বাট এই যে ক্লাইমেট চেঞ্জ, এই ইস্যুসগুলো রয়েছে, তার সাথে সাথে হোয়াইট ফ্লাই ইজ দ্য নাও মেজর কনসার্ন, সাদামাছি। এনি ওয়ান অফ দিস হাউস cannot raise the hand and say that I can control the white fly efficiently. No one. কেউ পারবেন? এনিওয়ান? কেউ? কারণ বায়োলজি, উইদাউট নোয়িং দ্য বায়োলজি আমরা পেস্টিসাইড রেকমেন্ডেশন করি, কারণ তার বায়োলজি না জানলে কখনোই তার পেস্টের যে ম্যানেজমেন্ট কোনো দিন সম্ভব না। ঠিক একইভাবে দেখুন লাস্ট 2 বছর আগে নতুন করে যখন আমাদের আলোড়ন হলো মেদিনীপুরের দিকে, কি ঘটনাটা ঘটলো, সবাই গাছের তলায় শুয়ে পড়ছিল, নারকেল গাছে উর্দুর লেখার মতন কিছু একটা আসছে। সো ইট মে বি ডিউ টু দ্য অ্যাক্ট অফ গড, জাস্ট লাইক ও মাই গডের সিনেমার মতো। হ্যাঁ, তখন হচ্ছে তারপরে ওটা জানা গেল যে ওটা হচ্ছে আমাদের সাদামাছির একটা নতুন ভ্যারিয়েট, মানে স্পিসিস, যেটা আমাদের ছিল না, নাও এসেছে। ফল আর্মিওয়ার্ম দেখেছি আমরা, দোয়ে পোকা দেখেছি আমরা, এই জিনিসগুলোকে কেউ কন্ট্রোল করতে পারছি না, যা ডিউ টু দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ পেস্টিসাইডস। অনেক মানুষ বলেন, দেখবেন অনেকগুলো আলোচনাতে এটা আসে যে দে আর শোয়িং দ্য পিকচার অফ চায়না ইজ ইউজিং 17 kg নাইট্রো, 17 kg টেকনিক্যাল গ্রেড পেস্টিসাইডস, ইন্ডিয়া ইজ ইউজিং অনলি 650 গ্রাম। But the scenario is not like that. It is an average. Whereas in case of ভাঙড়ে চলে যান আপনি, ভাঙড়ে 1 হেক্টারে মোর দ্যান 7 to 8 কেজিসের উপরে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইউজ হয়। এখন সিকিম যদি ভাবি, সিকিম 0, দেন ইট ইজ 650। সো এই জিনিসগুলো রয়েছে। তার সঙ্গে সঙ্গে ন্যানোর ক্ষেত্রে যে জিনিসটা আসছে, যে এই যে রেজিস্ট্যান্স, রেসিডিউস, এইগুলো আসছে, তাহলে এইগুলোর ক্ষেত্রে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা হোয়াই ন্যানো নিয়ে চিন্তাভাবনা করছি, কারণ দে আর ভেরি লো ডোজ। যেহেতু তারা একদম পার্টিকেল সাইজে কাজ করে,
তার কারণ কি, যত আপনি মলিকিউলসগুলোকে ভাঙবেন তত কী হবে, তার সারফেস এরিয়াটা অনেক বেশি বাড়ে। এর ভালো দিক আছে, খারাপ দিক আছে। আমরা ফটো ডিগ্রেডেবিলিটির কথা বলি, যত সারফেস এরিয়া বাড়বে তত ফটো ডিগ্রেডেবলও হবে। তার মানে আমি কেন বলতে চাইছি এই কথাটা, যে প্রত্যেকটা জিনিসের একটা এই দিক যখনই থাকবে ওই একটা দিক অলওয়েজ সবসময় সেখানে পারসিস্ট করবে, সেটাও আমাদেরকে চিন্তাভাবনার দিকে রাখতে হবে। লো টক্সিসিটি কেন বলছি, কারণ আছে। তার কারণ হচ্ছে না, লো টক্সিসিটি বলার রিজনটা হচ্ছে যেহেতু পার্টিকেল সাইজে ইউজ করবে, কন্ট্রোল রিলিজ হবে, এবং টার্গেটেড যে মোড অফ অ্যাকশন সেটা অ্যাচিভ করতে গেলে আমরা ন্যানোটাকে চিন্তাভাবনা করতে পারি। তার জন্য স্বাভাবিকভাবে এফিসিয়েন্সি হাই হবে। এফিসিয়েন্সি হাই হওয়ার সাথে সাথে, কেন এফিসিয়েন্সি হাই, দেখুন তো একদম তলায় একটা কথা লেখা আছে যে হোয়াট এভার দ্য পেস্টিসাইড উই আর ইউজিং অনলি 0.1% have the effect on the pest, rest are actually wasted. এটা সিম্পল চিন্তাভাবনা। আপনি জাস্ট অন্যভাবেও ভাবুন, যারা একদম অ্যাজ এ লেম্যান, ইউরিয়াতে 46% নাইট্রোজেন থাকে, 100 কেজি ইউরিয়া দিচ্ছি, 46 কেজি নাইট্রোজেন দিচ্ছি, রেস্ট হোয়াট আর দ্য রেস্ট, 64 কেজি কোথায় যাচ্ছে? ইট ইজ ইন দ্য সয়েল। যেগুলো ইনার্ট মেটেরিয়াল আছে, তার একটা রিয়াকশন আছে, এই পার্টটা একটা বিগ অ্যারেনা, নিড বেস রিলিজড। আর একটা হচ্ছে এলিমিনেশন অফ টক্সিক সলভেন্টস। তার কারণ স্যার যেটা বলছিলেন যে আমরা যদি অর্গ্যানিক সলভেন্টসে ইউজ করি, মোস্ট অফ দ্য পেস্টিসাইডস আর দে আর সলিউবল টু অর্গ্যানিক অ্যাসিডস, ওকে, অর্গ্যানিক সলভেন্টস। সেই সলভেন্টসগুলোতে আমরা যদি ন্যানো টেকনোলজি ইউজ করি তাহলে দেখা যাচ্ছে যে ওয়াটার সলিউবিলিটিটা ইনক্রিজ করছে। তাহলে আমরা এই টক্সিক সলভেন্টসটাকে কিন্তু আমরা খানিকটা কমাতে পারবো। এবার তার মানে টিনি পার্টিকেলস অ্যান্ড উই আর থিঙ্কিং অ্যাবাউট দ্য বিগ ড্রিমস, ওকে। তার কারণ হচ্ছে এখানে শুধু যে জিনিসটা বলার অনেক জিনিস আছে, যেমন হচ্ছে ন্যানো টেকনোলজি কোথায় আমাদের কাজে লাগছে এখন, একদম যে কি বলবো, একদম ন্যাটাল স্টেজে রয়েছে আমরা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদের যে স্মলার সাইজ, হাই সারফেস এরিয়া, এবং এই জিনিসটা হচ্ছে আমাদের পেস্টিসাইডসের একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, যেখানে দেখা যাচ্ছে, দেখুন এখানে যেমন বলছে যে টার্গেটেড এরিয়াতে 31.5% হচ্ছে আমাদের ন্যানোপেস্টিসাইডসের এফিকেসিটা ইনক্রিজ করছে। এবং লাস্টলি একদম 2022-এ নেচার ন্যানোটেকনোলজিতে পাবলিশড একটা ডেটা, স্যার যেরকম বলছিলেন যে প্লাজমোডেসমাটা দিয়ে বা হচ্ছে আমাদের লিপ অ্যাডহেশন, এটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা আমরা সবসময় ব্যবহার করি। একশো পেস্টিসাইডসের এফিকেসি বাড়াতে হলে আমরা বিভিন্ন সারফেক্ট্যান্ট ইউজ করি, অ্যাডজুভেন্ট ইউজ করি, তাই তো, টিপল ইউজ করি, সার্ফ ইউজ করি, এই ধরনের ইউজ করি। তো এতে ন্যানো পেস্টিসাইডসের ক্ষেত্রে পেস্টিসাইডসের এবং পাতার সঙ্গে এদের যে অ্যাডিশন বা থাকাটা, এটা অনেকখানি বৃদ্ধি পাবে। সেটা হচ্ছে একটা বড় কনসার্ন, এবং যেটা হচ্ছে আমাদের সহজে পাতা লিপ ক্যান অ্যাবজর্ব ইট ইজিলি, সো দ্যাট ইট ক্যান গিভ অ্যান বেটার এফিসিয়েন্সি। মার্কেট সাইজ এখন আস্তে আস্তে বিভিন্ন জায়গায় এখন বাড়ছে। দেখুন সিম্পল হচ্ছে আমাদের যে এখন, যদিও আমরা অনেকটা ল্যাগ বিহাইন্ড আছি এখানে আমাদের ইন্ডিয়াতে, ডেভেলপ কান্ট্রিগুলো সেই জায়গায় অনেকটা প্রোগ্রেস করেছে কিছুটা ন্যানো পার্টিকেলসের উপরে। তার কারণ এতে একটা বড় জিনিস হচ্ছে যে ন্যানো পার্টিকেলস যেগুলো ইউজ করা হয়, যেখানে আমরা অনেকটা পরিমাণ দিতে হয়, বাল্ককে দিতে হয়, সেখানে আমরা সামান্য, একদম যদি সহজ ভাষায় বলি, যেখানে 1 বস্তা কোনো জিনিস দিতে হয় সেখানে আমাদেরকে 1 মুঠো দিলে হতে পারে, সিম্পল জিনিস। তো সেই জায়গায় আমাদের যে ইউজটা সেটা অনেকখানি কমতে পারে। এবার কিছু কিছু অলরেডি রয়েছে আমাদের যে ন্যানো বেসড ফর্মুলেশন, যেগুলো অলরেডি আমাদের মার্কেটে রয়েছে, যেমন হচ্ছে ক্যারাটে বলে একটা ইনসেকটিসাইডস আছে, সিস্টেমিক ফাঞ্জিসাইডস রয়েছে ব্যানার, তারপরে হচ্ছে স্টিগওয়ে রয়েছে বিএসএফের, সিনজেন্টার 2টো প্রোডাক্ট রয়েছে, বায়ার রয়েছে, এবং এরাই মেনলি হচ্ছে আমাদের
এই ন্যানো টেকনোলজি ইন পেস্ট ম্যানেজমেন্ট তার উপরে এরা এখন কাজ করছেন। এবং এই ক্যাটাগরিজ কীভাবে ভাগ করা যেতে পারে, মানে আমরা কোন পারপাসে ইউজ করব তার উপরে ক্যাটাগরিটাকে ন্যানো পেস্টিসাইডসগুলোকে ক্যাটাগরাইজ করা হয়। তিনটে মেন পার্ট, একটা হচ্ছে তার সলিউবিলিটি, তার যদি কন্ট্রোল রিলিজ করতে চাই, আর একটা হচ্ছে টার্গেটেড ডেলিভারি। এখন যতগুলো পেস্টিসাইডস আছে তাদের ক্ষেত্রে আমরা ইউজ করি একটা খুব টার্ম, তোমরা যারা স্টুডেন্টস আছো তারাও মেবি ইউ নো দ্যাট, যে নভেল পেস্টিসাইডস আমরা বলি, বায়োরেশনাল পেস্টিসাইড, নভেল পেস্টিসাইড, নভেল মোড অফ অ্যাকশন। It is just like a novel means they are very much specific to the target. Target oriented pesticide, specific receptor, specific enzyme কে গিয়ে অ্যাটাক করে, এবং সেই জায়গার টার্গেট ডেলিভারিটা যদি আমরা অনেকখানি এটাকে এনহান্সড করতে পারি। কি ন্যানো ফর্মুলেশনস হতে পারে, ন্যানো ইমালশন হতে পারে, ন্যানো ক্যাপসুলস হতে পারে, ন্যানো সাসপেনশন হতে পারে, ন্যানো পার্টিকেলস হতে পারে, এবং লাস্ট ওয়ান এটার উপরে কাজ হচ্ছে কিন্তু এখনও স্টিল সাকসেস রেট ইজ ভেরি পুয়ার, যেটা হচ্ছে ফেরোমনের উপরে। ফেরোমনের উপরে যদি আমরা কন্ট্রোল রিলিজ ফেরোমনস দিয়ে করতে পারি, ইট মে গিভ এ ট্রিমেন্ডাস রেজাল্ট ইন এগ্রিকালচার। ফেরোমন বেসড পেস্ট ম্যানেজমেন্ট, এটা অনেকে শুনেছো যারা পেস্টিসাইড নিয়ে দেখেছো, যে যারা দেশির ক্ষেত্রেও তারা হয়তো শুনেছো যে প্রথম জেনারেশন পেস্টিসাইড, দ্বিতীয় জেনারেশন পেস্টিসাইড, থার্ড এবং ফোর্থ জেনারেশনটা হচ্ছে জুভেনাইলস হরমোনের ছিল। সেই ফোর্থ জেনারেশন বা ওই হরমোনস বা এই ফেরোমন বেসড স্ট্র্যাটেজিটা যদি আমরা অল্টার করতে পারি, তাহলে সেটাকেও কিন্তু একটা বিগ রেভলিউশন আনতে পারে। এখানে কিছু প্রোডাক্টস রয়েছে যেগুলোর উপরে অলরেডি কাজ হয়ে গেছে, যেমন নিম অয়েলের উপরে আমাদের ইন্ডিয়াতে, তামিলনাড়ুতে হচ্ছে অলরেডি ন্যানো ইমালশনের উপর ভালো কাজ হয়েছে, যে ক্ষেত্রে নিম অয়েলের যেটা ফোটোল্যাবাইল যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, কারণ অ্যাজাডিরাকটিন বি সেটা কিন্তু খুব সহজেই হচ্ছে আলোর সংস্পর্শে এলে সেটা ডিগ্রেড করে যায়, সেই ডিগ্রেডেশনটাকে অনেকখানি আমরা কিন্তু আটকাতে পারি। আর হচ্ছে তার সাথে সাথে ন্যানো ক্যাপসুলস, পাইরেথ্রয়েডসে রয়েছে, ন্যানো ইমিডাক্লোপ্রিডও রয়েছে। ইমিডাক্লোপ্রিডের উপর কিন্তু প্রচুর কনসার্ন রয়েছে, গোটা ইউরোপিয়ান কান্ট্রি নিওনিকোটিনয়েড ব্যান করে দিয়েছে, এবং হচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে এখন ন্যানো ইমিডা কিভাবে এফেক্ট করতে পারে, কিভাবে ন্যানো ইমিডা, কারণ ইমিডা অ্যাকচুয়ালি খুব ভালো ওষুধ, কিন্তু এর পলিনেশনের উপরে হিউজ এফেক্ট রয়েছে। যারা এখানে রয়েছেন তারা জানবেন এবং এটা খেয়াল রাখবেন যে কোনো দিন এটা রেকমেন্ড কোনো দিন করবেন না কোনো নিওনিকোটিনয়েডস ফ্লাওয়ারিং স্টেজে। এটা যত না লাভ করবে তার থেকে হিউজ ক্ষতি কিন্তু হচ্ছে করে দেবে। সেক্ষেত্রে ন্যানো ক্যাপসুলস বেসড হচ্ছে ইমিডা, সেটা কিন্তু একটা ভালো রেজাল্ট হচ্ছে দিতে পারে। ন্যানো সাসপেনশনের মধ্যে নোভালিউরন এবং বিটা সাইপারমেথ্রিন, এই ন্যানো নোভালিউরনের উপরে যখন এই মাকতেজি মাগান কাজ করছিল, আই ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দিস ডিউরিং মাই পিএইচডি ডেজ। তো এখনও পর্যন্ত স্টিল নোভালিউরন কাজ করলেও ন্যানো বেসড ক্লিয়ার ফর্মুলেশন এখনও মার্কেটে খুব একটা পপুলারাইজ নয়। তার কারণ এখানে তখন আমার মনে আছে যে আমাদের যে আমাদের যে সিআইবি রয়েছে, সেক্ষেত্রে সিআইবি কিন্তু এখানে তার যে বায়োকন্ট্রোল এজেন্টসের উপরে যে কী এফেক্ট, সেটা সেই জায়গায় কিছু কনসার্নস এসেছিল। এবার ন্যানো ইমালশনের ক্ষেত্রে দেখুন, যেখানে এসেন্সিয়াল অয়েলস যেগুলো রয়েছে, আগে এসেন্সিয়াল অয়েলস কিন্তু খুব ভালো প্ল্যান্ট প্রোটেকশন কেমিক্যালস হিসেবে ইউজ হতো, এবং এখনও আবার নতুন নতুন জিনিস ফিরে আসছে। সেই জায়গাতেও কিন্তু আমরা যদি এই ন্যানো ইমালশন করে যদি আমরা পেস্ট ম্যানেজমেন্টটাকে চিন্তাভাবনা করতে পারি, সেটাকে কিন্তু একটা খুব ভালো এনহান্সড বায়ো অ্যাভেলেবিলিটি দিতে পারে, ইমপ্রুভড কেমিক্যাল স্টেবিলিটি দিতে পারে, এবং কন্ট্রোল রিলিজ মেকানিজম, এই তিনটে জিনিস কিন্তু আমরা পেতে পারি। এবং এইগুলোর ক্ষেত্রে পলিমার এনপিএস যদি 240 ন্যানোমিটারে ওখানে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে গার্লিক এসেন্সিয়াল অয়েলের ক্ষেত্রে এর কিন্তু এফিকেসি অনেকটা প্রায় 80% কাছাকাছি হচ্ছে রয়ে যাচ্ছে। সেখানে এই জিনিসটা কিন্তু আমাদের জাস্ট অনেক পুরনো 2009 সালের কাজ এখনও, তাহলে ভাবতেই পারছে যে এখনও পর্যন্ত এইগুলো অনেক দিন পুরনো হলেও এটা এখনও তার কিছু কাজকর্ম বা রয়েছে বাকি।
নিম অয়েলের উপরে কিছু কাজকর্ম রয়েছে, পলিইথালিন গ্লাইকোল সরবিটেন মনোস্টারেট যদি 1:4 রেশিওতে ন্যানো ইমালশন করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে নিম অয়েলের ক্ষেত্রে কিন্তু এর হচ্ছে কন্ট্রোল রিলিজ এবং যে এর এফেক্ট সেটা অনেকখানি যা এফিকেসি লেভেলটাকে আমরা কিন্তু বাড়াতে পারবো। এখানে কিছু রয়েছে যেগুলোর উপর প্রচুর কাজ হয়েছে, এখন রিসেন্ট কিছু কাজকর্ম এখানে সাইটেশন দেওয়া আছে, আমি এগুলোর উপরে যাচ্ছি না, সুতরাং এইগুলোর উপরে just কিছু citations দেওয়া আছে যে throughout the world they have conducted the studies on different nano emulsions. These are the nano emulsion they have used. You are acquainted with the twin 80 লেসিথিন, এগুলো সম্বন্ধে অনেকেই বায়োটেকনোলজি নিয়ে যারা কাজ করো তারা মোর অর লেস তারা অ্যাকোয়েন্টেড। এবার ন্যানো সাসপেনশনের ক্ষেত্রে ন্যানো সাসপেনশন যেটা দেখতে পাচ্ছ, যে ছবিতে যেটা দেখতে পাচ্ছ, আমাদের দুটো এফেক্ট আমাদের দরকার। একটা হচ্ছে অনেক সময় ক্লিয়ার সাসপেনশন দরকার, আর একটা হচ্ছে ইমালসিফায়ার বেস সাসপেনশন দরকার। যখনই আমরা ওয়াটার সলিবিলিটিটাকে বাড়াতে পারবো, ওয়াটার সলিবিলিটিটাকে যতই বাড়াতে পারবো তত আমরা ক্লিয়ার ফর্মে আমরা সাসপেনশনটাকে পাবো। স্যার যেটা বলছিলেন যে জিটা পোটেনশিয়ালটাকে যদি ওই 30 কমে রাখা যায়, জিটা পোটেনশিয়ালের রেঞ্জ -50 টু +50 পর্যন্ত যেতে পারে, এবং এই যে জিটা পোটেনশিয়ালের যে রেঞ্জ, এই রেঞ্জের যে মিডিয়াম যে রেঞ্জ, সেখানে যদি আমরা এটাকে রাখতে পারি, দোজ ন্যানো বেসড ফর্মুলেশনস যেগুলো ওই পার্টিকুলার কলয়েডাল স্ট্রাকচারটাকে স্টেবল স্ট্রাকচারে নিয়ে আসবে, সেই স্টেবল স্ট্রাকচারটা যদি হয় তখন আমরা জাস্ট লাইক এ ক্লিয়ার সলিউশন পাবো। সেই সলিউশনটা কিন্তু বেটার এফিকেসি প্রোভাইড করতে পারবে। ইজ ইট ক্লিয়ার? এখানে ন্যানো সাসপেনশন বা ন্যানো ডিসপারশনের উপরে অনেক কাজ রয়েছে। দেখুন, মোস্ট অফ দ্য এখন একদম রিসেন্টলি প্রচুর চায়নাতে প্রচুর কাজ হচ্ছে এই ন্যানো সাসপেনশন ন্যানো টেকনোলজির উপরে, সেইগুলোর উপরে এখানে আমাদের লিস্ট দেওয়া রয়েছে, আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না। পলিমার বেসড ন্যানো পেস্টিসাইড ফর্মুলেশন, পলিমার বেসড ন্যানো পেস্টিসাইড ফর্মুলেশন এটা হচ্ছে যে স্পেশিয়াল এবং টেম্পোরাল ডোজটাকে রিডিউস করে, এবং মেনলি এটা কন্ট্রোল রিলিজ বেসড, মানে এটা ঠিক আগেরটার উল্টো। আগে যেরকম আমরা ক্লিয়ার সাসপেনশনে দেখলাম, ঠিক এটা ঠিক উল্টো। আমরা কি দেখছি, এখানে যে স্পোর স্পেসের মধ্যে যদি একে ফিট করে দেওয়া যায়, তাহলে তখন কি হচ্ছে না, তখন এর যে রিলিজের যেটা আস্তে আস্তে স্লো রেটস অফ রিলিজটাকে আমরা অ্যাচিভ করতে পারবো। কারণ ডিপেন্ডিং অন আওয়ার রিকোয়ারমেন্ট, আমাদের কি রিকোয়ারমেন্ট আছে তার উপরে আমাদের এই ফর্মুলেশনসগুলো বানানোটা খুব দরকার, না হলে উল্টো ঘটনাটা ঘটতে পারে। জাস্ট লাইক যেই জন্যে আমি পরের দুটো পাশাপাশি রেখেছি, জাস্ট আগেরটা আর এটা, এই দুটো জিনিস, কারণ যত বাইন্ডিংটা টাইট হবে, সয়েলে এফেক্ট, এইগুলো এর যে এফেক্ট এবং পাতার সঙ্গে এর রিয়াকশান, এই জিনিসগুলোর উপরে নির্ভর করবে। এবং বিভিন্ন ন্যানো ক্যাপসুলস রয়েছে, ন্যানো স্ফিয়ার্স রয়েছে, ন্যানো জেলস রয়েছে, এইগুলো এখন অলরেডি পলিমার বেসড ন্যানো পেস্টিসাইডসে ইউজ হচ্ছে। হেয়ার ইজ দ্য লিস্ট, দেখো অনেকগুলো লিস্ট দেওয়া রয়েছে, এইগুলো এখানে অলরেডি আমাদের বিভিন্ন জায়গায় ন্যানো টেকনোলজির উপরে কাজ হচ্ছে। ন্যানো এনক্যাপসুলেশন, এটা অলরেডি খানিকটা তোমরা শুনেছ যে এনক্যাপসুলেশন মানে জাস্ট যে মলিকিউলটা রয়েছে, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা রয়েছে, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট মানে আর কিছুই না, আপনাদের জন্য বলি, সেটা হচ্ছে যে ইমিডাক্লোপিড 17.8 SL, তাই তো? কনফিডারের বোতল 17.8 SL, মানে 100 ml কনফিডার যদি ফিল্ডে দিই, মাত্র 17.8 ml ইমিডা পাবো, ঠিক আছে? বাকিটা হচ্ছে আমার বিভিন্ন ইমালসিফায়ার, বিভিন্ন যাকে সলভেন্টস এই যে তৈরি হচ্ছে, আমরা আগে বললাম যে সলভেন্টের সংখ্যাটাকে আমরা মানে কোয়ান্টিটিটাকে কমাতে পারবো। তো এই ইমিডাক্লোপিড ন্যানো যদি আসে, তাহলে শুধুমাত্র এই 17.8টাকেই শুধু এনক্যাপসুলেটেড হয়ে আসবে, তাহলে বাকি যে বাকি যে পার্টটা রয়েছে সেটাকে আমরা কমাতে পারবো, কাট ডাউন করতে পারবো, কাট অফ করতে পারবো, ঠিক আছে? তো এখানে স্বাভাবিকভাবে যদি ন্যানো এনক্যাপসুলেশন হয়, তাহলে লঙ্গার লাস্টিং এবিলিটি হতে পারে, সয়েল বাইন্ডিংটা লেস হতে পারে, রিডিউস ড্যামেজ হতে পারে, এবং পেস্টিসাইড লসের সংখ্যাটা কিন্তু অনেকখানি কম হতে পারে, এবং রিডিউসড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট।
এটাও কিন্তু কম হতে পারে, যেটা হচ্ছে যে তার কারণ স্লো রিলিজ যত হবে, আবার স্বাভাবিকভাবে যত স্লো রিলিজ হবে তত আবার উল্টো একটা দিক অ্যারেনাও খুলে আসবে, কি সেটা পারসিস্টেন্স। যত স্লো রিলিজ হবে, পারসিস্টেন্স ইজ এ হিউজ ফ্যাক্টর, যেটা আমরা এখন স্যার যেরকম বলছেন যে ডিগ্রেডেটেড এত সয়েলস হচ্ছে, আমরা একটা জিনিস সবাই চিন্তাভাবনা করি এবং এটা বলি যে আফটার 1960 উই হ্যাভ অ্যাচিভড এ ট্রিমেন্ডাস ফুড গ্রেন প্রোডাকশন। লাস্ট ইয়ারে করোনা পিরিয়ডে সব থেকে বেশি আমরা ইন্ডিয়ান আমাদের যা টোটাল ভারতবর্ষের যে ফুড গ্রেন প্রোডাকশন সেখানে সব থেকে টপ করেছে আগের বার করোনা পিরিয়ডের সময়, লাস্ট ইয়ারের টপ। এবারে এইটা আমরা কেউ বলি না, যে আমরা শুধু বলি যে গ্রিন রেভলিউশনেই হয়েছে ডিউ টু দ্য ইউজ অফ ফার্টিলাইজার অ্যান্ড পেস্টিসাইড। কেউ আমরা বলি না যে যদি দেখেন যে আমাদের স্ট্যাটিস্টিক্সটা, যে আমাদের কতটা ইরিগেটেড ল্যান্ড আফটার ডিউরিং 60s আগে ছিল আর 60s পরে এসেছে। এই যে হিউজ এরিয়াটা আমরা কভার করেছি ডিউ টু যে ইরিগেশন বাড়াতে পেরেছি, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন of this present day situation of huge production. এটা একটা ইম্পর্টেন্ট পার্ট যেটাকে আমরা এসকেপ করি। তো এই পারসিস্টেন্স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবার এখানে দেখুন যে যখনই ফর্মুলেশনটা করতে হবে যে কোথায় এফেক্ট করবে, তার স্পেসিফিসিটি, তার টার্গেট কোথায়, তার উপর নির্ভর করতে হবে। যদি স্লো রিলিজ হয় তার একটা ফর্মুলেশনস হবে, কুইক রিলিজ হলে তার একটা ফর্মুলেশন হবে, তার কারণ তার সঙ্গে সঙ্গে স্পেসিফিক রিলিজ যদি হয়, কারণ পেস্টিসাইডস এটা আমরা সবাই বলি যে পেস্টিসাইড যখনই আমরা ইউজ করছি সে ডিডিটি বেনজিন হেক্সাক্লোরাইডের এরিয়া বাদ দিলে স্টিল ডেট আমরা যদি এই যতই আমরা বলছি যে নোভালিউরন ইউজ করছি, থায়াডিকাপ ইউজ করছি, যাই হোক, যা টার্গেট মোড অফ অ্যাকশন যদি দেখি, সেই মোড অফ অ্যাকশনে ডেফিনেটলি বায়োকন্ট্রোল এজেন্টসের এগেনস্টে এর এফেক্ট রয়েছে। এবং যখন সিআইবি রেজিস্ট্রেশন দেয় শুধু দুটো জিনিসকে কনসিডার করে মেনলি দেয়, কাইসোপাল্লা কার্নিয়া আর হচ্ছে কক্সিডেলিডসের উপর। দোজ আর কন্ডাক্টেড ইন ফিল্ড ট্রায়ালস অনলি, তার বেসিসে দেয়। তো সেই জায়গা থেকে সেইগুলো কিন্তু একটা বিরাট এরিয়া, যে এই যে আমরা স্পেসিফিক রিলিজ করতে চাইছি সেটা কোন টার্গেটেড, একমাত্র রাইনাক্সিপির রিলেটেড যে কোরাজেন, সায়াজিপির, এইগুলো যেগুলো আসছে, দোজ আর অনলি ভেরি মাচ স্পেসিফিক, কারণ রায়ানোডিন রিসেপ্টার্স ইজ অনলি প্রেজেন্ট ইন দ্য লেপিডপ্টেরান। ওকে, সো এই জিনিসটা রয়েছে। ময়েশ্চার রিলিজের ক্ষেত্রে রয়েছে, হিট রিলিজের রয়েছে, পিএইচ রিলিজের ক্ষেত্রে রয়েছে, এবং ডিএনএ ন্যানো ক্যাপসুলসের ক্ষেত্রেও কিন্তু এদের হচ্ছে একটা অ্যাপ্লিকেশনস রয়েছে। এখানে পেস্টিসাইড ভায়া এনক্যাপসুলেশনের কিছু পেটেন্টেড রয়েছে, যেগুলো বিএসএফের রয়েছে, সিনজেন্টার রয়েছে, এদের কিছু পেটেন্টেড প্রোডাক্ট এগুলো রয়েছে, এগুলো আমরা এখানে দিয়েছি যাকে। এবং ন্যানো ক্যাপসুল ফর্মুলেশনের বেশ কিছু মেথডস রয়েছে, এই যে ন্যানো প্রেসিপিটেশন, সলভেন্ট এভাপোরেশন থেকে শুরু করে ইনসিটু পলিমারাইজেশন, ইন্টারফেশিয়াল পলিমারাইজেশন, এই ধরনের অনেকগুলো ইস্যুস রয়েছে, যেগুলো অনেকগুলো হচ্ছে এখন মেনলি ইউজ হয়, যেমন পাইরাজোল অ্যাজক্সিস্টবিন থেকে শুরু করে স্পাইনোস্যাড, তারপরে অ্যাবামেকটিন, এইগুলোর উপরেও কিন্তু অনেকগুলো কাজ অলরেডি আমাদের সারা বিশ্ব জুড়ে হয়েছে। ইথিপ্রলের ক্ষেত্রেও একটা কাজ রয়েছে। ইথিপ্রল হচ্ছে তোমরা অনেকেই জানো যে ফিনাইল পাইরাজোল গ্রুপের একটা পেস্টিসাইডস, ইনসেকটিসাইডস মেনলি। তো এর হচ্ছে ফটো ইনঅ্যাক্টিভেশন। ফটো ইনঅ্যাক্টিভেশন মানে যত আলো পড়বে তত ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, মানে এর ফটো ল্যাবাইল আর ফটো ইনঅ্যাক্টিভেশন, এটা একটু ফিনাইল পাইরাজোলের একটা খুব মানে কি বলবো দ্বৈত ক্যারেক্টারিস্টিক্স টাইপ, মানে এগেনস্ট মেনলি ফটো ল্যাবাইল হয়, কিন্তু এরা যত সূর্যালোক থাকবে তত এদের হচ্ছে এরা ইনঅ্যাক্টিভ স্টেজে চলে যায়। তো সেক্ষেত্রে পলিক্যাপ্রোল্যাকটোন বা পলিল্যাকটিক অ্যাসিড বেসড হচ্ছে যখন ন্যানো স্ফিয়ার্স দিয়ে যখন করা হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইথিপ্রোলের হচ্ছে যে কন্ট্রোল রিলিজটা হচ্ছে। আবার এখানেই দেখুন এই রিসার্চগুলো আমাদের পাবলিশড হয় না। সমস্যাটা হচ্ছে এটাই যে এখানে যেমন দেখা রয়েছে, দেখুন ইজ দ্য নট অ্যাট পার উইথ দ্য কেমিক্যাল অ্যাপ্লিকেশান
এবং এর সাথে সাথে এখানে দেখুন একদম হাওয়ার সোর্স এনহান্স সিস্টেমিক অ্যাক্টিভিটি, মানে নর্মাল এর যে ইথিপ্রোলের যে রোল তার সঙ্গে এর যে বিশাল একটা ট্রিমেন্ডাস যে চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু নয়। আমরা সাধারণত এক্সপেরিমেন্ট করলে এক্সপেরিমেন্টাল রেজাল্ট উইল অলওয়েজ সিগনিফিকেন্টলি হায়ার দ্যান দ্যাট অফ কন্ট্রোল। সো দিস ইজ নট দ্য কেস অলওয়েজ। ওকে, তো ইমিডাক্লোপিডে যেটা বলছিলাম যে এখানে এসডিএস সিলভার এবং হচ্ছে টাইটেনিয়াম ডাই অক্সাইডের যে পলিমার বেসড হচ্ছে পেস্টিসাইড ইনক্যাপসুলেশন যদি করা হয়, সেক্ষেত্রে নর্মাল যে ইমিডা রয়েছে তার থেকে মানে 50% হচ্ছে এনক্যাপসুলেটেড ইজ ইকুইভ্যালেন্ট টু 95% নর্মাল হচ্ছে আমার ইমিডাক্লোপিডের হচ্ছে ডোজের সমান। তো সেক্ষেত্রে এটা একটা গুড রেজাল্ট আমাদের রয়েছে। বায়োপেস্টিসাইডসের ক্ষেত্রেও একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে, যেগুলো সুগার কোটেড নোভেল ন্যানো পার্টিকেলস রয়েছে সেগুলো কিন্তু টার্মাইট গ্যাদার করে। তো যদি আমরা টার্মাইট কন্ট্রোলের ক্ষেত্রে করতে চাই, বিশেষ করে মেনলি আমাদের এখন দেখবেন যে পেস্ট কন্ট্রোলের উপরে প্রচুর কোম্পানিজ হচ্ছে কাজ করছে, সেক্ষেত্রে সুগার কোটেড যদি আমরা ন্যানো বেসড অ্যাপ্লিকেশন করতে পারি, দো স্টিল ন্যানো পেস্টিসাইডস আর নট এখন ফুললি হচ্ছে অ্যাপ্লিকেবল টু ইনডোর ইকোসিস্টেম। ইনডোর ইকোসিস্টেমে স্টিল এর এখনও কোনো রেজিস্ট্রেশন সেভাবে নেই। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবার হচ্ছে অ্যালার্গফ 175 দুটো ভালো ইনসেকটিসাইডস অ্যাকারিসাইডসের, যেটা হচ্ছে পারমেথ্রিন অ্যান্ড পাইরিপ্রক্সিপেন এবং বেঞ্জাইল বেঞ্জোনেটের উপরে মিক্স। এটা আমাদের এখানে ইন্ডিয়াতে রেজিস্টার্ড নয়। এরা দেখা যাচ্ছে যে যখন হচ্ছে 175 কন্ট্রোল সাসপেনশনে করা হচ্ছে তখন কিন্তু এর হচ্ছে এফিকেসিটা বাড়ছে। ন্যানো সাসপেনশনের কিছু রয়েছে যেগুলো পেস্টিসাইড ফর্মুলেশন ডিসপারশন অফ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট সাসপেনশন তৈরি করে যদি আমরা করি, সেক্ষেত্রে হচ্ছে পেস্টিসাইডের সলিউবিলিটি এবং স্টেবিলিটি দুটোই হচ্ছে অনেকখানি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। বেশ কিছু রয়েছে এখানে ডিটেলস রয়েছে যেগুলো হচ্ছে ইউজ করা হচ্ছে অলরেডি এবং যার উপরে বিভিন্ন জায়গায় আমাদের রিসার্চ কন্ডাকশন হয়েছে। ন্যানো সাসপেনশনে যেটা বলছিলাম যে আগে, যে ন্যানো সাসপেনশনের একটা ভালো যে নোভালিউরন খুব ভালো একটা ইনসেকটিসাইডস, তার উপরে প্রচুর কাজ হচ্ছে, কারণ নোভালিউরন ইজ অ্যান IGR, insect growth regulator, is always better than that of any other technical grade of pesticides. So নোভালিউরন যেহেতু অনেক পুরানো, এর কিছু নতুন ফর্মুলেশনের উপরে কাজ হচ্ছে এবং ডিএমএসও তোমরা অনেকেই জানো, ডিএমএসওর নাম, তার সঙ্গে TSP 54 বেসড হচ্ছে ন্যানো ফর্মুলেশনস দিয়ে যদি আমরা এটাকে কন্ট্রোল রিলিজ করতে পারি বা ন্যানো সাসপেনশন বেসড হচ্ছে প্ল্যান্ট প্রোটেকশনে যায়, তাহলে এটা ভালো রেজাল্ট দেবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা নতুন দিক, সেটা হচ্ছে যে প্ল্যান্ট ডিজিজ ডায়াগনোসিসের জন্যে আমরা ন্যানো কীভাবে ইউজ করতে পারি। 4টে মেন পার্ট রয়েছে। এটা হচ্ছে মাইক্রোনিডল প্যাচেস, ন্যানোপোর সিকোয়েন্সিং প্ল্যাটফর্ম, প্ল্যান্ট ওয়েরেবলস, আর একটা হচ্ছে ন্যানো পার্টিকেল বেসড সেন্সর্স। সেন্সর বেসড এখন একটা খুব ইম্পর্টেন্ট, যেটা ডেভেলপ কান্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এবং আমাদের দেশেও এখনও বিভিন্ন জায়গায় নানা রকম মডেল বেসড হচ্ছে। যেমন ধরো অ্যাগ্রোনমিতে নিউট্রিয়েন্ট এক্সপার্ট সফটওয়্যার দিয়ে ফার্টিলাইজার রেকমেন্ডেশন হচ্ছে এবং তার সাথে সাথে বহু সফটওয়্যারের ইউজ হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের একদম নিড বেসড অ্যাপ্লিকেশনটাকে ফোরকাস্টিং করবে। রিমোট সেন্সিংটাকে হিউজলি ইউজ হচ্ছে। অ্যাটমিক অ্যাবজর্পশনের উপরে খড়গপুর IITতে সোমসুব্রতা প্রচুর কাজ করছে, যেগুলো যার হচ্ছে একদম পার্টিকুলারলি সয়েল বেসড নিউট্রিয়েন্ট ডেটাটাকে শো করতে পারে এবং অল দিস আর রিলেটেড টু অ্যাকুমুলেটেড টু দ্য AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা কম্বাইন করছে প্রিসিশন এগ্রিকালচারকে। তো সেই জায়গাটাতে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট রোল দিতে পারে মাইক্রোনিডল প্যাচেস। ডিএনএর ক্ষেত্রে যারা আমাদের ডিএনএ আইসোলেশন করি, যখন পলিভিনাইল অ্যালকোহল হচ্ছে যদি দিয়ে ন্যানো বেস দিয়ে যদি আমরা ডিএনএ আইসোলেশন করি, সেটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে ডিএনএটা রেডি টু অ্যাম্প্লিফিকেশান, কোনো পিউরিফিকেশান স্টেপটা এর ক্ষেত্রে প্রয়োজন হবে না। তার কারণ যারা বায়োটেকনোলজিতে কাজ করো তারা প্রত্যেকেই জানো যে ডিএনএর পিউরিফিকেশান ইজ অ্যান ট্রাভেলসাম প্রসেস অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট মেটিকুলাস প্রসেস টু গেট অ্যান ক্লিয়ার জেল ডক। ওকে, সো এই জায়গাটাতে একটা খুব ভালো কাজ হতে পারে বা স্টিল রিসার্চ হতে পারে, যেটা হচ্ছে এই ন্যানো
polyvinyl alcohol based nano microneedle patches. মনোপোর সিকোয়েন্সিং প্ল্যাটফর্ম দিয়েও হচ্ছে কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন জিনিসকে হচ্ছে মিন আয়ন বলে একটা হচ্ছে তোমার অক্সফোর্ড বের করেছে যে টেকনোলজিসটা হচ্ছে আমাদের যে আমার পি ডিজিটেরাম আর হচ্ছে এদের ক্ষেত্রে হচ্ছে আমার ডিটেকশনের জন্যে খুব সহজে টমেটোর ডিটেকশনের ক্ষেত্রে খুব কাজে লাগে এবং হচ্ছে এবং প্ল্যান্ট ওয়েরেবলস হচ্ছে কি না আলট্রা থিন আলট্রা ওয়েট এবং এইগুলো কি হচ্ছে না ফ্লেক্সিবল সেন্সর যেগুলো কি করছে না কন্টিনিউয়াস মনিটরিংয়ের জন্য কাজে লাগে। আমরা লিফ কালার চার্ট ইউজ করি কি একটা কন্টিনিউয়াস মনিটরিংয়ের জন্য হয় দ্যাট আমার নাইট্রোজেন ইন দ্য প্ল্যান্ট ইজ গুড অর হোয়াট ইজ দ্য স্পেসিফিক কন্ডিশন। তো আমরা কন্টিনিউয়াস মনিটরিংয়ের জন্যে আমরা কিন্তু প্ল্যান্ট ওয়েরেবলস বা যেটা মাইক্রোচিপ বেসড প্রিসিশন এগ্রিকালচারে সেটা কাজে লাগাতে পারি। মেটাল এবং মেটালয়েডস ন্যানো পার্টিকেলস এইগুলোকেও আমরা ইউজ করতে পারি এবং এগুলোতে ডিএনএর হচ্ছে যে ডিটেক্ট দ্য ডিএনএ জিনোম তার বেসিক্যালি সেই জায়গাটাতে কিন্তু এফেক্ট মানে আমাদের কাজে আসতে পারে এবং এই যে ন্যানো পার্টিকেল বেস সেন্সরস যেগুলো রয়েছে সেগুলো দিয়েও আমরা হচ্ছে কিছু ডেটা পেতে পারি। কোয়ান্টাম ডটস আর কিছুই না, সেটা হচ্ছে যে এইগুলো পার্টিকুলারলি ফ্লুরোসেন্স টাইপের হচ্ছে সিগন্যাল দেবে এবং ফ্লুরোসেন্স টাইপের সিগন্যাল দেবে এবং যেটা দেখে আমরা ডিটেক্ট করতে পারবো যে প্লেস অ্যান্ড ডিজিজের যে না যে কোয়ান্টিফিকেশান থেকে শুরু করে সেই জিনিসগুলোকে আমরা হচ্ছে ডিটেক্ট করতে পারবো। এবং কার্বন ন্যানো টিউবসও হচ্ছে আমরা বায়োসেন্সরিং এবং অর্গ্যানিক ফসফেট কম্পাউন্ডসের যে রেসিডিউ সেই রেসিডিউ স্ট্যাটাসটাকে হচ্ছে সিটি হচ্ছে খুব ভালো করে ডিটেক্ট করতে পারে এবং দেখুন এই যে অ্যাপ্লিকেশনের ভাগ আছে কার্বন ন্যানোটিউব শুধুমাত্র ওপিকেই করতে পারবে এবং এর বিভিন্ন যে অন্য যে পলিমার বেস বা ন্যানো বেস আদার জিনিসগুলো রয়েছে সেগুলো হয়তো মেবি অন্যান্য পার্টিকুলার পেস্টিসাইড গ্রুপকে অ্যাড্রেস করতে পারবে। হোয়াট আর দ্য থ্রেট, কী থ্রেট হতে পারে? থ্রেট হতে পারে যেগুলো হচ্ছে যে ডিরেক্ট টক্সিসিটি টু দ্য হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট, যেহেতু মলিকিউলার গ্রেড সেহেতু হচ্ছে এর টক্সিসিটি টুয়ার্ডস হিউম্যান সেটা কিন্তু অনেকখানি বেশি হতে পারে, যেটাকে হচ্ছে সেই আমাদের তার সাথে সাথে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ডিউরেবিলিটি অ্যান্ড পারসিস্টেন্স, এর উপরে কাজ হওয়া ভীষণভাবে দরকার কারণ এর খুব একটা ডেটা অ্যাভেলেবেল নেই এবং হচ্ছে তার কারণ পারসিস্টেন্সি ইজ নট এ ওয়ার্ক অফ 2 years রিসার্চ, ইট ইজ নট এ ওয়ার্ক অফ 2 years রিসার্চ। সো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বায়ো অ্যাভেলেবিলিটি, রিলিজ, প্রফিটেবিলিটি অ্যান্ড ডিগ্রেডেশন, ফেট অফ দ্য ক্যারিয়ার, বিভিন্ন ক্যারিয়ার্স রয়েছে যারা এগুলোকে মানে ক্যারিয়ার মিনস নট অনলি যে আমরা বয়ে নিয়ে যাচ্ছি, প্ল্যান্ট সিস্টেমে বেশ ক্যারিয়ার রয়েছে এবং তাতে সাথে এদের যে এদের মেটাবোলাইটের কি এফেক্ট, তাদের কি চেঞ্জেস, তাদের কি ফেট, সেইগুলো একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট যেটা স্টিল আন্ডার রিসার্চ। ওকে, সো ইন্টারাকশন অফ ন্যানো ফর্মুলেশন উইথ দ্য মাইক্রো অর্গানিজম, রাইজোস্ফেরিক মাইক্রো অর্গানিজম বেস যে জায়গায় সেখানে ইন্টারাকশনটা কতটা ইনডিউসড হতে পারে বা কতটা এর এফেক্টটা কতটা কীরকম রয়েছে, এই জিনিসটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে আমাদের যেগুলো জানাটা খুব দরকার। সো ইন দ্য এন্ড আমরা একদম র্যাপ আপ করি, সেটা হচ্ছে যে এটা দিয়ে র্যাপ আপ করি যে কী কী রিস্ক রয়েছে এগুলো অলরেডি বলে এটা দিয়ে র্যাপ আপ করি। সেটা হচ্ছে যে এটা একটা খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে this is a picture of computer, predicted computer of for 2004, 2004 সালে কম্পিউটার কীরকম দেখতে হবে তার একটা প্রেডিকশান ছিল একদম শুরুর দিকে যে আমাদের কম্পিউটারটা নাও এ ডেস যে কম্পিউটারটা আমরা দেখি মানে এইটা হচ্ছে কম্পিউটার হতো, মানে অ্যাকর্ডিং টু হোয়াট এভার দে হ্যাভ প্রেডিক্টেড। সো প্রেডিকশন ইজ নট অলওয়েজ লিড টু দ্য রাইট পাথ। সো হোয়াট এভার উই আর ডিসকাসিং হেয়ার, it has so many other sides, we have to discover it. Not only we talk about the beneficial roles, we have to talk about the several other aspects also. This is the most important things. And lastly, I'll
কনক্লুড উইথ দ্য সেই একটা তোমরা যারা যারা একটা অমিতাভ বচ্চনের একটা সিনেমা দেখেছিলে সরকার বলে, দেখেছিলেন আপনারা কেউ? আমাদের যারা একটা সরকার টুয়ে একটা ডায়লগ ছিল যে অমিতাভ বলছে যে নজদিকি ফায়দা দেখনে সে দূর কা নুকসান দেখনা চাইয়ে। সো ইট ইজ অ্যান ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। সো এই জিনিসগুলো উইদাউট হ্যাভিং এ ট্রিমেন্ডাস রিসার্চ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে হোয়াট ইজ দ্য নাটসেলে যদি আমরা বলি, ইট ইজ দ্য ন্যাসেন্ট স্টেজ। ওকে, সো উই হ্যাভ টু গো ফার। এবং 59 থেকে 2000 আজকে আমরা 2023-তে আছি। 59 থেকে এসে আমরা এইটুকু জায়গায় দাঁড়িয়েছি। সো লটস অফ ইনভেনশনস উইল বি we are getting in near future, and hopefully this will lead to a sustainable agriculture. This is the most important thing. Thank you very much. ধন্যবাদ ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয়কে। কৃষিকাজে পেস্ট ম্যানেজমেন্ট একটি বিশেষ বিষয়, যেখানে আমাদের কৃষক ভাইয়েরা মূলত অনেকটা বেশি আগ্রহী থাকেন। বাজারে অলরেডি আমাদের বিভিন্ন ধরনের ফর্মুলেশন এসছে, যেগুলো উনি ওনার পিপিটির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন, এবং আরও আসার স্কোপ রয়ে গেছে। তো এগুলির সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করে আমাদের উদ্বুদ্ধ করার জন্যে ধন্যবাদ জানাই আবারও ডক্টর অভিজিৎ ঘোষাল, আমাদের শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট। এবার আমাদের একটি বিশেষ সেশন রয়েছে, ইন্টারেকশন সেশন। এখানে উপস্থিত আমি পার্টিসিপেন্টদের অনুরোধ করব আপনারা এই সেশনে যোগদান করার জন্যে। আপনাদের কাছে আপনারা হাত তুলবেন, আপনাদের কাছে মাইক্রোফোন পৌঁছে যাবে, এবং আপনারা আপনাদের কোয়েশ্চেনগুলো রাখার চেষ্টা করবেন, এবং আমাদের এক্সপার্ট আজকে যারা আছেন তারা যথাযোগ্য চেষ্টা করবেন আপনাদের সেই কোয়েশ্চেনগুলো উত্তর দেওয়ার জন্যে। মান্নাদা মাইক্রোফোন। আচ্ছা, জোরে বলুন, জোরে বলতে হবে। বলছিলাম আবার ন্যানো ইউরিয়া মলিকিউল, উনি অলরেডি মলিকিউল ইউরিয়া, এর মধ্যে স্ট্রাকচারাল বা কম্পোজিশন কোনো ডিফারেন্স রয়েছে কিনা? হচ্ছে ন্যানো ইউরিয়া মলিকুল আর এমনি অর্ডিনারি ইউরিয়া মলিকুল মধ্যে স্ট্রাকচারাল আর কম্পোজিশন কোনো ডিফারেন্স রয়েছে কিনা? তারপর আমার হচ্ছে বিষয় একটা, যে অর্ডিনারি ইউরিয়া থেকে যে আমরা যেটা পাই অ্যামোনিয়া বা নাইট্রেট পাই, তাদের রেডিয়াসগুলো লেস দেন 1 ন্যানোমিটার। তাহলে আমরা অর্ডিনারি ইউরিয়া যদি জলে ডিজলভ হয়ে যায়, একটা ওয়াটার মলিকুলের মধ্যে স্পেস হচ্ছে একটা মলিকুল থেকে ওয়াটার মলিকুল একটা মলিকুল হচ্ছে 0.31 ন্যানোমিটার, সেখানে তারা যদি কোপ আপ করতে পারে তো অলরেডি সেই ইউরিয়াটা ন্যানো ফর্মে চলে গেল। তাহলে আমি কেন ন্যানো ইউরিয়ার কথা বলবো? আরেকটা হচ্ছে যদি আমরা অর্ডিনারি ইউরিয়া একটা ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, যে অর্ডিনারি ইউরিয়া 1 কেজি অর্ডিনারি ইউরিয়া এটা ইকুইভ্যালেন্ট টু হাউ মাচ ন্যানো ইউরিয়া এফিসিয়েন্সি দিক দিয়ে, সেটা আমার কোয়ারি ছিল। আর আরেকটা কোয়ারি ছিল যে হোয়াট ইজ দ্য স্কোপ অফ ন্যানো টেকনোলজি ফর ফসফেটিক অ্যান্ড পটাসিক ফার্টিলাইজার অ্যান্ড হাউ। ঠিক আছে, দ্যাটস ওকে। নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে, পাঁচটা আমার মনে হয় একসাথে মনে রাখা যাবে কি, একটা করে ডেলিভার করে দিলে ন্যানো ইউরিয়া নিয়ে যখন আপনি একটু বলুন। আপনার নাম বলুন। আপনি এখানে আছেন? আচ্ছা, ওকে, ভারী সুন্দর প্রশ্ন করেছেন ডক্টর আদক। দেখুন, ন্যানো ফর্মুলেশনসটা কেন এসছে? এই ন্যানো যে কনসেপ্টটা,
এই কনসেপ্টটা আসার মূল কারণই হচ্ছে যে আমরা যে সয়েল প্ল্যান্ট ওয়াটার সিস্টেমে যত কাজ হচ্ছে, ইনফ্যাক্ট মানে প্ল্যান্ট সিস্টেমের মধ্যে আয়ন ছাড়া কিছু হয় না, তাই তো? অর্গানিক বলে নয়, সব কিন্তু ইনঅর্গানিক ফর্মেই সব কিছু হয়। এখন কথা হলো সয়েল প্ল্যান্ট ওয়াটার সিস্টেমে প্রেসাইজ, প্রথম কথা সয়েল প্ল্যান্ট ওয়াটার সিস্টেমের মাধ্যমে যদি আমরা নাইট্রোজেন দিই, যেটা এতদিন ধরে দিয়ে এসেছি মূলত ইউরিয়ার মাধ্যমে, ভেরি স্লো, সেটা রুটের মাধ্যমে তারপরে যাচ্ছে উপরে, পাতায় যাচ্ছে। এখন আপনি যেটা বললেন যে যেটা সয়েলের ওয়াটারে যে ইউরিয়াস এনজাইম ব্যাকটেরিয়া থেকে আসছে, ইউরিয়াকে ভাঙছে, সেটাই কিন্তু প্ল্যান্ট সেলের মধ্যে ইভেন কি মানুষেরও ইউরিয়াস আছে, আমাদের যে ইউরিয়া তৈরি হয়। এখন সেই প্ল্যান্ট সেলের মধ্যে ইউরিয়াকে ভাঙাটা, প্ল্যান্ট সেলের মধ্যে দিয়ে যাওয়াটা আমরা অত সহজে, যেখানে কিনা আপনি যদি জানেন নিশ্চয়ই আমার থেকে ভালো, যে খুব আইডিয়াল কন্ডিশন হলে কেবলমাত্র 30% হচ্ছে ফার্টিলাইজার ইউজ এফিসিয়েন্সি। আর আমরা কিন্তু গত 50 বছর কেন প্রায় 60 বছর ধরেই আমরা সেই একই কিন্তু বিজ্ঞান নিয়ে আলোচনা করছি, যে মানে আপনার হচ্ছে যে অর্গ্যানিক ম্যাটার, কেমিক্যাল ফার্টিলাইজার, আর রিসেন্টলি হচ্ছে গ্রোথ প্রোমোটার, হরমোন ইত্যাদি, খুব রিসেন্টলি। কিন্তু আমরা এগুলো নিয়ে লং টার্ম এক্সপেরিমেন্ট করছি, 20 বছর 25 বছর, ওর মধ্যেই কিন্তু আমরা রিপিটিং সেম থিং। আমাদের যে এখন বর্তমান ডিজি পাঠক সাহেব এই এক কথাই বলেন যে ইউ অ্যাপ্লাই দ্য সেম থিং, ইউ আর সাপোজ টু গেট দ্য সেম রিপ্লাই। তো আয়ন ফর্মে, অ্যামোনিয়া ফর্মে, নাইট্রেট ফর্মে তো দেওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, এখনকার যে অ্যাডভান্সমেন্টস আছে সায়েন্স। কিন্তু যদি আমরা মলিকুল হিসেবে আমরা সেলের মধ্যে দিয়ে দিই, এবং সেটা বললাম যে এটা আয়ন কিন্তু নয়, আয়নিক ফর্মে কিন্তু নয়, মলিকুল ফর্মে অ্যাগ্রিগেশন হচ্ছে, সেটা দেওয়া হচ্ছে, সেই কারণেই কিন্তু এটা করা হয়েছে। এবং মোর দ্যান 80%, যদি এটা ড্রোনের মাধ্যমে করা হয় আরও ফাইন ড্রপলেট হবে, জলও কম লাগবে। তো 125 লিটারে যেখানে আমাদের 1 একরের কথা বলা হচ্ছে, সেখানে তো 10 লিটারে 1 হেক্টর হয়ে যাবে। অ্যান্ড ইট উইল রিকোয়ার অনলি মানে 30 or 40 minutes, ইভেন লেস দ্যান দ্যাট। তো সেটা হলো এই যে এই কারণেই প্রয়োজন হয়েছে যে সয়েল প্ল্যান্ট ওয়াটার ইকোসিস্টেমের মধ্যে দিয়ে এত স্লো তার মানে আপটেক অ্যান্ড দি অ্যাভেলেবিলিটি, রাদার ফাইনালি ইন টার্মস অফ ইফ ইউ সে বায়ো অ্যাভেলেবিলিটি, কম্পেয়ার টু দ্যাট এই নতুন টেকনোলজিকে ইউজ করার চেষ্টা শুরু হয়েছে। আচ্ছা, ইন কেস অফ ইয়োর DAP and phosphate and potash, the same না কোনো অসুবিধা নেই, একই না লেখাই আছে তো। না স্যার, ওটাই তো ফান্ডা, সারফেস এরিয়া। নো, দ্যাট ইজ দি ফান্ডা, সারফেস এরিয়া। হ্যাঁ, সারফেস এরিয়া কনসেন্ট্রেশন পার ইউনিট ভলিউম। হ্যাঁ, না, এবং যত সারফেস এরিয়া, হ্যাঁ মানে ইলেকট্রিক্যাল কনসেন্ট্রেশন, ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, কারণ তো যে থার্মোডাইনামিক্স ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট দ্যাট অফ আয়নিক, তো এখন এই ক্ষেত্রে আর কি সেইটাই হলো ফান্ডা। সিমিলারলি মলিকুলার যে আছে ডিএপি, পটাশ, অলরেডি ইফকো ডিএপি নিয়ে কাজ, ইফকো কপার, জিঙ্ক তো চলেই এসছে, আমিও কাজ করেছি জিঙ্ক কপার নিয়ে। এবং ডিএপি লাইকলি টু বি within 2 to 3 months, in April onwards, it will be released by the Fertilizer Control Order, Department of Agriculture, very soon, as per my knowledge goes. তো এটাও এনক্যাপসুলেটেড এমবিডেড হবে ফাইবারে, কার্বন পলিমারে। তো সেই ক্ষেত্রে ডিএপিও একই রকমভাবে আসবে। এবং এখন আরও সুবিধা হয়েছে যে আরও আমরা মানে পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন জায়গায় চলছে, বিশেষ করে এখন আইআইটিগুলোও চলে এসছে। তো ওরা এখন সিটের সঙ্গে কোটিং করে, যেমন আমরা এই ডিএপিটা আমরা সিট কোটিং করছি, 50% ডিএপি বলছি দিও না বেসাল, ঠিক আছে, আর তার সঙ্গে দুটো, একটা হচ্ছে আপনার 30 days আফটার জার্মিনেশন স্প্রে হবে। যদি খুব বেশি তার আপটেক হয়, যদি তার ইল্ড বেশি হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো আরও একটা দুটো, ডিপেন্ডিং আপন দি ইল্ড টার্গেট। ইট হ্যাজ টু বি ভেরি প্রিসাইজ এনাফ অ্যাজ পার দি টোটাল রিকোয়ারমেন্ট, মেটাবলিক রিকোয়ারমেন্ট। আচ্ছা, এটা হয়ে গেল। আমি তো হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন। ডক্টর গড়াই, আপনি যদি কিছু সাপ্লিমেন্ট করতে চান। আপনার যে কোশ্চেনটা ছিল পার্টিকুলারলি ইউরিয়া মলিকুল, আমি যেটা বুঝলাম
যে ইউরিয়া মলিকিউল যখন আমরা জলের মধ্যে সলিবিলাইজ করব তখন তো সেটা ইউরিয়া হয়ে যাচ্ছে আয়নিক ফর্ম, মানে মলিকুলার ফর্ম। তাহলে আমরা ন্যানো ইউরিয়া কেন দিচ্ছি? আচ্ছা, এটা একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমি এরকমভাবে বলছি ব্যাপারটাকে, যেমন ধরুন একটা ইউরিয়ার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে CONH2 মানে হচ্ছে এটা একটা অ্যামাইড ফর্মে আছে। আমরা সয়েলে যখন দিচ্ছি এটা কিন্তু প্ল্যান্ট নিচ্ছে না ইউরিয়া, এটা কনভার্ট হচ্ছে থ্রো সিম্বায়োটিক নাইট্রোজেন, মানে ডিগ্রেড হচ্ছে, এটা অ্যামোনিফিকেশন হচ্ছে, নাইট্রিফিকেশন হচ্ছে, তারপর এটা অ্যামোনিয়াম বা নাইট্রেট ফর্ম, দেন ইট ইজ টেকেন আপ দ্য প্ল্যান্টস ইন মলিকুলার ফর্ম। এখন এই যে ন্যানো ইউরিয়া যেটা অ্যাপ্লাই করা হচ্ছে, এটা কি হচ্ছে, এটা আমরা ডাইরেক্ট ইউরিয়া ফর্মটা দিয়ে দিচ্ছি, মানে ইউরিয়া ডাইরেক্ট ঢুকে যাচ্ছে সিস্টেমে, এবং ভেতরে এটা মেটাবলিজমটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এটা একটা অ্যাসপেক্ট। সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে ইউরিয়া যখন আমরা জলে গুলে দেবো, একটা ফার্মারকে যদি আমরা বলি, সে কী করবে, সে একটা পার্টিকুলার অ্যামাউন্ট দিয়ে জলে গুলে নিল, সে ভালো করে কিন্তু দেখলো না পুরোপুরি গুলেছে কি গুলে নি, বা গুলে রেখে দিল একটুক্ষণ, তারপরে যখন দিতে গেল দেখা গেল এটার মধ্যে প্রেসিপিটেট হয়ে গেছে। তাহলে যেটা রিকোয়ার্ড ডোজ, সেই ডোজটা কিন্তু প্ল্যান্ট পেল না। ন্যানো ইউরিয়ার ক্ষেত্রে কিন্তু তারা ইমালশন তৈরি করেছে। ইমালশন কী হয়, লিপিড ইন ওয়াটার বা ওয়াটার ইন লিপিড। এবারে লিপিড আর ওয়াটার দুটো সিস্টেম, যখন তিনি বলছিলেন প্রথমে যে জল আর তেল মিক্স খায় না, তো এগুলো কিন্তু ইমালসিফাইবল ফর্মে আছে। তো যখন আমি জলের মধ্যে অ্যাপ্লাই করলাম তখন কিন্তু ইউরিয়া মলিকুল অ্যাজ সাচ ইন্ডিভিজুয়াল মলিকুলস, তাহলে ইউজ এফিসিয়েন্সি কিন্তু অনেক বেড়ে গেল। আর আপনি যেটা বললেন ফসফরাস অ্যান্ড পটাসিক ফার্টিলাইজার, ফসফরাসের তো একটা প্রবলেম আমরা জানি যে ফিক্সেশন আয়রন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম ফসফেট, বোথ ইন অ্যাসিড সয়েল অ্যান্ড অ্যালকালি সয়েল, দুটোতেই যদি কোনো একটা ফার্টিলাইজার প্রবলেম হয় সেটা হচ্ছে ফসফরাস। তো ফসফরাসের জন্য ওনারা করেছেন ডিএপি, ডাইঅ্যামোনিয়াম ফসফেট একটা তো করেছেন। তো এটার এখন মার্কেটে এলে বোঝা যাবে যে এটার কেমন ইফেক্ট, কিন্তু সাইন্টিফিক্যালি তো এটা সম্ভব করা। সিমিলারলি পটাসিক ফার্টিলাইজার হয়তো ভবিষ্যতে আসবে। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ইফকো যেটা রিকমেন্ডেড মেনলি কিন্তু ওই ফান্ডাটা, মানে এই যে সয়েল প্লান্ট ইকোসিস্টেমে যে ফিজিকোকেমিক্যাল প্রসেসেস, ইট উইল টেক সাম টাইম অ্যান্ড প্রেসাইজ হচ্ছে না, এবং অনেকগুলি মানে ইফস অ্যান্ড বাটস আছে, কতটুকু ফাইনালিও নেবে, তার উপর এনভায়রনমেন্টাল কন্ডিশন আছে, ঠিক আছে না, কিন্তু এটা একদম টার্গেটেড ডেলিভারি হলো। আচ্ছা, আরও কোশ্চেন চাইছি, কাইন্ডলি। ফসফেট কোম্পানি বিকে সাহা ফ্রম ফসফেট কোম্পানি। তা আপনারা যেটা বলছেন যে যেরকম ডিএপি, ন্যানো ডিএপি আসছে, কাজ হচ্ছে, এরকম কি ফসফেটের উপরে, শুধু ফসফেটিক ফার্টিলাইজারের উপরে ন্যানো ফসফেট কাজ হচ্ছে কি না, এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে ডিএপিতে ইউরিয়া এবং ফসফেট দুটোই আছে, তাহলে আমরা কি আপনাদের এই ন্যানোটাকে ফসফেটের সঙ্গে মিক্স করে আমরা কিছু করতে পারি কি? অ্যাবসলিউটলি, এক্সেলেন্ট কোয়েশ্চেন। এই যে ফর্মুলেশনটা করা হয়েছে, এই যেটা এখন কমার্শিয়ালি লঞ্চ করেছেন ভারত সরকার, ন্যানো ইউরিয়া, এইটার সাথে কিন্তু আপনি বর্তমান ভারতবর্ষে যে সমস্ত কেমিক্যাল, পেস্টিসাইড এবং অন্যান্য সার যেগুলো আছে, ওয়াটার সলিউবল ফার্টিলাইজার্স যেগুলো আছে ডিফারেন্ট কাইন্ড, সেগুলো সবই কিন্তু কম্প্যাটেবল। ফাইনাল অ্যাডভাইস ইজ টু গো ফর এ জার টেস্ট। দুটো আলাদা আলাদা জার টেস্ট আপনারা জানেন, যে আপনি যেটা মেশাতে চাইছেন ন্যানো ইউরিয়ার সাথে, তো আপনি একটা যেটা মেশাতে চাইছেন সেইটা আর এইটা আপনি দুটো মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে আপনি যদি দেখেন, আলাদা আলাদা করে মিশিয়ে যদি মিশ্রণ করেন, করে দেখেন যে প্রেসিপিটেশন বা সাসপেনশন তলায় থিতিয়ে পড়ছে, তার মানে বা গরম হচ্ছে বা ফ্লোকুলেশন হচ্ছে, আপনি বুঝতে পারবেন, ওইটা দেখলেই, সিস্টেমটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা মিস খাচ্ছে না। প্র্যাকটিক্যাল, ঠিক আছে, আমরা চাষিদেরকে এরকমভাবে বলছি, তো আপনার মিশবে না। কিন্তু বর্তমানে ভারতবর্ষের লিস্ট আছে, ইউ ক্যান অলসো ভিজিট দি ওয়েবসাইট, ইউ উইল গেট ইট। আর এসএসপি নিয়ে নিশ্চিতভাবেই আমি প্রত্যক্ষভাবে জানি না যে এক্স্যাক্টলি কী রিসার্চ হচ্ছে, কিন্তু ডিএপি এটা হয়ে গেছে। আমরা বিসিকেবিতে লাস্ট 2 বছর ট্রায়াল করেছি, ইভেন আমরা শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, আরও কয়েকটা কেন্দ্রতেও আমরা এটা ট্রাই করেছি। এটা খুব সাকসেসফুলি হয়েছে। 50%, 75% দুটো প্রোটোকলে গেছে, যে বেসাল ডিএপিটাকে কমিয়ে সিড ট্রিটমেন্টে যাওয়া হচ্ছে 2.5 ml 5 ml করে, এবং ফাইনালি ব্রডকাস্টিং হচ্ছে, এবং ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি মিশিয়ে করা হচ্ছে, কোনো অসুবিধার কিছু নেই। স্টুডেন্টদের কাছ থেকে কোনো কোশ্চেন প্লিজ? নাম বলবেন। স্যার, আমার নাম প্রতিষ্ঠা মিত্র, আমি বর্তমানে বিসিকেবিতে অ্যাগ্রোনমি ডিপার্টমেন্টের পিএইচডি রিসার্চ স্কলার। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা যে ন্যানো জিঙ্ক বাজারে এনেছেন,
ন্যানো আমরা জিঙ্ক সাধারণত ইউজ করি কারণ আমাদের ইন্ডিয়ান সয়েল ভীষণ মাত্রায় জিঙ্ক ডেফিসিয়েন্ট। তো সেক্ষেত্রে আপনাদের যে ন্যানো জিঙ্কটা, এটা কিন্তু আমরা সয়েল অ্যাপ্লিকেশন করছি না, এটা আপনার ফলিয়ার অ্যাপ্লিকেশন করছি গাছের ওপর। তো সেক্ষেত্রে কি আমাদের যে ক্রপ আছে তার গ্রেনে কি কোনো অ্যাগ্রোনমিক বায়োফর্টিফিকেশন মানে প্রভাব কি পড়ছে, মানে গ্রেনে কতটা তার জিঙ্কের প্রভাব পড়ছে, এটা কি আদৌ পড়বে? আচ্ছা, প্রথম কথাই হচ্ছে, বসুন প্রতীক্ষা, বিসিকেবিতে আমরা অনেক কাজ করেছি। প্রথমে কাজল দা ছিলেন, তারপরে ডক্টর দত্ত, তার সাথেও কাজ হচ্ছে এখন বর্তমানে। আমি শুরু করেছিলাম কাজটা। প্রথম ফান্ডাটাই হচ্ছে যে the cell will determine, the cell will determine, the protoplasm nucleus will determine as to what exactly the component will play as per its metabolic requirement, right? Whether if the plant metabolic master মনে করে কি এটা আমার বীজে যাওয়া দরকার, কি এটা আমার হচ্ছে পাতায় যাওয়া দরকার, কারণ বিভিন্ন ফসলের তো বিভিন্ন ইকোনমিক পার্ট আছে। অভিজিৎ একটা খুব সুন্দর স্লাইড, আই অ্যাপ্রিসিয়েট ইউ, একটা খুব সুন্দর স্লাইড দিয়েছে, আমার খুব ভালো লেগেছে স্লাইডটা, যে ন্যানো পার্টিকেল ডেলিভারির জন্য যে বিভিন্ন, আমি কি স্লো রিলিজ চাইছি, আমি কি কুইক রিলিজ চাইছি, আমি কি এটাকে পাতায় নিয়ে যাব বেশি, মানে আমি কি এটা আরও বেশি প্রেসাইসলি লোকালাইজ করতে চাইছি। You got my point? So it will depend upon the requirement, but in general cell will decide in its metabolic process where it should go. Zinc is the requirement of the crop and where it should go, but unfortunately due to reduced zinc content it is not available to the plant. So bioavailability of the zinc or other material, other the plant nutrients will exactly dependent, it is dependent upon the metabolic requirement. I will not do anything, I can only target, because it is a precise and a targeted mechanism, and its science is absolutely different from the ionic part, what we learned so far. এতদিন ধরে যে গবেষণাগুলো আমরা করেছি, এবং অভিজিতের যেমন একটা কথা খুব ভালো লেগেছে, আবার একটু মন্দও লেগেছে, সেটাও বলি, যে हाँ नज़दीकी हम फ़ायदा तो ज़रूर देखेंगे, लेकिन दूर वाला जो फ़ायदा, जो नुकसान है वो नहीं देखेंगे, लेकिन ये ठीक नहीं है। सकारात्मक दृष्टिकोण से हम देखें तो बिल्कुल ठीक नहीं है, हमको दोनों ही देखना पड़ेगा, एंड वी हैव टू जुडिशियली स्ट्राइक ए बैलेंस इन बिटवीन। तो আমাদের এখন দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আমাদের সায়েন্স চাই, প্রচুর রিসার্চ চাই। এই ন্যানো নতুন সায়েন্স এসছে, যেমন আমি আজকে মিস্টার গড়াইকে বলছিলাম, অ্যাজ এ ভেরি ব্রাইট ট্যালেন্ট অফ আওয়ার কান্ট্রি, যে ওকে বলছিলাম যে রুট বায়োমাসে নাইট্রোজেন আপটেক হচ্ছে, এবং যেহেতু খুব তাড়াতাড়ি রুটে চলে যাচ্ছে ন্যানো ইউরিয়ার নাইট্রোজেন, তখন ও কিন্তু নাইট্রোজেনের সঙ্গে অন্যান্য যে নিউট্রিয়েন্টসের ইন্টারাকশান আছে ওগুলোর অ্যাসিমিলেশনও বেড়ে যাচ্ছে। এবং মাইক্রোবসের, আমি তো সময় বেশি নাই বলে বলতে পারিনি, মাইক্রোবিয়াল যে পারফরমেন্স, দ্যাট হ্যাজ অলসো বিন ইভ্যালুয়েটেড টু এ সার্টেন এক্সটেন্ট। তো এখন অনেক বেশি গবেষণার বিষয় যে মাটির তলায় কী হচ্ছে, পাতায় কী হচ্ছে, ঠিক আছে না, অ্যান্ড এনভায়রনমেন্টে কী হচ্ছে। সোফার যে ইনভেস্টিগেশনগুলো হয়েছে তাতে এই পর্যন্ত পাওয়া গেছে, কিন্তু এটাকে আমাদের ফেলে দিলে চলবে না, বিকজ ইউরিয়া দিয়ে কিন্তু হচ্ছে না, দেশ শেষ হয়ে যাচ্ছে। ফসফেট পটাশ দিয়ে মাটি খারাপ হয়ে গেছে, 90 মিলিয়ন হেক্টর। প্রধানমন্ত্রী বলেছে 30 মিলিয়ন হেক্টরের জন্য পয়সা দেবে দেশ, বাকি ইন্টারন্যাশনাল কমিউনিটি ডেভেলপড ইকোনমিক আছে বলেছে কিছু হেল্প করো, বিকজ ইটস এ it's a national, international crisis. ঠিক আছে, নেক্সট এনি কোয়েশ্চেন? উত্তরে বলবো যে বায়োফর্টিফিকেশান যেটা ওই মনে করছে, বায়োফর্টিফিকেশান ইজ এ ডিফারেন্ট মেকানিজম, অ্যাবসলিউটলি ডিফারেন্ট মেকানিজম। এখানে আমরা যে ন্যানো জিঙ্ক বা ন্যানো ফার্টিলাইজার বা যাই ইউজ করছি না কেন, তার এফিকেসি কতটা বাড়ছে সেটাই হচ্ছে প্রশ্ন। এখানে বায়োফর্টিফিকেশান হচ্ছে না। একটা যে কমন কোশ্চেন সবার মধ্যে মানে একটু আসে মাথার মধ্যে, যে ন্যানো ইউরিয়া হয়েছে, তাহলে ন্যানো এসএসপি করতে পারবো কি না, ন্যানো জিঙ্ক করতে পারবো কি না, ন্যানো আয়রন করতে পারবো কি না, ন্যানো ম্যাঙ্গানিজ করতে পারবো কি না। তো আমি বলি একটা জিনিস, যেমন ফসফেট, যেমন এসএসপি, তো প্ল্যান্ট তো এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট নেই না, প্ল্যান্ট নেই PO4 3- ফসফেট আয়ন, অর্থ ফসফেট H2PO4-, HPO4 2-।
তো আমরা যদি তাদের আয়নিক ডায়ামিটার দেখি বা আয়নিক রেডিয়াস দেখি, ফসফেটের PO4 3- আয়নিক রেডিয়াস হচ্ছে 238 পিকোমিটার। পিকোমিটার মানে 10⁻12, আর সেখানে ন্যানোমিটার আমরা বলছি 10⁻9। মানে এই ফসফেট মলিকুলটা ন্যানো পার্টিকেলের যে ছোটো থেকে 1000 গুণ ছোটো। তাহলে যেই সমস্ত মলিকুল ডাইরেক্ট মানে এই 1000 ন্যানোমিটারের মধ্যে, এবং সবকটা মলিকুলই তো এমনই আমরা জানি, সেগুলো সবই ঢুকতে পারবে। কিন্তু কেন আমরা নর্মালি করতে পারবো না গুলে গুলে? তার কারণ হচ্ছে গিয়ে ন্যানো ম্যাটেরিয়াল এটা ইমালশন ফর্মে থাকছে। এক একটা ফসফেট মলিকুল উইল নট ইন্টারাক্ট উইথ এনি আদার মলিকুলস। ওটা ডাইরেক্ট ওটা সিস্টেমের মধ্যে সেল পর্যন্ত ওর ন্যানো ইমালশনের দায়িত্ব হচ্ছে কি ওকে সেলের মধ্যে গিয়ে, যে দেখিয়েছিলেন স্যার প্রোটোপ্লাজমার মধ্যে কীভাবে এনগালফিং হচ্ছে, এতটা দায়িত্ব হচ্ছে তার। কিন্তু ওয়াটারের মধ্যে সেটা হবে না, কারণ কিছু ওয়াটার সলিবল আছে ফার্টিলাইজার, সেগুলোর ক্ষেত্রে করতে পারবো না। তার জন্য যদি ওয়াটার সলিবল হয় তাহলে ফ্যাটের মধ্যে ইমালশন বানাতে হবে, যেটা ফ্যাট সলিবল সেটা ওয়াটারের মধ্যে করবো আমরা। তো এটা হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল জিনিস। আর কারোর মনে কোনো রকম প্রশ্ন থাকলে লজ্জা না করে, না একদম মানে মনের মধ্যে দ্বিধা থাকে যে আমি কি ঠিক কোশ্চেন করছি, এটা আমাদের নিজেদের ঘরোয়া, কোনো অসুবিধা নেই। কারোর মনে কোনো প্রশ্ন থাকলে করুন। হ্যাঁ নিশ্চয়ই বলুন। নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা বলুন বলুন বলুন। হ্যাঁ ঠিক কথা। তোমার নাম কি? ভাস্কর? আচ্ছা ভাস্কর, এটা খুব সুন্দর প্রশ্ন এই কারণে যে এটা মানে আমরা যে বসো, এটা একটা অন্যতম চিন্তাও বটে চাষিদের ক্ষেত্রে, যাদের কাছে কিনা অনলি সোর্স অফ লাইভলিহুড। কিন্তু এটা তুমি নিশ্চয়ই মানবে যে ইন্ডিয়া নয়, ন্যানো নিয়ে আজকে সারা পৃথিবী, আজকে এই ন্যানো ইউরিয়ার জন্য প্রায় সমস্ত কান্ট্রি আদার দ্যান আফ্রিকা, সমস্ত কন্টিনেন্টের সঙ্গে ভারতের চুক্তি হতে যাচ্ছে। বিভিন্ন জায়গাতে ন্যানো ইউরিয়া প্লান্ট করবে, যেমন ধরো ব্রাজিল, ফিনল্যান্ড, ইউরোপেও আছে এই টেকনোলজি নিয়ে। এটা পেটেন্টেড ইন্ডিয়ার। তো এখন এটা একটা বিষয়, তাহলে শুধু ভারতেই নয় সারা পৃথিবীতে এটা নিয়ে হইচই হতো না। দুই, কেউ কি চাইবে তার নিজের হাতটা কেটে দিতে? কারণ আমরা প্যান্ডেমিকে দেখেছি যে আমাদের এগ্রিকালচারটা ইকোনমিটাকে কীভাবে খাড়া করে রেখেছিল। তো আজকে যদি দেখে যে এই ন্যানো ইউরিয়া দিয়ে আমাদের ইল্ড প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, দেন ইট উইল বি হিউজ লস। তো ওই রকম প্রোপাগান্ডার মধ্যে আর্গুমেন্ট, প্রোপাগান্ডাতে কান দিলে চলবে না। এইটা নিয়ে গবেষণা করতে হবে, ছাত্রদের নতুন নতুন ভাবতে হবে, এবং যারা রিসার্চার আছে, সায়েন্টিস্ট আছে, তাদের মাঠে কাজ করতে হবে। এখন কিন্তু আর শুধু আইডিয়া নিয়ে গেলে চলবে না। আমি বলছি যে নিড টু বি অ্যান ইকোনমিক অ্যাক্টর, একদম মাঠে গিয়ে প্রয়োগ। বুঝতে পেরেছো? এটা এরকম নয়। আর 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 কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে। ফাইন ফাইন। স্যার আমাকে একটা জিনিস বলুন। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা এখন ড্রোন নিয়ে খুব চিন্তা ভাবনা করছি। তো আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে রিগার্ডিং ড্রোন বেসড স্প্রে অফ ন্যানো ইউরিয়া। আমার কোশ্চেনটা হচ্ছে যে এতে এফিকেসি ড্রোনে যে বলছেন, হ্যাঁ প্রশ্নটা হচ্ছে যে স্যার ওই ড্রোনের হাইট কত ছিল, তার হচ্ছে স্পিড কত ছিল, এবং সে তার উপরে এফিকেসির লেভেলটা কতটা, এইটা আমার একটু জানার বিষয় আছে। মানে এক মিনিট উত্তর হবে? 1 মিনিট? হ্যাঁ 1 মিনিটেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন একটু অসুবিধা হচ্ছে এটাতে ইয়ে করতে, ভিডিও। যেটা 1 নম্বর কথা হচ্ছে যে এইটা 3 রকম ভাগ আছে, গ্রিন আছে, ভায়োলেট, ব্লু আছে, এরকম লাইসেন্স কিন্তু এগ্রিকালচারের ক্ষেত্রে ড্রোন ফর স্প্রেইংয়ের জন্য গ্রিন যে পাইলট তৈরি করা, সেটা আমাদের হয়েছে। পুনেতে হচ্ছে। হ্যাঁ পুনেতে হচ্ছে না, দিল্লিতে হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলও কেপিকে প্রায় ড্রোন দিয়েছে, কিন্তু ড্রোন পাইলট যেটা সেটা একমাত্র ও ইয়েতে পুনেতে হচ্ছে। পুনে না, দিল্লিতে হচ্ছে। ও দিল্লি, হ্যাঁ
হ্যাঁ, আমাদের ইনস্টিটিউটেও হচ্ছে, আমাদের যে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আছে সেখানেও হচ্ছে। প্রত্যেক মাসে আমরা দুটো ফেজে প্রায় 15-30 জন গ্রিন পাইলট তৈরি করছি। আমরাও বলছি, আমি যে সংস্থায় কাজ করতাম তার কথাই বলছিলাম। তো যেটা হচ্ছে যে মোটামুটি এই হাইটটা এটা কিন্তু এলাকার ওপর নির্ভর করবে, কারণ উইন্ড এই যে ডাউন ওয়াশ যেটা আমরা বলছি, যে উইন্ড যে ফ্লো, উইন্ডের যে ভেলোসিটি সেটার উপর নির্ভর করবে, এবং কোন জায়গায় আছে, এটা ভ্যালিজ আছে না প্লেন ফিল্ড আছে। না আমাদের স্যার আমি জাস্ট জানতে চাইছি এই কারণে, সেটা হচ্ছে যে ড্রোনের হাইট আর ড্রোনের স্পিড এই দুটো ভীষণ এফেক্টিভ ক্রাইটেরিয়া ড্রোনের এফিকেসিকে বাড়ানোর এটার জন্য এটা আইসিআর এটা নিয়ে ভীষণভাবে কাজ করছে। কারণ এমনি স্যার আমি যে দেখছিলাম হোয়াট এভার যা ড্রোনের ডেমনস্ট্রেশন হচ্ছে, সেখানে ড্রোনগুলো যে জায়গায় উড়িয়ে স্প্রে হচ্ছে, তাতে আগামী দিনে এটা ড্রিফট না অনেক হচ্ছে স্যার, হচ্ছে না ওইটা বলছি না, শুধু নট অনলি উই আর নট কনসেন্ট্রেটিং অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও হচ্ছে, সেখানে ড্রোনের হাইটটা খুব ইম্পর্টেন্ট, কারণ ড্রিফটটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে 25 থেকে 30 মিটার এইটা নিয়েই মূলত বেশি পরীক্ষা হচ্ছে, 30 মিটার, এবং বিরাট কিছু অসুবিধা হবে না, এর জন্য স্পেসিফিকেশন চলে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। 25 থেকে 30 মিটার হাইট। হ্যাঁ, হাইট। আমি একটু সাপ্লিমেন্ট করব। সেক্ষেত্রে ড্রিফট তো প্রচুর হবে স্যার। হ্যাঁ, ড্রিফট হবে, আমি সেটা 25 থেকে 30 ফুট, এবং এইটা নিয়ে স্পেসিফিকেশন খুব তাড়াতাড়ি চলে আসবে, মানে জোন ওয়াইজ, অ্যাগ্রোক্লাইমেটিক জোন ওয়াইজ চলে আসবে। আমি কয়েকটা ড্রোনের ডেমনস্ট্রেশনে ছিলাম, এবং সেই সূত্রে বেশ কয়েকটা ডিসকাশনেও ছিলাম, মানে ডিসকাশন কাম ডেমনস্ট্রেশন। তাতে একটা জিনিস বোঝা গেছে, ড্রিপ টিপ ইত্যাদি টোটালটাই ডিপেন্ড করবে উইন্ড স্পিডের উপরে, এবং সেখানে পরিষ্কার গাইডলাইনে আছে, যদি জোর হাওয়া হয়, আমার যদি টার্গেট, আমার নর্মাল হাওয়া কোনো কিছু নেই, আমার ড্রোন এইভাবে যাবে, আমার টার্গেটটা এখানে, প্রচুর জোর হাওয়া, ড্রোনটা যাবে এখানে। সো ড্রিফট উইল বি উইদিন দ্য ক্যাম্পাস, এর ক্যালকুলেশন আছে, পরিষ্কার ক্যালকুলেশন আছে। আরেকটা হচ্ছে যে ক্রপ কতটা থ্রাস্ট দিতে পারবে, ড্রোন যখনই একটা করবে তখন একটা প্রচণ্ড রকম প্রেশার তৈরি করে ক্রপের উপরে, সেই ক্রপ অনুযায়ী সে কতটা কোন স্টেজে থ্রাস্টটা নিতে পারবে, সেই অনুযায়ী কিন্তু ড্রোনের হাইট হবে। ইন জেনারেল আমাদের ধান টান ইত্যাদি, এটার ম্যাক্সিমাম আমাদের 20 ফিট 25 ফিট, দ্যাট ইজ এনাফ, তার বেশি যাওয়ার জায়গা নেই। আমি বলছি এই কারণেই, মানে আমার কোশ্চেনটা হচ্ছে, আমি বেশ কিছু এটা নিয়ে পড়াশোনা করতে গিয়ে যেটা দেখছি, সেটা হচ্ছে যে এর যে পার্টিকেল সাইজ না, মানে যদি ইট ইজ এ 20-25 ফিট ওড়ে, মানে যেহেতু স্যাররা কাজ করেছেন, আমি যার জন্য স্যারের থেকে, কিন্তু সেক্ষেত্রে পার্টিকেল সাইজ যেটা আমাদের পেস্টিসাইডসের ক্ষেত্রে তো ড্রিফট হওয়ার সম্ভাবনা মারাত্মক হবে, কারণ নট অনলি উইন্ড স্পিড, যত ড্রপলেট সাইজ আমার কমবে, এটা তত সাসপেন্ড হয়ে বাতাসে উঠবে, এবং বাতাসে উঠবে দুটো কারণে, কারণ যখনই ড্রোনের একটা হাওয়া যখন দেবে, তখন লোয়ার উইন্ডটা ওপরের দিকে ওকে প্রেশার দেবে, ফলে ড্রিফটের চান্সটা পেস্টিসাইডসের ক্ষেত্রে অনেক বেশি। আমি সেই জন্যই জাস্ট জানতে চাইলাম, শুধুমাত্র উইন্ড স্পিড ছাড়াও, কারণ এই ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট, আর উইন্ড স্পিডের সাথে সাথে ওই যে আপনার স্প্রের ভলিউম এবং হচ্ছে এফিকেসি, দুটোই কিন্তু আমাদের পার্টিকুলারলি পেস্টিসাইডসের ক্ষেত্রে তো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ওই এরিয়াল অ্যাপ্লিকেশন হলেও বিশেষ একদম ওপরে, ইট উইল নট এন্টার টু দ্য, মানে ইয়ের ক্ষেত্রে এটা হবে, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম আর কি। এখানে একদম স্পেসিফিক প্রোটোকল, অ্যারোডাইনামিক্সের স্পেসিফিক প্রোটোকল আইসিআর খুব তাড়াতাড়ি এটা বের করবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আমি ধন্যবাদ জ্ঞাপনের জন্য অনুরোধ করব ডক্টর এন.সি. সাহু, হেড শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র। আমি ডক্টর সাহুর ধন্যবাদ জ্ঞাপনের আগে একটা কথা বলে দিই, এরপরেই আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে, আপনারা এই দরজা দিয়ে যাবেন, এই দরজা দিয়ে গেলেও জাস্ট এর একটা ফ্লোরে নেমে একদম ডাইরেক্টলি আমার রাইট সাইড দিয়ে করিডোর দিয়ে হেঁটে যাবেন, সেখানে সকলের জন্য লাঞ্চ ওয়েট করছে, এটা 1 নম্বর। দ্বিতীয়ত, প্রত্যেকেই বাইরে থেকেও যারা এসেছেন তারা অবশ্যই কিন্তু দুটোতে আমাদের মেলা খুলে যাওয়ার কথা, লাঞ্চের পরে অবশ্যই মেলা ঘুরে যাবেন।
হ্যাঁ 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 আচ্ছা মানে এইখানে এইখানে আচ্ছা আর একটা হচ্ছে এই অনুষ্ঠান শেষে সবাই মিলে একটা ছবি তোলা হবে সকলের এখানেই, তাই ছবিটা তুলে তারপরে খাওয়ার দিকে যাব। আমরা আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের আয়োজিত যে বার্ষিক উৎসব 54তম বার্ষিক উৎসব এবং মেলা, সেই উপলক্ষে আমাদের কৃষি প্রশিক্ষণ কেন্দ্র এবং সমিতি আয়োজিত যে আমাদের এই আজকের সেমিনার কৃষিতে ন্যানো প্রযুক্তির ব্যবহার, সেই অনুষ্ঠানের মধ্যে আমরা এখন আছি এবং শেষ পর্যায়ে পৌঁছেছি। আস্তে 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 এতক্ষণ ধরে চুপ করে থাকলেন আর একটু। ভারতীয় কৃষি এক বিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে, আমরা সকলেই জানি। স্বাধীনতা পূর্ব যে প্রেক্ষিত এবং আজকের প্রেক্ষিত, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একটা সময় আমাদের ভিক্ষাপাত্র হাতে বিদেশে যেতে হতো খাদ্যশস্য আমদানির জন্য, আর আজকে আমরা খাদ্যশস্যের স্বয়ংভর। কিন্তু এর ক্ষেত্রে যে সমস্ত অবদানগুলো রয়েছে, আমাদের সবুজ বিপ্লবের যে সমস্ত অবদানগুলো রয়েছে, তার মধ্যে অভিজিৎ বলছিল যে সেচ, বীজ, আর তার সঙ্গে সঙ্গে সারের ব্যবহার, আর কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক ইত্যাদির ব্যবহার। খাদ্যশস্য উৎপাদনে আমরা স্বয়ংভরতা অর্জন করেছি, কিন্তু যারা উৎপাদক কৃষক, তাদের পুরো নাভিশ্বাস হয়ে উঠছে বিভৎসভাবে যে সমস্ত ইনপুট আমরা ব্যবহার করছি তার দাম। ফলে চাষের খরচ বেড়েছে অনেক, সেই তুলনায় চাষ থেকে লাভের পরিমাণ ক্রমশ কমছে বলতে পারি। তো এই ক্ষেত্রে বিজ্ঞানীদের কাছে চ্যালেঞ্জ ছিল যে কি করে কৃষকদের চাষের যে খরচ সেটাকে কমানো যায়। যে দুটো ইনপুট সবথেকে বেশি ব্যবহার হয় তার মধ্যে একটা হলো সার, আর একটা হলো রাসায়নিক কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক। তাই বিজ্ঞানীদের যে চেষ্টা, সেই চেষ্টা হচ্ছে কি করে যে সমস্ত জিনিসপত্র আমরা ব্যবহার করছি তার কার্যকারিতাকে বাড়ানো যায়। কার্যকারিতা বাড়ালে অনেক কম পরিমাণ সার, কীটনাশক ইত্যাদির ব্যবহার সম্ভব হবে। সেটা আমাদের পরিবেশের পক্ষে ভালো, কৃষকদের পকেট ফাঁকা হওয়ার দিক থেকে রক্ষা করবে এবং শেষ পর্যন্ত কৃষকের যে লাভ সেটাকে বাড়াবে। তো এই নিয়ে আজকের আমাদের যে আলোচনা, কৃষিতে ন্যানো সার বা ন্যানো পদার্থের ব্যবহার, তাতে আমরা অত্যন্ত আনন্দিত যে বক্তাদের মধ্যে যারা ছিলেন, আপনারা নিশ্চয়ই গত 2 ঘন্টা ধরে আমরা তো অনেকটা কি বলবো, স্পেল বাউন্ড হয়ে শুনছিলাম। আমি ডক্টর গড়াইয়ের বক্তব্যের প্রায় শেষের দিকে এসছি। ডক্টর গড়াই, আমি ডক্টর ঘোষের কাছ থেকে শুনেছি যে অত্যন্ত প্রাঞ্জলভাবে এবং অত্যন্ত কার্যকরীভাবে তিনি তার বক্তব্য পেশ করেছেন। আর পার্থদা, আমার সিনিয়র দাদা, যিনি ইফকোর ডেপুটি জেনারেল ম্যানেজার এবং আমাদের স্টেট মার্কেটিং ম্যানেজার ছিলেন, তিনি অত্যন্ত প্রাঞ্জলভাবে একজন দক্ষ শিক্ষকের মতো প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন। এরা দুজন, ডক্টর গড়াই এবং পার্থদা, শ্রী পার্থ ভট্টাচার্য, তারা ন্যানো ফার্টিলাইজারের দিকটা বলেছেন। আর ডক্টর অভিজিৎ ঘোষাল, আমার সহকর্মী, অত্যন্ত সুনিপুণভাবে আমাদের প্ল্যান্ট প্রোটেকশন কেমিক্যালস এই আসপেক্টটা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। কিন্তু সবে তো শুরু। আমরা 1959 সাল থেকে গবেষণা করে আজকে প্রায় 62 বছর হয়ে গেল, আমরা এখনও ন্যানো অবস্থাতেই আছি। আমাদের গবেষণার
ন্যানো অবস্থাতেই আছি। সেই ন্যানো আরও অনেক দূর অগ্রসর হবে এবং যত অগ্রসর হবে, বিজ্ঞান যত এগোবে তত কৃষকদের ভার লাঘব হবে। এটাই হচ্ছে আমাদের বিজ্ঞানীদের কাছে চ্যালেঞ্জ। তো আজকের উপস্থিত বক্তাদের আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর কৃষি প্রশিক্ষণ কেন্দ্র এবং সমিতির পক্ষ থেকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে উৎসারিত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে উপস্থিত হয়েছেন আমাদের এখানে আত্মার বিটিএম এটিএম আমাদের এই জেলার বেশ কয়েকজন আছেন। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা আর স্কলার, রিসার্চ স্কলার এবং ছাত্রছাত্রীরা এসছেন। আমাদের নিজস্ব বিশ্ববিদ্যালয় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আছেন, আর আছেন দেশি কোর্সের ছাত্রছাত্রীরা। আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের প্রাক্তন কৃষি অধিকর্তা মিস্টার সজল ঘোষ, আমাদের সিনিয়র দাদা, আমাদের পার্থদার ব্যাচমেট। তাকেও আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের সঙ্গে আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, এছাড়া কৃষি প্রশিক্ষণ কেন্দ্র এবং সমিতির যারা ফ্যাকাল্টি এবং স্টাফ এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের যারা স্টাফ আছেন, প্রত্যেকের সাহচর্য ছাড়া আজকের এই যে সেমিনার এটা সার্থক হতো না। তাই প্রত্যেককে, ওরা তো এসছেই, আইআরটিও সাপোর্ট দিয়েছে, তো প্রত্যেককেই আমাদের, এবং এই আমার বক্তব্যের মাঝে যাদের নাম আমি বলতে ভুলে গেছি, আমাদের মনে হয় বিভিন্ন কোম্পানি থেকে কয়েকজন প্রতিনিধিও উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। নমস্কার, ধন্যবাদ। গেস্টরা চাইছেন যদি কয়েকজন স্টুডেন্ট এখানে কিছু যেতে পারেন, এখানে আসেন, তাহলে এইটা থাকুক, ব্যানারটা থাকুক, ব্যানার ওরা যদি দাঁড়িয়ে দেয় ওখান থেকে ব্যানার আসবে না। আচ্ছা, ওরা দাঁড়িয়ে গেলে ব্যানার আসবে। চলে আসবে ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মাইনাস করে আর ছোটো হবে। চলে এসেছে। ও